গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ফিজিক্সের ক্লাস 12-এর সবকটা বোর্ডের লাস্ট যে আমরা বোর্ড এক্সাম অ্যারেঞ্জ করেছিলাম সেইটারই পেপার ডিসকাশন করছি। তো এখানে পরপর ফার্স্ট আমরা সিবিএসসি, তারপরে আইএসসি, তারপরে ডব্লিউবি বোর্ডের পেপারগুলো পুরো কমপ্লিটলি ডিসকাস করব। সাজেশন টাইপ কিছু দেওয়ার চেষ্টা করব, কিছু টিপস যেগুলো তোমরা মিস্টেক করে থাকো জেনারেলি বোর্ডসে কি করতে গেলে, মানে ইমপ্রুভ করতে গেলে বেটার রেজাল্টের জন্য কি করা যেতে পারে, সেগুলো ব্যাপারে ডিসকাস করব। তো ফার্স্ট একদম পুরো পেপারটা নিয়ে বসে যাও সবাই। আর ম্যাক্সিমাম কিন্তু দেখো বোর্ডে ম্যাক্সিমাম জিনিস তিনটে বোর্ডে খুব কমন জিনিস আছে, শুধু ডব্লিউবি বোর্ডে তোমার সিলেবাসগুলো এলিমিনেট হয়নি, যা পুরানো সিলেবাস ছিল সেটা। সিবিএসসি আইএসসি সিলেবাস অলমোস্ট সেম অ্যান্ড কোশ্চেন কিন্তু অলমোস্ট সিমিলার টাইপ আসে। তো তিনটে বোর্ডেরই কমন জিনিস ম্যাক্সিমাম, কিছু অ্যাডিশনাল টপিক যেগুলো মানে রিডিউস হয়নি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটা এক্সট্রা পড়তে হয়। আর বাকি কিন্তু প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন কমনলি ইম্পর্টেন্ট, মানে সবকটাই কোশ্চেন তুমি যে কোনো বোর্ড থেকে যে কোনো বোর্ডে কনসিডার করতে পারো যে হ্যাঁ চলে আসতে পারে। কিন্তু সো প্রত্যেকটা বোর্ডের মানে এরকম নয় যে সিবিএসসি স্টুডেন্টরা শুধু সিবিএসসি পেপার দেখবে, এরকম নয়, প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট পেপারটা। আমরা ফার্স্টে তাহলে স্টার্ট করছি। সবাই শুনতে পাচ্ছ আমার কথা ঠিকঠাক? ভিডিও অডিও ক্লিয়ার তো? তাহলে স্টার্ট করতে পারি, রাইট? সো স্টার্ট করছি ফার্স্ট পেপারে। শুরুতে একদম সিবিএসসি পেপার স্টার্ট করছি, সিবিএসসি পেপার দিয়ে। শুরুতে আমাদের এমসিকিউ গুলো থাকে, এমসিকিউ গুলো দিয়ে স্টার্ট হবে। ফার্স্টে তোমাদের যেরকম ইনস্ট্রাকশন থাকে, এইখানে তোমার কনস্ট্যান্ট গুলো ভ্যালু থাকে, যেগুলো আমরা নিউমেরিক্যাল করতে করতে অনেকটা হ্যাবিট হয়ে যায়, মানে মুখস্থ হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমামই প্রোভাইড করা থাকে। মোস্টলি কিছু কনস্ট্যান্ট মাথায় রেখে যেতে হয় না, খুব কমন কনস্ট্যান্ট গুলো যেগুলো সেগুলো তো আমরা পেয়েই যাই। সো পেপারে ফার্স্টে তুমি পেয়েই। তারপরে স্টার্ট করছি শুরুতে এগুলো এমসিকিউ এর ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইট ইজ কারেক্ট ফর কারেন্ট ক্যারিং ইনফাইনাইটলি লং ওয়্যার কেপ্ট অ্যালং দ্য ডায়ামিটার অফ আ সার্কুলার ওয়্যার লুপ উইথাউট টাচিং ইট। দেখো এখানকার ওরিয়েন্টেশনটা একটু প্রবলেমের আছে, মিনস একটু ডিফিকাল্ট আছে, সো একটু ভালো করে কেয়ারফুলি একটু পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা কারেক্ট সেটা আইডেন্টিফাই করতে বলেছে। ফর আ কারেন্ট ক্যারিং ইনফাইনাইটলি লং একটা স্ট্রেট ওয়্যার kept along the diameter of a circular wear loop, সার্কুলার লুপের একটা ওয়্যার ভাবো, একটা সার্কুলার ওয়্যারের লুপ ভাবো, তার নিয়ারে একটা ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার প্লেস করেছে বলছে ডায়ামেট্রিক্যালি উইথাউট টাচিং ইট। এবার ব্যাপারটা সিচুয়েশনটা প্র্যাকটিক্যালি কেমন হতে পারে একটু যদি আমরা ভাবি, ব্যাপারটা খুব সিম্পল। 3D ভিউতে দেখানোটা একটু ডিফিকাল্ট, এটা আমরা যদি 2D ভিউতে ফার্স্টে দেখি তাহলে এরকমটা লাগবে যে এটা আমার লুপ, জাস্ট লাইক এরকম একটা প্লেনের লুপ আছে, সেই লুপের ওপরে একটা ওয়্যার আছে, জাস্ট এরকম ভেবে নাও যে এই লুপের ওপর একটা ওয়্যার প্লেস করেছি, কেমন না লাইক এরকমটা। এবার এইটা কিন্তু 2D ভিউতে লাগবে, 3D তে এটাকে কিন্তু আমরা যদি দেখি না, লুপটা এরকম লাইক কিন্তু লুপটা এরকম, ওয়্যারটা যে প্লেসড আছে তার প্লেন থেকে একটু ওপরে, অ্যাবভ দ্য প্লেন একটু জাস্ট, এটা আমি বেশি ডিস্টেন্স দেখিয়ে দিয়েছি, কিন্তু ওয়্যারটার উপরে নিচে লুপটা বিলং করছে, মানে আমি ধরেই নিতে পারি সেম প্লেনে বিলং করছে। জাস্ট এই প্লামটা হাতের ওপর যদি ভাবি, এই লুপটা পড়ে আছে, ওয়্যারটা জাস্ট অ্যাবাভ এরকম আছে, অ্যান্ড সেটা ডায়ামেট্রিক্যালি আছে, ডায়ামেট্রিক্যালি অ্যাবাভ দ্য লুপ ওয়্যারটা আছে, মানে এই ওয়্যারের ডায়ামিটার যেটা সেই রকম ডায়ামেট্রিক্যালি গেছে, মানে একদম ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট দিয়ে পাস করেছে। এখন কথা হচ্ছে এই ওয়্যারে যদি কারেন্ট ক্যারি করে, বলেই দিয়েছে ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্ট ক্যারিং ইনফাইনাইটলি লং ওয়্যার যদি হয় তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে ন্যাচারালি। এইটা যদি কারেন্ট হয় ওয়্যারে, তাহলে এর অ্যারাউন্ডে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হবে সেটা দেখতে কেমন লাগবে না, এর অ্যারাউন্ডে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে লাইক, এটা যদি আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বলি এরকমটা। সো এর ম্যাগনেটিক ফিল্ডটা এর অ্যারাউন্ডে লাইক এরকম হবে, সব ফিল্ড লাইন্সগুলো এরকম টার্ন করবে। তো এই ফিল্ড যে এর অ্যারাউন্ডে টার্ন করছে কারেন্ট ক্যারিং লুপের অ্যারাউন্ডে, তাতে কিন্তু এইটার সাথে এর কোনো ফিল্ড লাইন্স লিঙ্কড হচ্ছে না। স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার যেরকম ফিল্ড লাইন্স নিয়ে যাচ্ছে সেরকম রিটার্ন নিয়ে চলে আসছে, প্রত্যেকটা ফিল্ড লাইন্স এরকম ভাবে টার্ন করছে। সো সেই লজিকে আমরা এটা বলতে পারি প্রত্যেকটা ফিল্ড লাইন্স এন্টার করছে প্লেনের ভেতর দিয়ে, আবার ওই সাইড থেকে বেরিয়ে আসছে, এই সাইড থেকে ঢুকছে, এই সাইড থেকে ঢুকছে, এই সাইড থেকে বেরিয়ে আসছে। সো নো ফ্লাক্স লিঙ্ক অ্যাট অল, কোনো ফ্লাক্স লিঙ্কই হচ্ছে না এই সার্কুলার
ওয়্যারটার সাথে, সার্কুলার ওয়্যারের যে লুপটা আছে তার সাথে স্ট্রেট ওয়্যারের কোনো কানেকশন নেই। কিসের টার্মসে? ম্যাগনেটিক ফ্লাক্সের টার্মসে। কারণ ওভারঅল নেট ফ্লাক্স জিরো। কোন সেন্সে? না কারেন্ট ক্যারিং ওয়্যার যখন কারেন্ট যাচ্ছে, ফিল্ড লাইন্স যা ইনসার্ট করছে ওই প্লেনে ঢুকছে যতগুলো এই সাইড দিয়ে, ওই সাইড দিয়ে ততগুলোই বেরিয়ে আসছে। সো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যদি এই ভিউ হয়, ওয়্যারটা যদি এরকম থাকে, তাহলে এর অ্যারাউন্ডে এই সাইড দিয়ে ঢুকছে আর ওই সাইড দিয়ে বেরোচ্ছে, প্রত্যেকটা ওই সাইড দিয়ে ঢুকছে আর এই সাইড দিয়ে বেরোচ্ছে। সো কোনো ফ্লাক্স লিঙ্কই হচ্ছে না, নেট ফ্লাক্স জিরো। অ্যান্ড নেট ফ্লাক্স যদি জিরো হয়, ন্যাচারালি তোমার ইএমএফ, মানে এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের টার্মসে বলেছে, আমি অপশনগুলো একটু বলি। বলেছে দ্য ইনডিউসড ইন দ্য লুপ, দ্য ইএমএফ ইন লুপ ইজ জিরো বলেছে ইফ দ্য কারেন্ট ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করলে কি ইএমএফ জিরো হবে? ইএমএফ ইনডিউসড কখন হয়? ফ্যারাডেস ল বেসিক বলে দিয়ে গেছে যে ইএমএফ ইনডিউসড প্রপোর্শনাল টু মড অফ ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। সো ডি ফাই ডিটি। ম্যাগনেটিক ফ্লাক্সের রেট অফ চেঞ্জ থাকাটা ইম্পর্টেন্ট। সেইখানে ফ্লাক্সে লিঙ্কড হয়নি, কারেন্ট চেঞ্জ হোক না হোক কোনো ব্যাপারই নেই। সো ইএমএফ ইনডিউস প্রত্যেকটা কেসেই জিরো হবে, বলো কিনা? ইএমএফ ইনডিউস জিরো দেখলেই তুমি ফার্স্টেই মার্ক করে ফেলতে পারো, কারণ ফ্লাক্স লিঙ্কডই হয়নি। ফ্লাক্স চেঞ্জ হলে তবে ইএমএফ ইনডিউস হয়, কিন্তু ফ্লাক্স চেঞ্জ হওয়ার আগে ফ্লাক্স তো লিঙ্কড হোক। সো এই কারেন্ট ক্যারিং ওয়্যারের এমন ওরিয়েন্টেশন উইথ রেসপেক্ট টু দিস লুপ, কোনো ফ্লাক্স লিঙ্কড হচ্ছে না, সো ফ্লাক্স চেঞ্জের কোনো চান্স নেই, ইএমএফ ইনডিউস সেই কারণে জিরো হবে। অপশন এ রাইট হচ্ছে। একটু পড়ে দেখি তোমাকে। দ্য ইএমএফ ইনডিউসড ইন দ্য লুপ ইজ জিরো ইফ দ্য কারেন্ট ইজ কনস্ট্যান্ট। কারেন্ট কনস্ট্যান্ট হলেও ইএমএফ ইনডিউস জিরো, এমনিও হয় আর এটাতেও হবে। কারণ ইএমএফ কোথাও যদি আমি সাপোজ কনসিডার করে নিলাম যে সামহাউ এটাতে ফ্লাক্স লিঙ্কড হতো, ফ্লাক্স লিঙ্কড হলেও কারেন্ট কনস্ট্যান্ট হলে কিন্তু ইএমএফ ইনডিউস অটোমেটিক্যালি জিরো হয়। কারণ আমরা জানি কনস্ট্যান্ট কারেন্ট বা কারেন্ট না ফ্লো করা মানে ফ্লাক্স চেঞ্জ সামহাউ দরকার। এখানে কারেন্ট ফ্লো করে, যদি কনস্ট্যান্টলি কারেন্ট ফ্লো করে, নো ফ্লাক্স চেঞ্জ, তো কোনো ইএমএফ ইনডিউস হবে না। সেই কারণে এটা একদম কনফার্ম। পরেরটা দেখো, ইএমএফ ইনডিউসড ইন দ্য লুপ ইজ ফাইনাইট ইফ দ্য কারেন্ট ইজ কনস্ট্যান্ট। কারেন্ট কনস্ট্যান্ট হলে তো ফাইনাইট হওয়ার কোনো চান্স নেই, যেটা এক্ষুনি বললাম। কারেন্ট চেঞ্জ হলে তবেই না ইনডিউস হচ্ছে, অ্যান্ড তার থেকে আরো ইম্পর্টেন্ট ফ্লাক্স লিঙ্কড হয়ে থাকলে, সেটা তো হয়ইনি। সো ইএমএফ ইনডিউসড ইন দ্য লুপ ইজ ফাইনাইট ইফ দ্য কারেন্ট ডিক্রিজেস অ্যাট এ স্টেডি রেট। ডিক্রিজেস বলো বা ইনক্রিজেস বলো, কোনোটাতেই আমার কিছু এসে যায় না। এটা অবভিয়াসলি কজ ছিল, এটাতে তো হবেই না, এটা কজ ছিল, কিন্তু ফ্লাক্স এনক্লোজ যেখানে জিরো, ফ্লাক্স লিঙ্ক জিরো, সেখানে বলেই লাভ নেই আদৌ। সো আমাদের ফার্স্ট রাইট হচ্ছে। ওকে, একদম ইজি ছিল। পরেরটা ট্রাই করি। নেক্সট বলেছে আ প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটর ইজ চার্জ টু আ পোটেনশিয়াল ডিফারেন্স অফ ভি। After disconnecting the charging battery, the distance between the plates of the capacitor is increased using an insulating handle. আচ্ছা, ইনসুলেটিং হ্যান্ডেল বলাটা কি খুব নেসেসারি ছিল? বা এই ব্যাপারটা কি যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের দুটো প্লেট একটা সার্টেন সেপারেশনে আছে। এই সেপারেশনে থাকা দুটো প্লেটকে আগে চার্জ করা হয়েছে উইথ দ্য হেল্প অফ এ ব্যাটারি। তাহলে ব্যাটারি দিয়ে একে যখন চার্জ করা হচ্ছে, তাহলে ফার্স্টে ও কিছুটা অ্যামাউন্টে চার্জ কালেক্ট করে ফেললো। কতটা? না প্লাস কিউ নট অ্যান্ড মাইনাস কিউ নট, প্লাস কিউ নট অ্যান্ড মাইনাস কিউ নট চার্জ কালেক্ট করে ফেললো। তাহলে ফুললি চার্জ হয়ে গেল। এবারে ব্যাটারি ডিসকানেক্টেড, তাহলে নিশ্চয়ই এই ক্যাপাসিটরের দুটো প্লেট থেকে চার্জ বেরিয়ে যাওয়ারও কোনো চান্স নেই, চার্জ এসে যাওয়ারও কোনো চান্স নেই। যদি ব্যাটারির সাথে কানেক্টেড থাকতো, সেপারেশন বাড়ালে তখন চার্জ আসা বা যাওয়ার, এক্সচেঞ্জ হওয়ার একটা চান্স থাকতো। ভালো করে কথাটা বুঝতে হবে যে এখানে তুমি একটা ব্যাটারি কানেক্ট করে রেখেছো। সো ব্যাটারি কানেকশনটা কম্পালসারি থাকলে, যদি মেনটেন থাকতো ব্যাটারি কানেকশনটা, তাহলে আমি বলতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, ব্যাটারি কানেক্টেড আছে, মানে ক্যাপাসিটি চেঞ্জ হলে এর চার্জ ব্যাটারি কিছুটা সাপ্লাই দিতে পারে ফার্দার, দ্যাট ইজ চার্জ ইনক্রিজ করতে পারে, অর ক্যাপাসিটার থেকে ব্যাটারিতে চার্জ রিটার্ন চলে যেতে পারে, সেটা ব্যাটারি কানেক্টেড থাকতে থাকতে। সো ফার্স্ট কথা যে এখানে আমার কিউ ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ দুটোটাই কনস্ট্যান্ট হয়ে গেল। কেন? কারণ তুমি ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছো। সো ফার্দার কোনো চান্স নেই যে ব্যাটারি থেকে চার্জ নিয়ে নেবে আর ব্যাটারিকে রিটার্ন দিয়ে দেবে। সো ফার্স্টে ব্যাটারি ডিসকানেক্ট হওয়া মানে এটা হয়ে গেল যে ব্যাটারি ডিসকানেক্ট করে দিলে মানে তুমি এটা বুঝে গেলে যে আমার চার্জ কিন্তু ট্রান্সফার হবে না। এবার চার্জ কনস্ট্যান্ট থেকে যাওয়ার পরে কি বললে? ইনসুলেটিং হ্যান্ডেল। এই কথাটা ইম্পর্টেন্ট। ইনসুলেটিং হ্যান্ডেল কেন ইউজ করেছে? না, ইনসুলেটিং হ্যান্ডেল ইউজ করলে তবে না চার্জ আমার মানে বডিতে যে কিনা এই চেঞ্জটা করছে, ক্যাপাসিটারটাকে ধরে সেপারেট করা। বলছে the distance between the plates of the capacitor increased using an insulating handle. insulating handle এই জন্য ইম্পর্টেন্ট যে ইনসুলেটিং হ্যান্ডেল ধরে তুমি যদি টানো বা কাছে নিয়ে আসো,
সেইখানে ক্যাপাসিটার থেকে বডিতে কোথাও চার্জ চলে যাবে না, যেটা ব্যাটারি থাকলে আমি মানে চান্সটা বলছিলাম যে ব্যাটারি কানেক্টেড থাকলে ওখান থেকে চার্জ চলে আসতে পারে, ব্যাটারিতে রিটার্ন চলে যেতে পারে, সেই রাস্তাও অফ হয়ে গেছে। সো ইনসিওর করে দিয়েছে কোনো চার্জ ট্রান্সফার হবে না কোনো মতে। দেন বলেছে অ্যাজ এ রেজাল্ট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। এবার আমরা আসছি পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা এই জায়গায় একটু বলে রাখি, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে এই যে ব্যাটারি কানেক্টেড থাকতে থাকতে আর ব্যাটারি ডিসকানেক্ট করে নেওয়ার পরে, খুব কমন একটা ইম্পর্টেন্ট আমি কোশ্চেন বলছি, এটা জাস্ট অ্যাপ্লিকেশন বলতে পারো, ডিরেক্ট কোনো থিওরি ডিরাইভেশন নয়। ওইটাতে তোমাদের আস করে কিন্তু হামেশা দেখবে যে পোটেনশিয়ালে কি চেঞ্জ হবে, ইলেকট্রিক ফিল্ডে কি চেঞ্জ হবে, এনার্জি স্টোরডে কি চেঞ্জ হবে, ক্যাপাসিটি কি চেঞ্জ হবে, সেই ব্যাপারগুলো কিন্তু একটু ভালো করে রেডি করবে। ব্যাটারি কানেক্টেড থাকতে থাকতে ক্যাপাসিটারের দুটো প্লেটের মাঝে ডাইলেকট্রিক ইনসার্ট করলে, আর এরকম কোশ্চেন হতে পারে ব্যাটারি কানেক্টেড থাকতে থাকতে ক্যাপাসিটারের দুটো প্লেটকে ক্লোজ নিয়ে এলে আর সেপারেট করলে, और বলতে পারি ব্যাটারি ডিসকানেক্টেড কন্ডিশনে সেম, ব্যাটারি চার্জ মানে ব্যাটারি দিয়ে আগে চার্জ করলাম, দেন ক্যাপাসিটরকে ডিসকানেক্ট করলাম ফ্রম ব্যাটারি, ওই চার্জ কন্ডিশনে ক্যাপাসিটরের দুটো প্লেটকে যদি ক্লোজ নিয়ে আসি, দুটো সেপারেট করি, আর যদি ডাইলেকট্রিক ইনসার্ট করি, এই কন্ডিশনে কিন্তু আস্ক করে যে করসপন্ডিং কোয়ান্টিটিগুলো কি কি চেঞ্জ হবে। করসপন্ডিং কোয়ান্টিটি বলতে কি কি বললাম, এক নম্বর পোটেনশিয়াল ডিফারেন্স, চার্জ, ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেটস, এনার্জি স্টোর, এই দুটো কলাম কিন্তু একদম রেডি করবে ভালো করে, অনেকবার এসছে ইয়ারে, প্রত্যেকটা বোর্ডের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বলে রাখলাম। এইটার থেকে আমরা জাস্ট একটাই কোশ্চেন দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল ডিফারেন্স, আমরা জাস্ট এখানে দেখছি পোটেনশিয়াল ডিফারেন্সের চেঞ্জ, রাইট? whereas কোশ্চেন কিন্তু অনেক টাইপের, মানে অনেকগুলো কোয়ান্টিটির উপর হতে পারে, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ডিফারেন্স, চার্জ, এনার্জি স্টোরড, প্রত্যেক কটা কোয়ান্টিটি। ক্যাপাসিটি তো ঠিক আছে, ক্যাপাসিটি তো আমরা বুঝি, এমনিতে মানে ব্যাটারি কানেকশনের সাথে কোনো কানেকশন নেই, সেটা কোনো রিলেশন নেই। সো ফার্স্ট থিং আমরা কি করলাম না, ব্যাটারি আগে কানেক্ট করে প্লাস কিউ মাইনাস চার্জ করে নিলাম, ব্যাটারি ডিসকানেক্ট করে দিলাম, ফুললি চার্জ কন্ডিশন। এখন ব্যাটারি ডিসকানেক্ট করে নেওয়া হয়েছে মানে চার্জ যাবেও না আর আসবে না, চার্জের ভ্যালু কনস্ট্যান্ট হয়ে গেল। এবার তুমি একটু ভেবে দেখো, এই যে সেপারেশন বিটুইন টু প্লেটস যদি ইনক্রিজ করা হয়, ইনক্রিজ করালে কি হবে না, ইনক্রিজ করালে সিওরলি আমরা বুঝতে পারছি যে ক্যাপাসিটিটা সি ড্যাশ যেটা হবে সেটা কিন্তু ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে। যদি সেপারেশন ইনক্রিজ করে তাহলে ক্যাপাসিটি ডিক্রিজ করে, যদি সেপারেশন ডিক্রিজ করে ক্যাপাসিটি ইনক্রিজ করে। কেন? কারণ সি এর যে এক্সপ্রেশন আমরা জানি সেটা হচ্ছে এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা আমরা কি ফাইন্ড করছি না, ভি করছি, নতুন ভি যেটা হবে সেটা কিউ বাই সি, কিউ ইকুয়ালস টু সিভি ফর্মুলা থেকে। তাহলে কিউ বাই সি যদি আমার পোটেনশিয়াল ডিটারমাইন করা ফর্মুলা হয়, কিউ তো কনস্ট্যান্ট আছে অ্যাজ ইউজুয়াল, আমি ফার্স্টেই লিখে দিয়েছি কথাটা, যে ব্যাটারির সাথে তোমার রিলেশন কাট, মানে তোমার চার্জ বাড়বেও না আর কমবেও না, লসও হবে না গেনও হবে না। সো চার্জ কনস্ট্যান্ট কন্ডিশনে যদি ক্যাপাসিটরের ক্যাপাসিটি চেঞ্জ করা হয়, সি ড্যাশ কি হয়েছে বলো তো একটু, সি ড্যাশটা কি হয়েছে একটু বলতে পারবে না? সি ড্যাশ হয়েছে যদি সেপারেশনটা বাড়ানো হয় তাহলে ক্যাপাসিটি ফল করবে, ইনভার্সলি ডিপেন্ডেন্স। প্লেটস এর সেপারেশন ইনক্রিজ করলে ক্যাপাসিটি ডিক্রিজ করে যাবে, ক্যাপাসিটি ডিক্রিজ করলে আমি বুঝতে পারছি যে এখানে আগের থেকে ক্যাপাসিটি কমে যাবে, তাহলে আগের ক্যাপাসিটি বেশি ছিল এখন ক্যাপাসিটি কমে গেল। এখন দেখো সি যদি তোমার কমে যায় তাহলে ভি ন্যাচারালি, ক্যাপাসিটি যদি কমে যায় ভি বাড়বে না। সেম চার্জের জন্য ফার্স্টে আমি বলে দিচ্ছি চার্জ কনস্ট্যান্ট থাকবে, ব্যাটারি থেকে ডিসকানেক্ট করার পরে সেপারেশন বাড়ালে ক্যাপাসিটি কমবে, ক্যাপাসিটি কমলে সেম চার্জে পোটেনশিয়াল বাড়বে, ক্যাপাসিটি কমলে সেম চার্জের জন্য পোটেনশিয়াল উইল ইনক্রিজ। তো সিম্পল আমি বলবো পোটেনশিয়াল বিটুইন টু প্লেটস ইনক্রিজেস, অপশন এ এগেইন কারেক্ট হচ্ছে, এগেইন অপশন এ কারেক্ট হচ্ছে যে পোটেনশিয়াল বিটুইন টু প্লেটস ইনক্রিজ করছে। লজিকগুলো সব ক্লিয়ার? ব্যাটারি চার্জ করে দিয়ে সরে গেছে, সো ব্যাটারি যতটুকু চার্জ দিয়ে গেছে সেটাই কনস্ট্যান্ট, কোনো ওয়েতে কোনো চার্জ লসের জায়গা নেই। সেই কনস্ট্যান্ট চার্জটাকে নিয়ে তুমি কি করছো, প্লেট দুটোর সেপারেশনটাকে ইনক্রিজ করাচ্ছ, ইনক্রিজ করালে কি হবে, ক্যাপাসিটি ফল করবে। ক্যাপাসিটি কেন কমে না, এই যে ফর্মুলা, ক্যাপাসিটি কমে গেলে কি হবে, পোটেনশিয়াল ড্রপ করবে, সরি ক্যাপাসিটি কমে গেলে পোটেনশিয়াল রাইজ করবে, সো পোটেনশিয়াল উইল ইনক্রিজ, ডিক্রিজ ডাজ নট চেঞ্জ বিকাম জিরো, বুঝতেই পেরে গেছো? ওকে হয়ে গেল। সো ফার্স্ট দুটো, সেকেন্ড থার্ডটাই চলো। থার্ডটাতে বলেছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য কন্ডাক্টিভিটি, অ্যালার্মিং টার্ম, দ্য কন্ডাক্টিভিটি, কেন এই যে মিস্টেক হওয়ার চান্স, তোমরা ফট করে এটাকে কিন্তু রেজিস্টিভিটি ভেবে নেবে তাড়াহুড়োতে। কেন আমরা যত ডিসকাশন করি না সবই দেখবে সবই রেজিস্টিভিটি টার্মসে বলি, ওই বলি না রেজিস্টিভিটি অফ আ কন্ডাক্টর ইনক্রিজেস উইথ টেম্পারেচার, রেজিস্টিভিটি অফ সেমিকন্ডাক্টর ডিক্রিজেস উইথ টেম্পারেচার, এই ব্যাপারটা মোস্টলি আমরা কিন্তু কথা বলি
রেজিস্টিভিটির ওপর। সো কন্ডাক্টিভিটি বললে একটু কিন্তু সিরিয়াস হতে হবে। কন্ডাক্টিভিটি বলছে মানে ফার্স্টেই তোমাকে মাথায় ঢোকা, এটা কিন্তু ইনভার্স প্রপার্টি। রেজিস্টারের রেজিস্টিভিটি ইনক্রিজ করে, রেজিস্টার মানে কন্ডাক্টর বলছি। এখানে তোমাকে বলেছে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার দ্য কন্ডাক্টিভিটি অফ মেটাল ইনক্রিজেস, সেমিকন্ডাক্টর ইনক্রিজেস, সেমিকন্ডাক্টর ডিক্রিজেস, পেয়ারে আছে। সো ফার্স্ট থিং তুমি আগে ডিসাইড করে নাও, ভেবে নাও কি কি বলছে। কন্ডাক্টিভিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। আগে বলি রেজিস্টিভিটি চেঞ্জ আমরা নর্মালি জেনে থাকি, সেটা হচ্ছে উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার রেজিস্টিভিটি অফ কন্ডাক্টর ইনক্রিজেস, সেমিকন্ডাক্টর ডিক্রিজেস। সো কন্ডাক্টিভিটি উল্টো হবে, কন্ডাক্টিভিটি মানে কন্ডাক্টিং ক্যাপাসিটি মেটালের খারাপ হয়, কন্ডাক্টরের ডিক্রিজেস। কন্ডাক্টিভিটি ফর মেটাল ডিক্রিজেস, কন্ডাক্টিভিটি ফর সেমিকন্ডাক্টর ইনক্রিজেস। কন্ডাক্টিভিটি উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার, উইথ ইনক্রিজ, আবার একটা টার্ম বলছি ইনক্রিজ, ইনক্রিজ ডিক্রিজ, কনফিউশন করে এইগুলো মিস্টেক প্রচুর করে আসে কিন্তু হামেশা। সো এই জায়গাগুলো একটু অ্যালার্ট থাকতে হবে। ইনক্রিজ অফ টেম্পারেচার, কন্ডাক্টিভিটি, দুটো টার্ম যদি ফলো করি, টেম্পারেচার ইনক্রিজ করলে কন্ডাক্টিভিটি মেটালে ডিক্রিজ করে, দ্যাট ইজ কন্ডাক্টরের, মেটালে যদি বলি, হ্যাঁ মেটালের বলাটা বেটার, সেমিকন্ডাক্টরের ইনক্রিজ করবে। তাহলে মেটালের ডিক্রিজ করবে, কোথায় বলবো, সেমিকন্ডাক্টর ইনক্রিজেস, মেটাল ডিক্রিজেস, এটাই রাইট হচ্ছে। সো অপশন বি পারফেক্ট, অপশন বিটা আমাদের জন্য কারেক্ট হচ্ছে। দেখো মেটাল ইনক্রিজেস একদমই নয়, এটা রেজিস্টিভিটি হলে ঠিক ছিল। মেটাল ইনক্রিজেস, সেমিকন্ডাক্টর ডিক্রিজেস, এটা কার জন্য, রেজিস্টিভিটির জন্য। আমাদের চেয়েছে হচ্ছে কন্ডাক্টিভিটি, সো একটু খেয়াল রাখতে হবে, বোথ মেটাল এন্ড সেমিকন্ডাক্টর, একদম বোথ মেটাল এন্ড সেমিকন্ডাক্টর, কোনোটাই নয়। ওকে, সো অপশন, একটু এই জিনিসগুলো টার্মগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ মিস্টেক হয়ে যাওয়ার চান্স আছে, বলে রাখতো। নেক্সট চলো, লাস্ট মোমেন্টে এগুলো কিন্তু একটু ভালো করে সিরিয়াসলি অ্যাটলিস্ট ফলো করো, কি বলতে চাইছি এগুলো কাটা যায়। আর এগুলো সবচেয়ে খারাপ লাগে যে জেনেও ভুল করে আসি, সিলি মিস্টেক করে আসলাম না, মিস্টেক বলা যাবে না এগুলোকে, একদম মানে সিরিয়াসনেসের অভাব, খুব সিরিয়াস থাকতে হবে আনসার করার সময়। চলো পরে কোশ্চেন, এমসিকিউতে স্পেশালি, আ পজিটিভ চার্জ enters in a magnetic field and travels parallel but opposite to the field. It experiences an upward force, a downward force, an accelerated force. No. একটা ম্যাগনেটিক ফিল্ডের রিজিয়নে বি অ্যাক্ট করছে, কোনো একটা চার্জ পার্টিকেল এন্টার করলো, কি বললো, a positive charge particle enters in a magnetic field, a positive charge particle enters in a magnetic field parallel to it but opposite to the field. ফিল্ডের উল্টো দিকে, নো ম্যাটার ফিল্ডের প্যারালালি যাক বা ফিল্ডের অপোজিট ডিরেকশনে থাক, সেটা আমরা থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বলবো অর 180 ডিগ্রি বলবো, 0 অর 180, যদিও আমাদের প্রেজেন্ট কেসে 180 ডিগ্রি কেসটাই বলছে, রাইট না? 180 ডিগ্রি কেস মানে কোনটা, এইটা বলছে, মানে এইটা আমাদের বলছে। তো সেই কন্ডিশনে ফোর্স তো 0 হবে, কারণ ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ ইন আ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স অন আ মুভিং চার্জ, ক্লিয়ার করতে হবে এগুলো। এইটা কিন্তু আমরা আবার একটা জিনিস করি, ম্যাগনেটিক ফিল্ডে চার্জ পার্টিকেল মুভ করছে, আবার তুমি দেখবে এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার পাশ দিয়ে একটা চার্জ পার্টিকেল মুভ করে গেল, খুব সিরিয়াস, প্রত্যেকটা টার্ম ফিজিক্স এইগুলোই মানে মার্কস ডিফার করে যায়, সব পড়ে এসছি দেখবে মার্কস আসেনি, প্রচুর হয় হামেশা, ম্যাক্সিমাম স্টুডেন্টের কমপ্লেন ফিজিক্সে মার্কস আসছে না। এইগুলো হচ্ছে খুব খুব ক্রিটিক্যাল জায়গাগুলো, দেখলে বোঝা যাবে না, কিন্তু সিম্পলি তুমি কোথায় মিস্টেক করে আসতে বুঝতে পারবে না। এইখানে কত কেস দেখো, ম্যাগনেটিক ফিল্ডের প্যারালালি মুভ করছে, কারেন্ট ক্যারিং ওয়্যারে কারেন্ট ফ্লো করছে, তার প্যারালালি মুভ করছে, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কেস, কমপ্লিটলি আলাদা সিচুয়েশন। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডে মুভমেন্ট অফ চার্জ পার্টিকেল, তাতে আমরা ফোর্স যদি বলি, আমরা বলি কিউ ই ক্রস বি, ম্যাগনেটিক ফোর্স অফ মুভিং চার্জ পার্টিকেল, এখান থেকে ডিসাইড করতে হবে। আর যদি তুমি এখানে আসো যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশ দিয়ে একটা চার্জ পার্টিকেল মুভ করে গেল, তখন আমাকে ভাবতে হবে কি, ফোর্স বিটুইন টু প্যারালাল ওয়্যার, কিরকম না, যদি পজিটিভ চার্জ পার্টিকেল ওই দিকে যেত, তাহলে আমি বলতাম যে এটা একটা পজিটিভ কারেন্ট ক্যারিং, মানে চার্জ যেদিকে মুভ করছে সেই দিকেই কারেন্ট ক্যারিং এর প্রপার্টি, সো আমরা তখন বলবো ওয়্যারের দিকে অ্যাট্রাক্টেড হবে মুভিং চার্জটা, রাইট। আবার যদি এই চার্জ পার্টিকেলটা এই দিকে মুভ করে আসতো, এগেইন পজিটিভ চার্জ বলছি, সো সেখানে বলতাম কারেন্ট ক্যারিং ওয়্যারে কারেন্ট যদি ওই দিকে যায়, তাহলে চার্জ রিপালসিভ ফোর্স ফিল করবে, কারণ ওয়্যার মানে চার্জ পার্টিকেলের করসপন্ডিং যে কারেন্টটা সেটা যেন উল্টো দিকে ওয়্যারের, সো রিপালশন ফোর্স ফিল করবে, সেখানে আমরা বলতে পারি যে ওরা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করতো। কার জন্য বললাম খেয়াল থাকবে, কারেন্ট ক্যারিং ওয়্যারের নিয়ারে কোনো চার্জ পার্টিকেল যদি মুভ করে, সেইখানে আমরা সেই চার্জ পার্টিকেলের ফোর্স এক্সপেরিয়েন্স ডিউ টু দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার, সেটার ব্যাপারে এক্সপ্লেন করছি। ব্যাপারটা ক্লিয়ার কি, সেটার ব্যাপারে এক্সপ্লেন করছি। তো এই জিনিসটা খুব ক্লিয়ারলি থাকতে হবে যে ম্যাগনেটিক ফিল্ডে মুভমেন্ট, সো আমাদের এই
থিটা 180 ডিগ্রি হয়ে গেলে, আচ্ছা এটা তো আমরা জানি কিউ ভিবি সাইন থিটা, স্কেলারিক্যালি যদি লিখি কিউ ভিবি ইন্টু সাইন অফ থিটা, সাইন থিটা যদি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হয়ে যায় তাতে আমার ফোর্স 0 হয়ে যায়, ন্যাচারালি কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, সো নো ফোর্স অ্যাট অল, অপশন ডি কারেক্ট, রাইট আছে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডে প্যারালালি সেম ডিরেকশন, প্যারালালি অপোজিট ডিরেকশন, বোথ কেসেসে কোনো ফোর্স নেই, থিটা 0 ডিগ্রি হোক আর 180 ডিগ্রি হোক দুটোতেই কিন্তু কোনো ফোর্স এক্সপিরিয়েন্স হয় না। চলো নেক্সট পেজ, তাহলে এখানে আমাদের 4টে এমসিকিউ কমপ্লিট হলো। চলো নেক্সট পেজ, পেজ 5, কোশ্চেন নাম্বার 5 এমসিকিউ। A prism has refractive angle. Refractive angle means angle of the prism যেটা বলি। When a light ray is incident at 50 degree, the minimum deviation is obtained. Minimum deviation obtained হচ্ছে কোন কন্ডিশনে, না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর 50 ডিগ্রির জন্য। তার আগে কিন্তু অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ক্লিয়ারলি তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। সো দ্য ভ্যালু অফ মিনিমাম ডেভিয়েশন, একদমই ইজি, জাস্ট একটা স্টেপ ফর্মুলা, সিম্পল। এটা একটা ইকুইল্যাটারাল প্রিজম যদি ভেবে নিই, ম্যাটার করে না নিচে কিছু থাকতে পারে, বাট আমার এই অ্যাঙ্গেলটা না 60 ডিগ্রি বলে দিয়েছে, রাইট। 60 ডিগ্রি অ্যাঙ্গেলের এই প্রিজমে যদি এটা বলে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল এ, যেটা ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করি, সেইখানে কোনো একটা রে ইনসিডেন্ট হলো, সাপোজ আমি বললাম এই রেটা এইরকম কন্ডিশনে ইনসিডেন্ট হলো, তো এই কন্ডিশন, আচ্ছা একটু মেনশন করো কি কি ছিল, মনে আছে যে জিনিসগুলো ছিল, যে যখন মিনিমাম ডেভিয়েশন হয় সেইখানে যা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হয়, প্রত্যেক কটা কোশ্চেন একটু রিকল করে নাও কি কি কনসেপ্ট ছিল, আই যা হয় ওই রেটা যেন পার্টিকুলারলি ই তাই হয়, আর ওই সময় বেসের সাথে রেটা প্যারালাল টু বেস হয়। এইখানে আমি যদি নর্মাল ড্র করি, এইটার সাথে আই এর সাথে ই হবে, আই এর সাথে ই হবে, অ্যান্ড এইটা বেসের সাথে প্যারালাল হবে, এই লাইনের সাথে এটা প্যারালাল হয়ে যায়, রাইট না। সো সেখানে আমরা ডেভিয়েশনের ফর্মুলা কি লিখি, জেনারেল ফর্মুলা হচ্ছে আই প্লাস ই মাইনাস এ, এটা সবসময় ভ্যালিড। আর যখন তোমার মিনিমাম ডেভিয়েশন বলে, তখন পার্টিকুলারলি আমরা বলি আই অ্যান্ড ই সেম হয়ে যায় অ্যাট মিনিমাম ডেভিয়েশন, অ্যাট ডেলমিন হয়ে গেলে এটা হয়ে যাবে তোমার, অ্যান্ড সেই সিচুয়েশনে আমরা বলবো দুখানা আই, ওই পার্টিকুলার আইকে যদি আমি আই নট বলি স্পেশালি, তাহলে 2i নট মাইনাস এ, 2i নট বলতে 2 ইন্টু 50 ডিগ্রি অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে, আর অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম যদি 60 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি আমার এটা 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি হচ্ছে মিনিমাম ডেভিয়েশন, অপশন এ ইজ দ্য আনসার। একদম ইজি, একটা স্টেপে ফর্মুলা বসালে অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। সো আমরা বলতে পারি যে প্রিজমের রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল বলতে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলে মিনিমাম ডেভিয়েশন অকার করেছে বলছে। সো জাস্ট ফর্মুলা যে ডেল মিন ইকুয়ালস টু কত, না 2i মাইনাস এ, 2i মাইনাস এ, তাহলে 2 ইন্টু 50 ডিগ্রি, কেন, কারণ i বলতে ওই পার্টিকুলার অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে যেটাতে, 2 ইন্টু i মাইনাস 60 ডিগ্রি করলে আমরা এসে গেল 40 ডিগ্রি। সো ডেল মিন ইজ মিনিমাম ডেভিয়েশন ইজ 40 ডিগ্রি। ক্লিয়ার? ওকে চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ বলেছে ইলেকট্রোম্যাগনেটস আর মেড অফ সফট আয়রন। সফট আয়রন দিয়ে ইলেকট্রোম্যাগনেট বানানো হয় কেন? বিকজ সফট, একটু ফাইন ডিফারেন্স আছে দেখো, স্মল সাসেপ্টিবিলিটি, স্মল রিটেন্টিভিটি, লার্জ সাসেপ্টিবিলিটি, স্মল রিটেন্টিভিটি, লার্জ পারমিটিভিটি, লার্জ রিটেন্টিভিটি, স্মল পারমিটিভিটি, লার্জ রিটেন্টিভিটি। ফার্স্ট থিং এটা ক্লিয়ার করো, সফট আয়রন ইলেকট্রোম্যাগনেট বানাতে ইউজ করি কেন? সফট আয়রন কারা না, সফট আয়রন কারণ একটাই মেটেরিয়াল হয়। সফট আয়রনের ক্ষেত্রে কি স্পেশালিটি আছে না, এই মেটেরিয়ালটা ইজিলি ম্যাগনেটাইজড হয়ে যায়, আবার ইজিলি ডিম্যাগনেটাইজড হয়, যেটা আমরা স্টিলের ক্ষেত্রে ইউজ করি। মানে স্টিলটা অ্যান্ড সফট আয়রনের একটা ফাইন ডিফারেন্স আছে, সফট আয়রন অ্যান্ড স্টিল বোধ ভালো ম্যাগনেটাইজড হয়, কিন্তু স্টিলটা রিটেন করে রাখে অনেকক্ষণ ম্যাগনেটিক প্রপার্টিটাকে। সো রিটেন্টিভিটি এটাকে বলে, রিটেন্টিভিটি স্টিলের বেশি, সফট আয়রনের কিন্তু কম, তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হয়, ইজিলি আবার ডিম্যাগনেটাইজড হয়ে যায়। সো ইলেকট্রোম্যাগনেট কাদের ক্ষেত্রে আমরা বানাই, মানে কাদের ক্ষেত্রে দরকার পড়ে না, যখন কোনো একটা মেটেরিয়ালকে ম্যাগনেটাইজ করছো অ্যান্ড ফার্দার ডিম্যাগনেটাইজ করে দিচ্ছ। সো ফ্রিকোয়েন্টলি ম্যাগনেটাইজ অ্যান্ড ডিম্যাগনেটাইজ করার দরকার পড়ে যাদের ক্ষেত্রে, তাদেরকে আমরা ইলেকট্রোম্যাগনেট হিসেবে চুজ করি, রাইট। সো ইলেকট্রোম্যাগনেট সেই কেসে আমরা এটা চাইবো, সে সাসেপ্টিবিলিটি মিন্স ম্যাগনেটিক প্রপার্টি অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি, যেটা আমরা কাই দিয়ে ডিনোট করি, কাই এম, সাসেপ্টিবিলিটি, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটা কানেক্টেড উইথ মিউ আর, রিলেটিভ পারমিয়েবিলিটি -1, জানি নিশ্চয়ই। সো এটা যদি বেশি হয় অটোমেটিক্যালি এটাও বেশি হবে। সো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বেশি অ্যান্ড রিটেন্টিভিটি কম, এটা আমি প্রেফার করবো, কারণ রিটেন্টিভিটি কেউ যদি বেশি ধরে রাখে তাহলে ইলেকট্রোম্যাগনেট হিসেবে ভালো নয়। কেন? কারণ ইলেকট্রোম্যাগনেট হলে তাকে বারবার ডিম্যাগনেটাইজ করারও দরকার পড়ে। সো বারবার ডিম্যাগনেটাইজ করা যদি দরকার পড়ে, সেখানে কিন্তু রিটেন যেন সে না করে,
বারবার ম্যাগনেটাইজ করা হবে দরকার মতো এন্ড বারবার ডিম্যাগনেটাইজ করা হবে। সো যেগুলো পার্মানেন্ট ম্যাগনেট তাদের ক্ষেত্রে আমরা প্রেফার করব যে রিটেনটিভিটি হাই হোক এন্ড অবভিয়াসলি পারমিয়েবিলিটি অর সাসেপ্টিবিলিটি দুটোই ভালো হোক, মানে এটা ভালো হওয়া মানে ওটা ভালো, আমি আগে বলে দিয়েছি দুটো ইকুইভ্যালেন্ট। তো সেখানে জাস্ট ওয়ান মাইনাস ভ্যালুতে এক কম হবে, সো একটা বেশি হবে একটা কম হবে, রিটেনটিভিটি কম হবে সাসেপ্টিবিলিটি বেশি। সো লার্জ সাসেপ্টিবিলিটি স্মল রিটেনটিভিটি, অপশন বি কারেক্ট হচ্ছে। অপশন বি তাহলে আমরা প্রেফার করব, যেখানে আমরা বলছি সাসেপ্টিবিলিটি বেশি রিটেনটিভিটি কম। ক্লিয়ার? চলো নেক্সট পরের কোশ্চেন। ফ্লেমিং এরপরটা বলছে দেখো 7 এ direction of current induced in a wire moving in a magnetic field is found using direction of current induced। একটু ঠান্ডা মাথায় এমসিকিউ করলে না মিস্টেক হয়ে যাওয়ার প্রচুর চান্স আছে, বলে রাখলাম ফিজিক্সের জন্য স্পেশালি, কারণ একটু এক একটা টার্ম মিস করে গেলে জাস্ট ওই মোমেন্টের জন্য মিস করে গেলে ব্যাস গেল, 1 মার্কস গেল। সো কারেন্ট ইনডিউসড বলছি, দ্যাট ইজ ইনডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল দিয়ে হয়। ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে কি ডিটারমাইন করা হয়? ফোর্স on a current carrying wire in a magnetic field, force on a current carrying wire in a magnetic field। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে। ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ফর ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ডাইরেকশন অফ কারেন্ট, ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট ডিসাইড করার জন্য এটা আমরা ইউজ করি। সো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ডিরেক্ট, একদম জাস্ট মনে রাখবে, রাইট মারবে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি 8। এখানে বলেছে ইন আ পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট মানে অনলি ইন্ডাক্টর আছে, দ্য কারেন্ট ইন্ডাক্টরের জন্য একদম ক্লিয়ারলি সেপারেটলি মাথায় রাখতে হবে অপশন দেখার আগে। রেজিস্টারের জন্য ভোল্টেজ এন্ড কারেন্ট ইজ ইন ফেজ, দ্যাট ইজ নো ফেজ ডিফারেন্স বিটুইন देम। ভোল্টেজ এন্ড কারেন্টের কোনো ফেজ ডিফারেন্স নেই। রেজিস্টারের জন্য বলো, রেজিস্টারের জন্য আমি বলবো আই মানে ফেজটা জিরো, ফেজ হচ্ছে 0 ফাই 0, মানে আমি যদি ভোল্টেজ এন্ড কারেন্টে বলি, কারেন্টটা আমি যদি বলি তাহলে ক্যাপাসিটরের জন্য কারেন্ট লিড করে, সো কারেন্টটা হচ্ছে ফাইতে এগিয়ে থাকে +90 পুরো, আর যদি ইন্ডাক্টর বলি তাহলে সেখানে ফাই -90 মানে পিছিয়ে থাকে। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজের থেকে কারেন্ট ল্যাগ করে বাই 90 ডিগ্রি ফেজ। ইন্ডাক্টরের জন্য ভোল্টেজের থেকে কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য অ্যাপ্লাইড ইএমএফ, ভোল্টেজ বলতে অ্যাপ্লাইড ইএমএফ, কারেন্ট ল্যাগস বিহাইন্ড দ্য ইএমএফ বাই π/2 phase, lags behind the applied EMF by π/2 phase। So option B আমাদের কারেক্ট হচ্ছে, অপশন বি কারেক্ট হচ্ছে। বোঝা গেছে আশা করি ক্লিয়ারলি? সিম্পল, এটার ডেটা মনে রাখতে হয়। রেজিস্টারের জন্য 0 লিড ল্যাগ হয় না, ইন্ডাক্টরের জন্য কারেন্ট 90 পিছিয়ে থাকে, ক্যাপাসিটরের জন্য কারেন্ট 90 অ্যাডভান্স চলে। ওকে না? সো চলো, আচ্ছা সবাই কমেন্ট করে জানিও কার কি অপশন মিলছে না মিলছে, কটা ভুল করলে ঠিক করলে। ওই অপশন কেউ কমেন্ট করছে না কিছু সম্ভবত অডিয়েবল ভিডিও ক্লিয়ার? চলো কমেন্ট করো একটু কি ভুল হচ্ছে ঠিক হচ্ছে। আমি তো অ্যাটলিস্ট তোমরা তো সলভ করে ফেলেছো, সো আমি কোশ্চেন বলার আগে তোমরা একটা অপশন বলো, এক একটা করে বলতে থাকো। চলো নেক্সট, এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 7, 8 হয়ে গেছে, সরি 8 হয়ে গেছে। চলো নেক্সট পেজ, কোশ্চেন নাম্বার 9 বলেছে the potential difference across the resistance, capacitance and inductance are 80, 40 and 100 volt respectively in an LCR circuit, the power factor of this circuit। এটা কিন্তু খুব ক্লিয়ার হতে হবে, একটা কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কটা হয়ে যাবে। তুমি মানে ইম্পিডেন্স বলো, ভোল্টেজের নেট ভ্যালু বলো, যা কিছু চাইবে এভরিথিং খুব ইজিলি ডিটারমাইন করতে পারবে। শুধু এইটুকু মনে রাখবে যে আমরা যেটা করি সেটা হচ্ছে এই দিকে রেজিস্টার বলবে, যদি তুমি চাও ভোল্টেজ নিয়ে ডিল করতে তাহলে ভোল্টেজ অ্যাক্রস রেজিস্টার নিয়ে করবে, এই দিকে তুমি ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর নিয়ে করবে, এই দিকে তুমি ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর নিয়ে করবে, আর তোমার কারেন্টটা থাকবে এরই সাথে, কোথায় না এইখানে থাকবে কারেন্ট আই। হয়ে গেল। এবার সিম্পল, আমরা যদি নেট ভোল্টেজ বলতে চাই তাহলে আগে এই ওয়াই দুটোকে একসাথে করব। সো আমরা করি কি না, ভিআর এদিকে রেখে দিই, আর এল অ্যান্ড সি এর ডিফারেন্সটা যে কোনো একটা অ্যামাউন্টে আমি ভ্যালুটা নিয়ে নেব, ভিএল অ্যান্ড ভিসি, ভিএল আর ভিসি ডিফারেন্সটা নিয়ে নেবো এদিকে, কারণ ওয়াই এর উল্টো দিকে আছে না, একটা পজিটিভ একটা নেগেটিভ। একটা পজিটিভ মানে ইন্ডাক্টর বেশি হলে, ক্যাপাসিটর যদি স্ট্রং হয়, ক্যাপাসিটর ভোল্টেজ যদি গ্রেটার হয়, তাহলে আমি তখন বলবো যে নিচে মানে ভিসি মাইনাস ভিএল তখন করবো, সেটা রিলেটিভ কেস, রাইট? সো এইটা যদি আমাদের সিচুয়েশন হয়, এখন আমাকে বের করতে হবে কি না নেট ভোল্টেজ, না বের করতে হবে। আগে বলে দিই, এইখানে তোমার এইটার ডায়াগ্রামটা কেমন করতে পারি, এই করতে পারি,
এইটাকে আমরা ফাই বলি, এইটাকে আমরা ফাই বলি। কোনটা? এটা হচ্ছে নেট জেড, এটা হচ্ছে জেড এর, আর এটা হচ্ছে তোমার আই। জেড মানে এখানে ভি আছে, আর আই মানে এখানে আই আছে। সো আই এন্ড ভি এর মাঝে ফেজ ডিফারেন্সটাকে আমরা ফাই বলি, রাইট? সেখানে আমরা কি পাচ্ছি না, আর পাচ্ছি, এক্সএল এক্সি পাচ্ছি, এক্সএল এক্সি পাচ্ছি। সো ভোল্টেজ নিয়ে কাজ করছো মানে ভিএল দিয়ে বলা উচিত এগুলো, এগুলো ভিআর বললে ভালো হয়। সো ভিআর, ভিআর, আর এদিকে ভিএল ভিসি ডিফারেন্স, সেটা যে কেউ বড় হতে পারে, যখন ভ্যালু নিয়ে কাজ করছি কোনো প্রবলেম নেই। তাহলে এখানে দেখো, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর ফর্মুলা জানা আছে তো? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos অফ ফাই। cos অফ ফাই ইকুয়ালস টু কি হয় এখান থেকে বলো? তাহলে ভিএল ভিসি ডিফারেন্স, ভিএল ভিসি ডিফারেন্স ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, সরি জেড। ভিএল ভিসি ডিফারেন্স ডিভাইডেড বাই জেড, জেড তো নয় অ্যাকচুয়ালি, ওটা ভি হবে, যেহেতু তুমি ভোল্টেজ নিয়ে ডিল করছো, সো টোটাল ভি বলতে হবে cos ফাই। আর যদি তুমি tan ফাই করতে চাও, cos ফাই বলো। তাহলে ভি এর ডিফারেন্স কত এসছে? ভি এর ডিফারেন্সটা দেখো, এখানে তোমার ভি এর ডিফারেন্স হচ্ছে রেজিস্টারের জন্য 80, ক্যাপাসিটরের জন্য 40, ইন্ডাক্টরের জন্য 100। তাহলে এটা ডিফারেন্স আসছে ইন্ডাক্টরের জন্য 100 এন্ড ক্যাপাসিটরের জন্য 40। তাহলে 100 and 40 ডিফারেন্স একটা হয়ে গেল। নেক্সট আমরা পাচ্ছি ভি। ভিটা কোনটা না, ভিতে আমরা দেখতে পাচ্ছি নেট ভি, যেটা আমরা পাবো এখানে একটু লিখে দিই, নেট ভি হচ্ছে রুট ওভার অফ ভিআর স্কোয়ার। ভিআর স্কোয়ার কত? ভিআর স্কোয়ার প্লাস ভিএল ভিসি ডিফারেন্স হোল স্কোয়ার, ভিসি ডিফারেন্স হোল স্কোয়ার। তাহলে এখানে এসে যাচ্ছে তোমার 40 স্কোয়ার প্লাস, আর ভিএল ভিসি ডিফারেন্স কত? 100 and 40 মানে হচ্ছে 60। তাহলে রুট ওভার 40 স্কোয়ার, সরি এইটা 80 স্কোয়ার, 80 স্কোয়ার, আর হচ্ছে 60, 100 and 40, 60 ডিফারেন্স 60 স্কোয়ার। সো এটা এসে যাচ্ছে আমাদের 100 ভোল্ট এসে যাচ্ছে নেট ভোল্টেজ। তাহলে এখানে বাই 100 করবে, 100 করলে 100 মাইনাস 40, 100 মাইনাস 40, 60, 60 বাই 100 করলে সরি এখানে ফর্মুলাটা একটু ভুল হয়ে গেছে, আমরা cos ফাই করছি, আমরা tan ফাই করছি না, একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ভি তো ঠিক আছে, এটা আমার 100, এইটা 100 অ্যাজ ইউজুয়াল আছে, 100 থাক, 100 হয়ে গেছে। এই ফর্মুলাটা একটু, এইটা হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার cos ফাই। পাওয়ার ফ্যাক্টর চাইছে, সো cos ফাই tan ফাই করলে হবে না, cos ফাই দরকার। cos ফাই মানে বেস এন্ড হাইপোটেনুস, দেখো এদিকে ভিআর আর এটা হচ্ছে তোমার বেস বাই হাইপোটেনুস, cos ফাই বেস বাই হাইপোটেনুস, এটা হচ্ছে তোমার ভিআর আর এটা হচ্ছে নেট ভি। সো ভিআর আপন নেট ভি বলতে ভিআর কত আছে? ফার্স্টে রেজিস্টারের ভোল্টেজ আছে 80, আর নেট ভি কত করেছে দেখো, নেট ভি হচ্ছে তোমার ভিআর স্কোয়ার 80 স্কোয়ার আর ভিসি স্কোয়ার, ভিএল মাইনাস ভিসি। ক্যাপাসিটর ইন্ডাক্টর 100, 40, 60, 36, 100 আসছে। তাহলে এখানে 100 আসবে cos phi, the power factor of the circuit, the potential difference across the resistor, capacitor and inductor 80, 40 and 100, 80, 40 and 100 রেজিস্টার অ্যাক্রসে আমার পোটেনশিয়ালটা 80 দিয়েছে। এটা যদি তোমার ফাই হয়, এটাকেই ফাই বলা হবে, কারণ রেজিস্টারের সাথে কারেন্ট থাকবে আর নেট ভোল্টেজ এটা হবে। সো কারেন্ট এন্ড ভোল্টেজের ফেজ ডিফারেন্স ফাই হলে তাহলে বেস বাই হাইপোটেনুস, তাহলে 80 বাই নেট ভোল্টেজ, নেট ভোল্টেজ হচ্ছে 80 স্কোয়ার প্লাস 100 মাইনাস 40 হোল স্কোয়ার, সো 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার 100 হচ্ছে, তাহলে 80 বাই 100 0.8 আসবে, 0.8 আসছে। ইয়া আচ্ছা এই অপশনটা কি কারেক্ট আছে নাকি ভুল আছে বলো তো, সবাই একটু কমেন্ট করো তো, কোশ্চেনটা কি ভুল ছিল? মানে অপশনটা ক্লোজলি যদি বলা, হ্যাঁ যদি বলা হয় এই সিচুয়েশনে কি করব, যদি এটা আনসার হয়ে থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি অপশন সি চুজ করব, মানে ক্লোজ যেটা হবে রিলেটিভলি। 0.75 আছে মানে 0.8 ঠিকই আছে, আমার তো ক্যালকুলেশনে এটাই আসছে 0.8। রেজিস্টারের ভোল্টেজ দেখো, রেজিস্টারের ভোল্টেজ 80 দেওয়া আছে, ক্যাপাসিটরের ভোল্টেজ 40
50, ইন্ডাক্টরের ভোল্টেজ 100 দেওয়া আছে, রেসপেক্টিভলি লেখা আছে। সো ন্যাচারালি আমার এটা তো ঠিক আছে একদম। নেট ভোল্টেজ হচ্ছে 80 স্কোয়ার প্লাস 100 মাইনাস 40, দ্যাট ইজ 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, সো 100 আসবে, 100 আসবে। আর ওইটা তোমার 80, এটা আসছে। সবাই একটু কমেন্ট করে জানিও অন্য কিছু আনসার আসছে কিনা তোমাদের। সো এটা ক্লোজ টু 0.75, 0.8 আসছে, তাহলে এটা স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কোশ্চেন নাম্বার 8 দেখো, স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম ডিপেন্ডস অন দ্য স্পিড সোর্স অফ রেডিয়েশন। Speed of electromagnetic wave in vacuum depends upon the source of radiation. স্টেটমেন্টটা একটু গন্ডগোল আছে এটাও। স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামে সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একই স্পিডে ট্রাভেল করে, সবারই স্পিড কিন্তু আমার সেম সি হওয়া উচিত। সো একটু মিস্টেক হয়ে গেছে এখানে প্রিন্টিং। আপন দ্য সোর্স অফ রেডিয়েশন একদম নয়, ইনক্রিজেস অ্যাজ উই মুভ ফ্রম, একদমই নয়। শুধু মনে রাখবে প্রত্যেক কটা একদম রেডিও থেকে শুরু করে গামা অবধি, রেডিও থেকে শুরু করে গামা রে অবধি, এই পুরো স্পেকট্রামে মানে পুরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যাটাগরি যা আছে সবেতেই আমরা বলবো স্পিড সেম সি, সবারই স্পিড ভি ইকুয়ালস টু ইন স্পেস সি। বাট শুধু ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থে চেঞ্জ হয়। যদি স্পেসে বলি তাহলে ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি ওই গামার দিকে মানে গামা রের দিকে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, ওয়েভলেন্থ কমতে থাকে ওইদিকে। এদিকে ওয়েভলেন্থ বাড়তে থাকে ফ্রিকোয়েন্সি, এদিকে ওয়েভলেন্থ বাড়তে থাকে ফ্রিকোয়েন্সি, এদিকে তোমার কমতে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে না? সো এখানে আমরা বলতে পারি যে কোনো কিছুর উপরই ডিপেন্ড না, কারণ হচ্ছে স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন ভ্যাকুয়াম। তাহলে স্পেসে তো প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেম স্পিড সি তে ট্রাভেল করবে, সি 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 সি। ওকে না? সো সেম ফর অল অফ দেম হবে, প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য সেম হবে, সেম ফর অল অফ দেম। এটা ডিপেন্ডস, ডাজ নট ডিপেন্ড অন, এটা কিন্তু ডাজ নট ডিপেন্ড অন হতো। স্পিড অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন ভ্যাকুয়াম ডিপেন্ডস আপন দ্য, কিছু না, কিছুর উপর ডিপেন্ড করে না, কোনো কিছুর, নান অফ দ্য অ্যাবাভ, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। এটার স্টেটমেন্টটা একটু প্রবলেম আছে। ডিপেন্ড আপন দ্য সোর্স অফ রেডিয়েশন একদম হবে না, রেডিয়েশনের সোর্সের উপর কিছুই ডিপেন্ড করে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তোমার নরমালি আমার ওই স্পিডে ট্রাভেল করবে, সি ইকুয়ালস টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড প্রত্যেকটা ওয়েভের জন্য। ওকে, এটা কোথাও একটা মিস্টেক আছে, মানে এই জায়গাটা মিস্টেক হয়ে গেছে। তো চলো নেক্সট আসছি এখানে। পরে কোশ্চেনে বলেছে এখানে, তাহলে তোমার এইটার রেসপেক্টে তুমি কোন কোশ্চেন চলে, এইটা আবার কন্ট্রাডিক্টরি একটু। স্পিড যেহেতু বলেছে সো সেম ফর অল অফ দেম বলতে পারি। আবার ডিপেন্ডেন্স যদি বলা হয়, আবার ডিপেন্ড টার্মটা চুজ করলে তোমার কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, সেই সেন্সে নান করতে পারো। একটু কনফিউশন হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি তোমার স্পিডটা ডিপেন্ড করেছে বলে, আবার স্পিড ধরলে তুমি বলবে যে সবার জন্য সেম, আবার ডিপেন্ড করে বলে যদি, তাহলে আমি বলবো নান অফ দ্য অ্যাবাভ। সো একটু কন্ট্রাডিকশন হয়ে গেছে। আশা করি ফাইনাল এক্সামে এই প্রবলেমটা হবে না, এরকম টাইপের কন্ট্রাডিক্টরি কোনো স্টেটমেন্ট আসবে না। চলো পরে কোশ্চেন। এখানে আমরা বলছি ইন দ্য ফেনোমেনন অফ ইন্টারফারেন্স এনার্জি ইজ, আচ্ছা ইন্টারফারেন্স ফেনোমেনাতে এনার্জি কি হয়, ইন্টারফারেন্সের ব্যাপারে জানা আছে আশা করি। ইন্টারফারেন্সে যেটা হয় যে স্পেকট্রামে আমরা যে এনার্জি দেখি সেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। যদি আমি এটা ধরি তাহলে এই ব্রাইট ডার্ক অল্টারনেটিভলি এটা হয়। আচ্ছা এটা জানা আছে যে সোর্স থেকে লাইটগুলো আসে, ধরো S1 সোর্স থেকে একটা আসছে, আরেকটা S2 সোর্স থেকে আসছে। দুটো যদি সোর্স থেকে লাইট আসে, S1 এন্ড S2 সোর্স থেকে, এখান থেকে যে লাইট আসবে এটা যদি I0 হয়, এটা যদি I0 হয়, এটা আশা করি সবার জানা আছে যে এই ইন্টেন্সিটিটা কত হয় না 4I0। কত হয় না 4I0 হচ্ছে ইন্টেন্সিটি অফ দ্য ম্যাক্সিমা। ম্যাক্সিমাতে যে ইন্টেন্সিটি লাইট ক্রিয়েট হয় সেটা হচ্ছে 4 টাইমস অফ ইন্টেন্সিটি কামিং ফ্রম ইচ অফ দ্য সোর্স। একটা সোর্স থেকে যদি I0 ইন্টেন্সিটি আসে, তাহলে যেখানে ব্রাইট ক্রিয়েট হবে না সেখানে 4I0 ব্রাইটনেস ক্রিয়েট হবে। সো 4I0 যদি ব্রাইটনেস ক্রিয়েট হয়, তাহলে আমি বলতে পারি যে তাহলে কি এনার্জি ক্রিয়েট হচ্ছে নাকি ডিস্ট্রয় হচ্ছে নাকি কি হচ্ছে না। আমরা যদি উইথাউট ইন্টারফারেন্স বলতাম, দুটো সোর্স থেকে লাইট এলে কি আসা উচিত ছিল, অন এন অ্যাভারেজ সব জায়গায় 2I0 হওয়া উচিত থ্রু আউট দ্য স্ক্রিন উইথআউট ইন্টারফারেন্স।
উইথআউট ইন্টারফারেন্স, কোনো ইন্টারফারেন্স ছাড়া যদি হতো, কোনো ইন্টারফারেন্স ছাড়া যদি হতো তাহলে এই জিনিসটা হতো। কিন্তু যখনই উইথ ইন্টারফারেন্স বলছো, আমরা এটা যেটা করেছি সেটা কিন্তু উইথ ইন্টারফারেন্স, এইটা কিন্তু উইথ ইন্টারফারেন্স, এই প্যাটার্নটা উইথ ইন্টারফারেন্স হলে মানে ইন্টারফারেন্স হলে এই ফেনোমেননটা হবে। ইন্টারফারেন্সে আমরা যেটা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় 4i0, জায়গায় জায়গায় 2i0, এটা কি করে পসিবল হয় না, এটাতে একটা রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি পার্টিসিপেট করে, যেখানে কিছুটা এনার্জি এই জায়গা থেকে রাদার শিফটেড হয়ে যায়। কি বলি, কিছুটা এনার্জি এই জায়গা থেকে শিফটেড হয়ে এইখানে চলে আসে। এখানে যে লস্ট এনার্জিটা না, মানে আমি যদি অ্যাভারেজলি ভাবি ব্যাপারটা, যে এইটা সব জায়গায় থাকার কথা, তাহলে এতটা লস্ট এনার্জি কোথায় গেছে, এই লস্ট এনার্জি এইখানে চেপে গেছে। সো রিডিস্ট্রিবিউশন, জায়গা জায়গা লস্ট হয়ে মানে ডিস্ট্রয় হয়ে যায় না, এনার্জি রিডিস্ট্রিবিউটেড হয়। যেখানে তোমার ডার্ক হয়েছে দ্যাট ইজ এনার্জি ডিকে করে গেছে, ডিক্রিজ করে গেছে, সেই জায়গা থেকে শিফটেড হয়ে ওই জায়গায় এনার্জিটা ইনক্রিজ করে গেছে। সো আমরা এটা বলতে পারি যে এটা রাদার রিডিস্ট্রিবিউশন, ডিস্ট্রয় অ্যাট ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একদম নয় যেই কথাটা বলছিলাম ক্রিয়েটেড অ্যাট কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, নো, কোনো ক্রিয়েট হয় না, রাদার যেখানে কনস্ট্রাকটিভ হচ্ছে সেই জায়গাটাতে বেশি এনার্জি প্রডিউস হচ্ছে, রিডিস্ট্রিবিউশন হয়ে ডার্ক থেকে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে সেখান থেকে এনার্জি শিফটেড হয়ে এসে। সো ক্লিয়ারলি আমরা এটা বলতে পারি যে ক্রিয়েট, কনজার্ভড, ইয়া, এই যে লাস্ট অপশন দেখো, কনজার্ভড বাট ইট ইজ ডিস্ট্রিবিউটেড। সবার কি ক্লিয়ার হয়েছে এটা? এই জায়গাটা পিক করছো কি বলছি, এইটা যদি আমি বলি যে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ কোনো কন্ডিশনে ক্রিয়েটও হয় না, ডিস্ট্রয়ও হয় না, অনলি রিডিস্ট্রিবিউট হয়ে যায়। যেখানে কনস্ট্রাকটিভ হচ্ছে সেখানে সেখানে ডিস্ট্রয়িং জায়গা থেকে এনার্জি ট্রান্সফার হয়ে ওখানে গ্যাদার্ড হয়ে যাচ্ছে, কারণ না হলে তো সব জায়গায় 2i হওয়ার কথা ছিল। ইন্টারফারেন্স হয়ে কি করেছে, জায়গায় জায়গায় লস করে দিয়েছে, লস করায়নি, জায়গা জায়গা থেকে শিফট করে আরেক জায়গায় কনস্ট্রাক্ট বানিয়েছে। সো যেখানে কনস্ট্রাকটিভ হচ্ছে সেখান থেকে সেখানে এনার্জি চলে এসছে ডিস্ট্রাকটিভের জায়গা থেকে, তাহলে কোথাও ক্রিয়েট হয়নি। ক্রিয়েট অ্যান্ড ডিস্ট্রয় টার্মটা একদমই এখানে অ্যাপ্লিকেবল নয়, তাহলে অনলি কনজার্ভ রাদার রিডিস্ট্রিবিউটেড, এটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। রিডিস্ট্রিবিউশন অফ এনার্জি, এনার্জি কনজার্ভ থাকে, শুধু ডিস্ট্রয়িং এর জায়গা থেকে এনার্জি তুলে এনে কনস্ট্রাকটিভের জায়গায় চাপিয়ে দেয়। এই যে জায়গাটা এখান থেকে শিফট হয়ে এনার্জিটা এখানে এনার্জি এখান থেকে শিফটেড হয়, আমরা বলতে পারি তাহলে কনস্ট্রাকটিভ যেখানে ক্রিয়েট হচ্ছে সেইখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে ডিস্ট্রাকটিভের জায়গা থেকে, মানে এনার্জি রিডিস্ট্রিবিউশন। চলো তাহলে এটা কমপ্লিট হলো, এটাতে তোমার এটা হলো। আচ্ছা নেক্সট লাস্ট একটা কোশ্চেন এই পেজে আছে, দেখো এই পেজে বলেছে দ্য সিম্পল বোর মডেল ক্যান নট বি ডাইরেক্টলি অ্যাপ্লাইড টু ক্যালকুলেট দ্য এনার্জি লেভেল অফ অ্যান অ্যাটম উইথ মেনি ইলেকট্রনস। আচ্ছা মেনি ইলেকট্রনস বলতে মেনি ইলেকট্রন সিস্টেম, আমরা জানি কি এটা, যে বোর অ্যাটমিক মডেল কার জন্য ভ্যালিড হয়, বোর অ্যাটমিক মডেল অনলি ভ্যালিড ফর হাইড্রোজেন, নর্মাল হাইড্রোজেন, মানে একটা প্রোটন যেখানে থাকে, আর হাইড্রোজেন মানে একটাই প্রোটন থাকবে। সো হাইড্রোজেন অল কাইন্ডস, মানে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রাইটিয়াম প্রত্যেকটার জন্য। হিলিয়াম যদি তাকে একবার আয়নাইজ করে দিতে হয়, মানে একটাই ইলেকট্রন সিস্টেমে থাকা চাই, তার বেশি ইলেকট্রন থাকা যাবে না। আর একটা হয় তোমার লিথিয়াম 2+, এইগুলোই মেইনলি বোর অ্যাটমিক মডেলের জন্য অ্যাপ্লিকেবল হয়। তো বোর অ্যাটমিক মডেল কেন এদের জন্য অ্যাপ্লিকেবল হয়, এর বাইরে আর যায় না কেন, আর কেনই বা এদেরকে আয়নাইজ করে অ্যাপ্লাই করতে হয়, তার কারণ হচ্ছে একটাই ইলেকট্রন থাকবে, সে শুধু নিউক্লিয়াস থেকে সেন্টারের দিকে অ্যাট্রাকটিভ ফোর্স ফিল করবে। তার মানে ইলেকট্রনটার উপর যে ফোর্সটা অ্যাক্ট করবে সেটা যেন একদম সেন্ট্রাল ফোর্স হয়, দ্যাট ইজ সেন্টারকে ডাইরেক্ট করে অ্যাক্ট করে। তাহলে আমি বলতে পারবো সে একটা সেন্ট্রিপিটাল ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সার্কুলার পাথ ডেসক্রাইব করবে। সেইটা না হলে আমরা বোর অ্যাটমিক মডেল আদৌ অ্যাপ্লাই করতে পারবো না, কারণ বোর অ্যাটমিক মডেল একদম মেন স্টার্টিংটা এখান থেকে, যে required centripetal force for the revolution of electron provided by the electrostatic attraction E upon r square, এখান থেকে লিখি না আমরা। সো এখানে ফোর্সটা কনজারভেটিভ হওয়ার দরকার আছে, যে ইলেকট্রনটা যখন রিভলভ করবে অ্যারাউন্ড নিউক্লিয়াস তাহলে যেন সবসময় সেন্টারের দিকেই ফোর্সটা এক্সপিরিয়েন্স করে। তাহলে আমরা এটা বলবো কোনটা হবে অপশন বলো, এই যে ইলেকট্রনস নট বিং সাবজেক্টেড টু আ সেন্ট্রাল ফোর্স, মানে পারফেক্ট সেন্টারের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করছে না যখন একটার বেশি ইলেকট্রন হয়ে গেছে, সেই কারণে আমরা বলতে পারি অপশন এ পারফেক্ট হবে। বাকি কোনগুলো দেখো, ইলেকট্রনস কোলাইডিং উইথ ইচ আদার, একদমই নয়, কোলাইড তো কখনোই করবে না, অ্যাটমের ভেতর কোলাইড করে কি, যে সিকোয়েন্সে রিভলভ করতে থাকে, সো কোলিশনে কোনো চান্স নেই। স্ক্রিনিং এফেক্ট এটা নয়, দ্য ফোর্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইলেকট্রনস উইল নো লঙ্গার বি
কুলম্বস ল না, কুলম্বস ঠিক আছে, কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার আলটিমেট ফোর্স থাকবে না, সব রেজাল্ট হয়ে অন্য কোনো দিকে হয়ে যাবে। সো নন সেন্ট্রাল হয়ে যাওয়ার জন্য এটা একটু মাথায় রাখবে, সেন্ট্রাল ফোর্স হলে তবে এটা হবে। আচ্ছা, এরপরে দেখেছি এখানে কিছু ইনস্ট্রাকশন চলে এসেছে আগের পেজ, নেক্সট পেজের জন্য। ফর কোশ্চেন্স 13 and 14, 13 to 16 আছে। ওকে, টু স্টেটমেন্টস আর গিভেন, মানে বেসিক্যালি অ্যাসারশন এন্ড রিজন। তোমরা তো জানো ফার্স্টটা হয় অ্যাসারশন এন্ড রিজন বোথ আর রাইট, অ্যাসারশন কারেক্ট সরি রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। সেকেন্ডটাতে হয় দুটো রাইট হয় বাট কারেক্ট এক্সপ্লেনেশন নয়, থার্ডটাতে একটা রাইট, ফোর্থটাতে আরেকটাতে রাইট। সো নেক্সট চলো, এখানে বলেছে ইফ, আচ্ছা সরি এগুলো ইনস্ট্রাকশন বেসিক্যালি। ওই যে সি তে আছে অ্যাসারশন ট্রু রিজন রং, আর তোমার আছে বোথ অ্যাসারশন এন্ড রিজন দুটো রং, সরি দুটোই রং বলছি। তো ফার্স্টটাতে বলো 13 এ বলেছে অ্যাসারশন বলেছে দেয়ার ইজ নো পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্টস অন আ ইকুইপোটেনশিয়াল সারফেস। আচ্ছা, ডেফিনেশন অফ ইকুইপোটেনশিয়াল সারফেস কি আছে? ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস হচ্ছে একটা সারফেস, স্ট্রেট হোক, কার্ভড হোক, প্লেন হোক, স্ফেরিক্যাল হোক, কোনো শেপেরই হতে পারে, তার দুটো পয়েন্টের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তবে না টার্মটা ইকুইপোটেনশিয়াল। ইকুয়াই মানে সেম, পোটেনশিয়াল মানে পোটেনশিয়াল, সেম পোটেনশিয়ালের সারফেস, একটা সারফেসের প্রত্যেকটা পয়েন্টে সেম পোটেনশিয়াল, তাহলে নিশ্চয়ই কি কি, আচ্ছা এটা তাহলে রাইট আছে একদম। দেয়ার ইজ নো পোটেনশিয়াল ডিফারেন্স, কোনো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, কারণ এখানে ভি হলে এখানেও ভি হবে। তুমি যদি আরেকটা ইকুইপোটেনশিয়াল সারফেস সেপারেটলি ড্র করো, সেটা বলতে পারো যে এটা আরেকটা ইকুইপোটেনশিয়াল সারফেস যার এখানে আমার ভি ড্যাশ, এখানেও ভি ড্যাশ। সো যে কোনো একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের প্রত্যেকটা পয়েন্টে তার ইকুইপোটেনশিয়াল মিন্স তার পোটেনশিয়াল সেম থ্রু আউট কনস্ট্যান্ট মেনটেন হবে। সো ফার্স্ট অ্যাসারশন একদম রাইট আছে। নেক্সট বলেছে রিজন নো ওয়ার্ক ইজ রিকোয়ার্ড টু মুভ আ টেস্ট চার্জ অন ইকুইপোটেনশিয়াল সারফেস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। এক্স্যাক্টলি, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করতে গেলে ওভার ইকুইপোটেনশিয়াল সারফেস, একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের উপর দিয়ে যদি একটা চার্জকে মুভ করাও তাহলে কিন্তু কোনো ওয়ার্ক করতে হবে না, তবেই না আমরা ইকুইপোটেনশিয়াল বলি, বা সেই জন্যই ইকুইপোটেনশিয়াল। যাই বলো, তাহলে আমরা বলতে পারি রিজন একদম পারফেক্ট আছে, কোনো ওয়ার্ক করতে হয় না, কারণ কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না, কোনো ফোর্স এক্সিস্ট করে না অ্যালং দ্য ইকুইপোটেনশিয়াল সারফেস। সো আমরা কোনো ওয়ার্কও করি না, পোটেনশিয়াল ডিফারেন্সও থাকে না, তাহলে রিজনও কারেক্ট আছে অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অলসো। সো এটার জন্য আমরা অপশন এ প্রেফার করব, যে অ্যাসারশন রাইট আছে, রিজনও রাইট অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অলসো। চলো নেক্সট 14 এ বলছে, কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, অ্যাসারশন বলেছে ইফ থ্রি ক্যাপাসিটারস ইচ অফ ক্যাপাসিটেন্স, এরকম দেওয়া আছে সিকোয়েন্সটা, C1 থেকে C2 গ্রেটার, C3 আরো গ্রেটার, আর কানেক্টেড ইন প্যারালাল and in series, then their equivalent capacitance CP than CS. Absolutely, কারণ আমরা CP যেটা লিখি, CP equals to কি হয় না C1 plus C2 plus C3 ডট ডট ডট, হ্যাঁ কি না? whereas যখন সিরিজে চলে আসবে তাহলে 1/CS লিখতে হবে, ক্যাপাসিটর রেজিস্টারের ক্ষেত্রে উল্টো, জানি নিশ্চয়ই আমরা। তাহলে 1/CS কি হয়ে যায় না 1/C1 plus 1/C2 plus 1/C3। সো এই রিলেশনে সব সময় যে কোনো কেসে এই রিলেশন দেখলেই বুঝবে যে ভ্যালু কমে যাবে, এই রিলেশনে ভ্যালু খারাপ হয়, ইকুইভ্যালেন্টটা রেজাল্ট অনেক কম আসে, আর এটাতে ইনক্রিজ হতে থাকে, অ্যাডেড হতে থাকে। সো এখানে আমি বলবো যে ক্যাপাসিটি প্যারালালে বেটার হবে অ্যাজ কম্পেয়ার টু সিরিজ, অবভিয়াসলি এটা রাইট আছে, তাহলে সিপি গ্রেটার দ্যান সিএস। সো অ্যাসারশন রাইট। রিজন কি বলেছে 1/সিপি, ও হো একদমই রং, হ্যাঁ কি না? 1/সিপি এটা তো রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশন, ক্যাপাসিটির প্যারালাল কম্বিনেশন তো সিম্পল অ্যাডিশন। সো রিজন রং আছে, অ্যাসারশন রাইট আছে, তাহলে অপশন সি তে আমাদের যাওয়া উচিত, অ্যাসারশন ইজ ট্রু ফলস, তার মানে অপশন এটার জন্য আমাদের সি হচ্ছে, অপশন সি রিজন রং, অ্যাসারশন রাইট। পরেরটা চলে যাচ্ছি 14, অ্যাসারশন বলেছে, সরি 15 এ যাচ্ছি। 15 এ বলেছে দেখো অ্যাসারশনে দিয়েছে জেনারেল ডায়োড ইজ ইউজড টু অবটেইন, আচ্ছা জেনারেল ডায়োড সিবিএসসি তে নেই, সিবিএসসি তে জেনারেল ডায়োড নেই, সো অপশনাল ভাবতে পারো, আচ্ছা যখন ডিসকাস করে দিচ্ছি। আর জেনারেল ডায়োড ইজ ইউজড টু অবটেইন ভোল্টেজ রেগুলেশন, ইয়া একদম ঠিক আছে, রাইট আছে অ্যাসারশন। পরেরটা বলেছে when general diode is operated in reverse bias after a certain voltage, breakdown voltage, এটা আমরা নরমাল ডায়োডের ক্ষেত্রেও দেখি ব্রেকডাউন ব্যাপারটা, the current suddenly increases but the potential difference across the diode remain constant. এক্স্যাক্টলি এটার জন্যই কিনা ওটা রেগুলেটর হিসেবে কাজ করে, যেটা আমরা বলছি জেনারেল ডায়োড obtain voltage regulator is used to obtain voltage regulator, voltage regulating অপশনটা এটাই,
ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতে পারে। স্পেশালি জেনার ডায়োড এই কারণের জন্য, যারা জানো যে জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করতে পারে এই কারণের জন্য যে রিভার্স বায়াসে ওদের গ্রাফটা এরকম টাইপের এসে এসে সাডেন ফল করে যায়, উইথাউট ইনক্রিজ অফ ভোল্টেজ কারেন্ট ইনক্রিজ করতে থাকে সাডেনলি, সেইটার জন্য এটা হয়। তাহলে এখানেও অপশন এ হচ্ছে পারফেক্ট অ্যাসারশন and reason are correct, reason is the correct explanation of the assertion. Next, last এখানের the conductivity of an intrinsic semiconductor, intrinsic মানে pure semiconductor যেটা কোনো other material mixed করা হয়নি, একটা intrinsic semiconductor এর depends on its temperature, absolutely যত টেম্পারেচার বাড়াবো intrinsic semiconductor এর ফ্রি ইলেকট্রন এন্ড হোলের ডেনসিটি বাড়তে থাকবে, মোর নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এন্ড হোল জেনারেট হবে। আচ্ছা, রিজনে কি বলেছে? সো এটা রাইট আছে একদম, টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে, ইনক্রিজ করে। ওকে না, নেক্সট বলেছে দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ স্লাইটলি হায়ার দেন দ্যাট অফ আ লাইটলি ডোপড পি টাইপ সেমিকন্ডাক্টর। একদমই নয়, ডোপিং আমরা কেন করি? আমরা পিওর সেমিকন্ডাক্টরে কন্ডাক্টিভিটির অ্যামাউন্ট, কন্ডাক্টিভিটির ক্যাপাসিটিটা অনেক কম দেখছি, সেইটাকে ইমপ্রুভ করানোর জন্য ডোপ করে দিই। ডোপ করলে কি হয়? একটু বেটার ক্যাপাসিটি চলে আসে, কন্ডাক্টিং পাওয়ারটা একটু বেটার হয়। সো কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য যেখানে আমার ডোপিং করা, সেইখানে আমি একদমই বলবো না যে কোনো টাইপ অফ ডোপড সেমিকন্ডাক্টর দ্যাট ইজ পি টাইপ অর এন টাইপ সেমিকন্ডাক্টরের থেকে ইন্ট্রিনসিক বেটার করছে, এটা কখনোই এক্সপেক্টেড হবে না, এটা কখনোই হবে না। সো এটা আমাদের রং যাচ্ছে। সো অ্যাসারশন রাইট আছে, রিজন রং আছে। কন্ডাক্টিভিটি অফ এন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইজ স্লাইটলি হায়ার, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্লাইটলি হাই দেখাচ্ছে অ্যাজ কম্পেয়ার টু ডোপড। ডোপড মিন্স এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সো এক্সট্রিনসিক থেকে ইন্ট্রিনসিক বেটার, এটা কখনো অ্যাকসেপ্টেড নয়, কারণ আমরা ডোপ করি এই কারণেই যে বেটার কন্ডাক্টিভিটি পাওয়ার জন্য। তাহলে আমরা বলতে পারি অ্যাসারশন রাইট আছে, রিজন রং আছে, দ্যাট ইজ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এইটা তাহলে 16 অবধি কমপ্লিট হলো। নেক্সট পেজ কোশ্চেন নাম্বার 2, সেকেন্ডে চলে যাচ্ছি। এটা আমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেন টাইপ, এটা কমপ্লিট হলো। পরে কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি। An electric dipole free to move is placed in a electric field. একটা ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ডাইপোল প্লেস করা হয়েছে যেটা ফ্রি টু মুভ, চলে যেতে পারে যে কোনো জায়গায়। When it is placed uniform electric field, non uniform electric field. আচ্ছা, এইখানে কি হবে তোমাকে বলতে হবে। what is the action on it when it is placed in a uniform electric field, uniform magnetic field. ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কি হয়? যে কোনো ডাইপোল, ম্যাগনেটিক ডাইপোলের বেলায় ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ডাইপোলের বেলায় ইলেকট্রিক ফিল্ড, যেই ফিল্ড হবে তার করসপন্ডিং পোল লাগবে, মানে ইলেকট্রিক ডাইপোল ইলেকট্রিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ডাইপোল ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে ফার্স্টে আমরা বুঝতে পারছি যে একটা ইলেকট্রিক ডাইপোল প্লেস করা হয়েছে, ফার্স্ট আমি ইলেকট্রিক ইউনিফর্ম ফিল্ডের জন্য বলি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে অলওয়েজ তোমার এফ নেট 0 হয়ে যাবে, কোনো নেট ফোর্স অ্যাক্ট করবে না। নেট ফোর্স যদি না অ্যাক্ট করে, আর কিছু হোক না হোক, অ্যাটলিস্ট ট্রান্সলেশনাল মোশন হবে না। So net force on a electric dipole in a uniform electric field is 0. So it will not show any translational motion. Only it can show the rotational motion. Tau not equals to 0. Not equals to 0 বলাটাও ঠিক নয়, কারণ আমরা যদি টাউ এর এক্সপ্রেশন একটু ভেবে দেখি তাহলে মনে থাকবে টাউ ইকুয়ালস টু হচ্ছে পিই সাইন থিটা। সো ওরিয়েন্টেশনটা কেমন আছে সেটা তো আমি শিওর নই। যদি 0 ডিগ্রি হয় আর 180 ডিগ্রি হয় তবে একমাত্র টর্ক এক্সপেরিয়েন্স করবে না, না হলে কিন্তু টর্ক এক্সপেরিয়েন্স করতেই পারে হামেশা, সেটা বোথ ইউনিফর্ম অর নন ইউনিফর্ম, বোথ ফিল্ডে আমার কিন্তু ওরিয়েন্টেশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টর্ক এক্সপেরিয়েন্স করতে পারে। বাট ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এটা কনফার্ম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে এটা কনফার্ম যে নেট ফোর্স 0 হবে। সো কোনো ট্রান্সলেশনাল মোশন হওয়ার চান্স নেই, অনলি থাকছে আমার রোটেশনাল এফেক্ট, কারণ টর্ক থাকতে পারে এন্ড রোটেশনাল এফেক্ট থাকতে পারে। সো ইট মে টার্ন ইন প্রেজেন্স অফ ইউনিফর্ম ফিল্ড। নন ইউনিফর্ম ফিল্ডে, আচ্ছা নন ইউনিফর্ম ফিল্ড মানে ফার্স্টেই তোমাকে বলে দিই এখানে কিন্তু নেট ফোর্স চলে আসছে। সো নেট ফোর্স আসছে মানে মাস্ট ইট উইল শো আ ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন সিওরলি শো করবেই করবে। রোটেশনাল মোশন আগের মতো শো করতে পারে, নাও করতে পারে। টর্ক মে বি 0, দেখো টর্ক যে 0 হবে না এটা আমি বলে দিচ্ছি না, টর্ক 0 হতে পারে আবার নাও 0 হতে পারে, কারণ টাউ যদি 0 করতে চাও তাহলে টাউ কখন 0 হবে ভেবে নাও। যদি থিটা 0 হয়ে যায়, থিটা 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হয়ে গেলে তো অটোমেটিক্যালি তোমার টর্ক থাকবে না। থিটা 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হলে ইউনিফর্ম হোক আর নন ইউনিফর্ম হোক কোনো কন্ডিশনে টর্ক থাকবে না। তো টর্ক একদম কম্পালসারি এটা ঠিক নয়, টর্ক থাকতে পারে ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট, বাট এটা শিওর যে ইউনিফর্ম ফিল্ডে নেট ফোর্স থাকবে না। আর
নন ইউনিফর্ম ফিল্ডে কম্পালসারি একটা নেট ফোর্স থাকবে। সো নন ইউনিফর্ম ফিল্ডে নেট ফোর্স নন জিরো যেহেতু, মানে নেট ফোর্স অ্যাক্ট করছে, সো ট্রান্সলেশনাল মোশন সিওরলি শো করবে, রোটেশনাল মোশন অপশনাল, বোথ দ্য কেসেসে, কিন্তু এখানে নো ট্রান্সলেশনাল মোশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ক্যান ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট বি জিরো where the electric field while the electric field at that point is non zero? বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল জিরো হতে পারে কি যেখানে ফিল্ড নন জিরো? মানে এটা বলতে চাইছে যে ভি ইকুয়ালস টু জিরো বাট ই নট ইকুয়ালস টু জিরো, ইলেকট্রিক ফিল্ড আছে পোটেনশিয়াল নেই, এরকম কোনো সিচুয়েশন হতে পারে? কি মনে হয়? ইলেকট্রিক ফিল্ড আছে পোটেনশিয়াল নেই, আচ্ছা এটা রিভার্সটাও মাথায় রাখবে, কিন্তু পোটেনশিয়াল আছে ফিল্ড নেই, ফিল্ড আছে পোটেনশিয়াল নেই। আচ্ছা দুটোরই এক্সাম্পল দিয়ে দিই, যদি আমি একদম পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরে নাও আমি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে বলছি, ধরে নাও এটা একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাক্ট করছে, এর ফিল্ডটা যদি ইউনিফর্ম হয়, কেউ বলতে পারো যে ইকুইপোটেনশিয়াল সারফেস গুলো কেমন হবে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ইকুইপোটেনশিয়াল সারফেসের অ্যারেঞ্জমেন্টটা কেমন হয় আমরা জানি কি, সেটা হচ্ছে এরকম। ড্রয়িংটা ইম্পর্টেন্ট, কিন্তু সিবিএসসি এর জন্য তো স্পেশালি হামেশা আসে কিন্তু এটা, যে ইকুইপোটেনশিয়াল সারফেসের ড্রয়িং ফর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সেটা হচ্ছে একদম পারপেন্ডিকুলার প্লেন হবে, মানে এরকম প্যারালাল প্লেট শেপের হবে, প্যারালাল প্লেনস হবে, এগুলো হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ইকুইপোটেনশিয়াল সারফেস। তাহলে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল একটা কনস্ট্যান্ট, এইটা আমি ধরে নিলাম V1, এটা আমি সাপোজ বলছি V2, এটা আমি সাপোজ বললাম V1, এটা বললাম V2। আচ্ছা আমি আর একটা প্লেট সামনে দেখাই তোমাকে, এটা সাপোজ আমি V3 বললাম, থার্ড আর একটা ইকুইপোটেনশিয়াল সারফেস যার V3 বললাম। ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে, এই কথাটা মানে কি জানো? ফিল্ডের সাথে পোটেনশিয়ালের রিলেশন কি ছিল? ফিল্ডের সাথে পোটেনশিয়াল প্রত্যেকটা কোশ্চেনের সাথে কানেক্টেড, কনসেপ্টগুলো একটু রিকল করতে হবে, তাহলে একটু রিভিশনটা ভালো হবে। সো ই ইকুয়ালস টু, আমরা এটা নিশ্চয়ই জানি, মাইনাস ডিভিডিএক্স। এই কথাটার সিগনিফিকেন্স অনেক কিছু, এইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল অ্যান্ড মাইনাস সাইন ইন্ডিকেটস ইলেকট্রিক ফিল্ড ইজ ডাইরেক্টেড অ্যালং দ্য ডিক্রিজিং পোটেনশিয়াল। যেদিকে পোটেনশিয়াল বাড়ে তার উল্টো দিকে ফিল্ড অ্যাক্ট করে, যেদিকে পোটেনশিয়াল কমে সেই দিকে ফিল্ড অ্যাক্ট করে। মানে ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, V1 এর থেকে কি বলবো, এই যদি আমার লজিক হয় তাহলে আমি বলবো V1 এর থেকে V2 কমবে, V3 আরো কমবে। আমি সাপোজ এক্সাম্পল দিলাম, এই ডিক্রিজ হওয়ার প্যাটার্নটা এমন দেখো যে এইখানে আমি বললাম +10, V1 কত না, V1টা আমি বললাম +10 ভ্যালুর বললাম, V2 কত না 0 বললাম, V3 কত না -10। দেখো হতেই পারে না, V3 ইকুয়ালস টু সাপোজ আমি বললাম -10, তাহলে এটা যদি তোমার -10 হয় তাহলে কি হবে বলো? তাহলে V1 V2 V3 তিনটে কম্পেয়ার করে দেখো তো, পোটেনশিয়াল সেম রেটে ডিক্রিজ করছে, ওইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পোটেনশিয়াল ডিক্রিজ করছে ইউনিফর্ম রেটে, whereas একটা পার্টিকুলার ভ্যালুতে জিরো তো হতেই পারে, এই প্লেনটা জিরো পোটেনশিয়াল, থ্রু আউট পোটেনশিয়াল জিরো, জিরো তো একটা ভ্যালু, থ্রু আউট পোটেনশিয়াল সেম, জিরো পোটেনশিয়াল চেঞ্জিং কন্টিনিউয়াসলি, কিন্তু একটা পার্টিকুলার জায়গা ভ্যালু একটা ফিক্স জিরো ভ্যালুতে বিলং করছে। সো হতেই পারে ফিল্ড এক্সিস্ট করছে, পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে তো ফিল্ড এক্সিস্ট করছে, বাট পোটেনশিয়াল চেঞ্জিং এর মাঝে কোনো একটা জায়গায় জিরো পড়ে গেছে, ওর আগে নেগেটিভ ছিল কি পরে নেগেটিভ হবে, আগে জিরো আগে পজিটিভ ছিল, তাহলে চেঞ্জিং কন্ডিশনে কোনো একটা জায়গায় সাডেন পোটেনশিয়াল জিরো, তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকবে বাট পোটেনশিয়াল থাকবে। ক্লিয়ার? পোটেনশিয়াল নাও থাকতে পারে, সো এটা রাইট আছে। এরকম একটা এক্সাম্পল দিতে পারো যে ইলেকট্রিক ফিল্ডের ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল continuously changing but uniformly changing, at a certain point potential may be zero, before that point electric field will be positive or after that negative, এরকম কিছু একটা কেস দিয়ে এক্সপ্লেন করতে পারো। আচ্ছা আমি যেটা উল্টোর কথা বলছিলাম, এটা তো তোমাদের কোশ্চেন এখনকার জন্য, এর উল্টো কোশ্চেন কি হতে পারে, যদি বলে যে পোটেনশিয়াল নন জিরো, ফিল্ড আছে সরি ফিল্ড নন জিরো, পোটেনশিয়াল জিরো, এটা এখনকার সিচুয়েশন। যদি অপোজিট কন্ডিশনটা বলতো যে পোটেনশিয়াল কনস্ট্যান্ট ইয়া ফাইনাইট, ইলেকট্রিক ফিল্ড জিরো, এটা তো আমাদের হাতের কাছে একদম কমন একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ইনসাইডে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়, কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের ইনসাইডে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়, whereas ইলেকট্রিক ফিল্ড থ্রু আউট দ্য কন্ডাক্টর জিরো হয়। শুধু স্ফিয়ার বলে নয়, যে কোনো কন্ডাক্টিং বডির ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, বাট পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকতেই পারে।
সো এই দুটো এক্সাম্পল ভালো করে মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, two conducting wires x and y of same diameter but different materials, ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে বানানো দুটো ওয়্যার, সেম ডায়ামিটার বলে দিয়েছে আর জয়েন্ট ইন সিরিজ মানে ব্যাক টু ব্যাক জয়েন করা হয়েছে অ্যাক্রস আ ব্যাটারি if the number density of electrons in x is twice that in y, find the ratio of drift velocity of electrons in two wires. কি ডিফারেন্স আছে? সেম ডায়ামিটার বলে দিয়েছে, দ্যাট ইজ রেডিয়াস সেম, এরিয়া অফ ক্রস সেকশন সেম, ডিফারেন্ট মেটেরিয়াল এমন একটা ওয়েতে যাতে বলেছে কি না এক্স মেটেরিয়ালের ডেনসিটি অফ ইলেকট্রন ইজ টুয়াইস, মানে n of x, small n কি নাম্বার অফ free electrons per unit volume is equals to 2 times of n of y. দেখো free electron density in x is twice that in y, y এর ডেনসিটি থেকে x এর ডেনসিটি হচ্ছে ডাবল। চলো এবার তাহলে সিচুয়েশনটাকে প্র্যাকটিক্যালি এক্সপ্লেন করি। এইখানে বলছে সাপোজ এটা আমার ব্যাটারি, এই ব্যাটারির সাথে সাপোজ আমি একটা কন্ডাক্টর অ্যাড করলাম, এই ব্যাটারি একটা কন্ডাক্টর জোড়া লাগানো হলো, তাহলে এই কন্ডাক্টর জয়েন করলে আমি সাপোজ এই অবধি একটা কন্ডাক্টর নিলাম, বাকি সবকিছু সেম, আরেকটা কন্ডাক্টরকে আমি এখান থেকে আলাদা কানেক্ট করলাম। সেম ডায়ামিটার বলে দিয়েছে না? আচ্ছা এবার আমাকে বলো এই দুটো কন্ডাক্টর যদি ব্যাক টু ব্যাক সিরিজে থাকে উইথ আ ব্যাটারি, তাহলে এটার ভেতর দিয়ে যা কারেন্ট পাস করবে অবভিয়াসলি তাই কারেন্ট এটার ভেতর দিয়ে পাস করতে হবে, কারেন্ট থ্রু দ্য ওয়্যার সেম হবে, আই এন্ড আই। এবার কি কি দিয়েছে না বলে দিয়েছে ইলেকট্রন ইন এক্স, এটাকে আমি এক্স বলছি সাপোজ, এটাকে ওয়াই বলছি, সো ইলেকট্রন ইন এক্স ডেনসিটি যেটা সেটা 2 টাইমস অফ ইলেকট্রন ডেনসিটি ইন ওয়াই, ফার্স্ট থিং। নেক্সট বলেছে তোমাকে ডায়ামিটার সেম, সো এরিয়া ইন এক্স যা এরিয়া অফ ওয়াই তাই, এরিয়া অফ এক্স এন্ড ওয়াই সেম। চলো এবার কারেন্ট যদি সেম সিরিজ কন্ডিশনে বলি আমরা সিওরলি যে আই ওয়ান টু আই ওয়াই মানে আই এক্স ইকুয়ালস টু আই ওয়াই, তাহলে আই ইকুয়ালস টু ফর্মুলা কি এন ই এ ভিডি, ভি মানে ড্রিফট ভেলোসিটি, সো এন এটা এক্স সাইডের জন্য বললাম আর এটা হচ্ছে তোমার এন ই এ, এটা তো ভি না মনে আছে না, আই ইকুয়ালস টু ভি না, আই ইকুয়ালস টু ভি ই এন এ ভি না, সো ভি বলতে ড্রিফট ভেলোসিটি, ই বলতে ইলেকট্রনের চার্জ, এন বলতে ফ্রি ইলেকট্রন ডেনসিটি যেটা নিয়ে কথা হচ্ছে যে ডিফারেন্ট এটা, আর বাকি সবকিছু সেম আছে, এরিয়া অফ ক্রস সেকশন ফার্স্টে আমি লিখে দিয়েছি সেম। চলো এবার তাহলে দুটোতে যদি কারেন্ট সেম হয় দুটোর কারেন্টের এক্সপ্রেশন ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, কেন এই এক্সপ্রেশন চুজ করলাম, আরো তো অনেক মানে এক্সপ্রেশন হাতে ছিল কিন্তু আমাদের ড্রিফট ভেলোসিটি নিয়ে কথা হচ্ছে ওটাই কম্পেয়ার করতে হবে, সো ওইটাকে ইনভলভ করে যে কোনো একটা এক্সপ্রেশন আমাদের প্রেফার করতে হবে, একদম পারফেক্ট এটা যে ফ্রি ইলেকট্রন ডেনসিটি আর ড্রিফট ভেলোসিটি দুটোই আছে ইনভলভ এই রিলেশনে। চলো এখানে তাহলে এখানে আমি বলছি ফার্স্ট অফ ইলেকট্রনের চার্জ কাটো, এরিয়া কাটবে, তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি ড্রিফট ভেলোসিটি ইন এক্স ডিভাইডেড বাই ড্রিফট ভেলোসিটি ইন ওয়াই যা হবে এই যে ইজ ইকুয়ালস টু, এদিকে চলো ইলেকট্রন ডেনসিটি ইন ওয়াই ইলেকট্রন ডেনসিটি ইন এক্স, তাহলে ওয়াই ডেনসিটি কত একটু খেয়াল রাখবে এই রিলেশনটা কিন্তু ভুল হয়ে যাবে, ইলেকট্রন ডেনসিটি ইন এক্স হচ্ছে ডাবল অফ ওয়াই, রাইট? তাহলে কোনটা কম, এক্স এ কম নাকি ওয়াইতে কম? ওয়াইতে কম, এক্স এ ডাবল অ্যাজ কম্পেয়ার টু ওয়াই, তার মানে ওয়াই এর থেকে এক্স কিন্তু আমার এটা, তুমি এটাকে ম্যাথমেটিক্যালি দেখে নাও, আর ম্যাথমেটিক্যালি দেখলে ঠিক আছে, আর না হলে যদি তুমি এমনি ডিরেক্ট বসিয়ে দিতে চাও তাহলে মিস্টেক হওয়ার চান্স আছে বলে রাখলাম, কিন্তু এই রেশিও থেকে এইটা ইজ ইকুয়ালস টু টুয়াইস মানে ওয়াই থেকে ডাবল হচ্ছে এক্স, দ্যাট ইজ এক্স এর জায়গা 2 হবে, এক্স যেখানে সেখানে বেশি, সো vx upon vy equals to 1:2, তাহলে হাফ হচ্ছে आंसर, vx by vy কি ছিল দেখি, ওকে এখানে বলেছিল ফাইন্ড দ্য রেশিও অফ ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস ইন টু ওয়্যারস, অপশন তো নেই, সো তোমার মতো করে তুমি এটা ডিফাইন করবে। সো ফাইনালি আমাদের आंसर কি এলো বলো, ফাইনালি আমাদের যা आंसर এলো সেটা এরকম লেখা যায় যে n v in x by v in y is equals to 1/2, 1:2 is the answer. Okay, chalo next, state 2 reason why a galvanometer cannot be used as such to measure current in given circuit, একটা সার্কিটে কারেন্ট মেজার করার জন্য কেন গ্যালভানোমিটার ইউজ করতে পারবো না,
গ্যালভানোমিটার ইউজ করতে গেলে তোমাকে যে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে। গ্যালভানোমিটার কেমন টাইপের ডিভাইস? গ্যালভানোমিটার হচ্ছে একটা সেন্সিটিভ ডিভাইস যেটা খুব অল্প কারেন্ট মেজার করতে পারে। ফার্স্ট একটা রেস্ট্রিকশন চলে এলো, তো যে কোনো সার্কিটে খুব কম কারেন্ট ফ্লো হবে এটা অলওয়েজ এক্সপেক্টেড নয়। একটা ফাইনাইট অ্যামাউন্টে কারেন্ট ফ্লো করলে তাহলে সেখানে কিন্তু গ্যালভানোমিটার কাজ করবে না, ও রেঞ্জই খুব কমই হয়। সো গ্যালভানোমিটার একটা সেন্সিটিভ ডিভাইস, সো রেঞ্জ অফ কারেন্ট অর ভোল্টেজ ইজ ভেরি স্মল। অ্যান্ড সেকেন্ড থিং, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার যেটা আমরা জি বলি না, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স অফ দ্য মোটামুটি তুমি ধরে রাখতে পারো 0 to 100 500 এরকম রেঞ্জের মধ্যে, 0 to 500 ওহম রেঞ্জের মধ্যে বিলং করে, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি দুটোতেই প্রবলেম, ভোল্টমিটার হিসেবে ইউজ করা যাচ্ছে না, আবার অ্যামমিটার হিসেবে ইউজ করা যাচ্ছে না। ক্লিয়ার না? সো এখানে আমরা বলতে পারি যে গ্যালভানোমিটার ইউজ করতে গেলে যদি কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে বলি তাহলে প্রবলেম যেটা, এক নম্বর সেন্সিটিভিটি ভেরি হাই, দ্যাট ইজ রেঞ্জ অফ কারেন্ট মেজারমেন্ট ভেরি লো হবে। অ্যান্ড সেকেন্ড থিং বলছি রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার ইজ ফাইনাইট। ফর অ্যামমিটার এই যে কারেন্ট মেজারমেন্ট, তাহলে অ্যামমিটারের জন্য কারেন্ট মাপতে গেলে যে অ্যামমিটার ইউজ করব সেটা রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার কি হওয়া উচিত, টেন্ডস টু 0 হওয়া উচিত, ভেরি লো হওয়া উচিত। রেজিস্ট্যান্স অফ অ্যামমিটার শুড বি ভেরি লো, whereas গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ইজ অফ মডারেট রেঞ্জ। সো দুটো প্রবলেম মেনশন করে দিলাম। চলো নেক্সট কোশ্চেন বলেছে, a ray of light passing from air through an equilateral glass prism. Equilateral glass prism means equilateral cross section, right? Undergoes minimum deviation when angle of incidence is 3/4 of angle of the prism. Speed of light in the prism. Speed of light in the prism ক্যালকুলেট করতে হবে, যেখানে বলেছে কি angle of incidence that is I is equals to 3/4 of angle of the prism, 3/4 of angle of the prism, এইটুকু কন্ডিশন এখানে দেওয়া আছে। ক্যালকুলেট the speed of light of the prism। চলো এখানে তাহলে আমরা কি দেখলাম না, এই পার্টে আমরা দেখছি এইটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল প্রিজমের ক্রস সেকশন, যার প্রত্যেকটা অ্যাঙ্গেল তাহলে আমার 60 ডিগ্রি হবে। এখানে আই মেনশন করে দিয়েছে 3/4 অফ অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম, তাহলে কত আসছে না 3/4 অফ 60 ডিগ্রি করে দাও, অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম ইকুইল্যাটারাল, সো 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে কত আসবে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের এই পার্টিকুলার ভ্যালু, এটা কিন্তু র্যান্ডম কোনো অ্যাঙ্গেল নয়, এটা পার্টিকুলার অ্যাঙ্গেল যেখানে মিনিমাম ডেভিয়েশন অকার করেছে। একটু দেখে নাও, এই যে the minimum goes minimum deviation when the angle of incidence is 3/4 of the angle of the prism। তার মানে মিনিমাম ডেভিয়েশন অকার করছে এই পার্টিকুলার অ্যাঙ্গেলে, এই পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য আমরা এটা বলতে পারি মিনিমাম ডেভিয়েশন হচ্ছে। সো এটা স্পেশাল কোনো একটা অ্যাঙ্গেল যেটাতে আমরা মিনিমাম ডেভিয়েশন অবজার্ভ করছি। তাহলে ডেল মিন কত পাবো বলো, ডেল মিন কত পাবো না, ডেল মিন হচ্ছে মিনিমাম ডেভিয়েশনের ফর্মুলা কি জানি, 2i0 মাইনাস এ, 2i0 মাইনাস এ কত এসে যাবে 90 মাইনাস 60, এই যে i0 এর ভ্যালু পুট করব, আর অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম আমার তো লেখা আছে a ইকুয়ালস টু এটা, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস 60 দ্যাট ইজ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমাদের মিনিমাম ডেভিয়েশন হয়ে গেল, যদিও এই পেজে আঁটবে না, সরি। সো ডেল মিনটা আমরা এটা বলতে পারি। চলো তাহলে এটা যদি আমার ডেল মিন হয় তাহলে কি হবে বলো, আচ্ছা এই পেজেই করে দিচ্ছি। তাহলে এবার আমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা বলো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা বলে মিউ এর ফর্মুলা মনে আছে তো, খুব ইম্পর্টেন্ট, ডেরিভেশন এটাও খুব ইম্পর্টেন্ট আছে, ভালো করে রেডি রাখবে। সাইন অফ এ প্লাস ডেল এম বাই 2, সাইন অফ এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ এ বাই 2। ক্লিয়ার না? সব পুট করবে। তাহলে সাইন ফার্স্ট কেসে কত আসছে, ডেল এম কত এসছে 30 ডিগ্রি, এ কত 60 ডিগ্রি, তার হাফ করলে কত আসবে 60 প্লাস 30 90 বাই 2 সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি হচ্ছে ওপরের অ্যাঙ্গেলটা, আর নিচে যদি আমরা পুট করি সাইন এ বাই 2, তাহলে 60 ডিগ্রিকে হাফ করলে সাইন 30 ডিগ্রি আসবে, সাইন 30 ডিগ্রি আসবে। তাহলে এসে গেল কত সাইন 45 মানে 1/√2, নিচে হাফ মানে ইনটু 2 করে দাও, তাহলে আলটিমেটলি √2। মিউ এর ভ্যালু আসছে, মিউ ইকুয়ালস টু কি জানি না সি বাই ভি। তোমাকে স্পিড অফ লাইট ইন দ্য মিডিয়াম আস্ক করেছে প্রবাবলি, ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য লাইট ইন দ্য মিডিয়াম, যেই মিডিয়ামটা বলেছে প্রিজমটা বানানো। সো ভি ইকুয়ালস টু আমি বলতে পারি সি বাই √2, দ্যাট ইজ 3 × 10⁸ ডিভাইডেড বাই
√2 মানে 1.4 কেউ রাখতে পারো, না হলে এখানে √2 লিখে ছেড়ে দিতে পারো। মিটার পার সেকেন্ড ওইটুকু ইউনিট প্রপারলি মেনশন করবে, বাস। ক্লিয়ার আশা করি। তাহলে আমরা এটা বলতে পারি এই পেজের এই কোশ্চেনটা কমপ্লিট হলো কোশ্চেন এই পেজের জন্য। তাহলে এটা ক্লিয়ার কি যে মিনিমাম ডেভিয়েশন কোন একটা সার্টেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য দিয়ে দিচ্ছে, তাতে করে আমরা অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম যদি পেয়ে যাই সেইটা পুট করলে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ওই যে একদম খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যেটা ডিরাইভ করতে কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার সিবিএসসিতে এসে গেছে যদিও, কিন্তু তাও কিন্তু রিপিট হওয়ার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, রিপিট হতেই হয়ে যেতেই পারে। লাস্ট ইয়ার এটা ডিরাইভ করতে দিয়ে দিয়েছে, কিন্তু রেডি করে রাখবে সবাই। ওইটা যে লাস্ট ফর্মুলা বললাম, মিউ ইকুয়ালস টু সাইন অফ এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ এ বাই 2। ওকে, সো এটা হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন বলো পরেরটা 6। Object question number 6 বলছি, an object is kept in front of a concave mirror of focal length 15 cm। 15 cm focal length এর একটা concave মিররের সামনে একটা অবজেক্ট প্লেস করেছে। The image formed is real and 3 times the size। আচ্ছা, real and 3 times, real and 3 times কথাটা মানে একটু বলতে পারো? real and 3 times মানে হচ্ছে ম্যাগনিফিকেশন ইজ -3, 3 টাইমস মানে ম্যাগনিফিকেশন 3, রিয়াল মানে নেগেটিভ ম্যাগনিফিকেশন। সো নেগেটিভ ম্যাগনিফিকেশন এন্ড 3 টাইমস ম্যাগনিফাইড যদি হয় তাহলে কি হবে বলো? তাহলে এখানকার জন্য আমরা বলতে পারি যে m ইকুয়ালস টু, তুমি তো v বাই u জানো, তাহলে u এর রিলেশন এটা বলে দিতে পারি। তাহলে v ইকুয়ালস টু কত আসছে না মাইনাস অফ 3u, minus of 3u। An object is in front of a concave mirror, in front of a concave mirror of focal length 15 cm। Image is formed। আচ্ছা, কনকেভ মিররের জন্য মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ফর্মুলা কি? মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন ফর্মুলাটা একটু মনে করো। মিররের জন্য ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা কিন্তু মাইনাস m ইকুয়ালস টু মাইনাস অফ v বাই u। সো এটা আমার প্লাস হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে। লেন্সের জন্য এইটা ফর্মুলা হলে আমি কিন্তু m ইকুয়ালস টু v বাই u বলতাম, whereas মিররের জন্য এটা কিন্তু মাইনাস অফ v বাই u। সো তখন কিন্তু v ইকুয়ালস টু 3u হয়ে যাবে। এবার জাস্ট আমাদের ফর্মুলা পুট করতে হবে যে 1 বাই f ইকুয়ালস টু, এবার আমরা সিম্পল ফর্মুলাতে পুট করব 1 বাই ফোকাল লেন্থ ইকুয়ালস টু 1 বাই v প্লাস 1 বাই u। এটাতে জাস্ট উইথ সাইন পুট করলে আমরা পেয়ে যাব। উইথ সাইন প্রপারলি যদি এই দুটো পুট করি তাহলে অটোমেটিক্যালি আমার আনসার চলে আসবে। ক্যালকুলেট দ্য ডিসটেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর। ডিসটেন্স অফ দ্য অবজেক্ট বলতে ইউটা আমাকে বার করতে হবে। ইউটা সরি ফোকাল লেন্থ দেওয়া আছে, সো এফ পুট করব। কনকেভ মিরর কিন্তু এফ আমার -15 হয়ে পুট হবে। কনকেভ মিরর মানে নেগেটিভ ফোকাল লেন্থ, সো নেগেটিভ পুট করতে হবে কিন্তু তোমাকে। কনকেভ মিরর নেগেটিভ ফোকাল লেন্থ অ্যান্ড অবজেক্ট ডিসটেন্স আমাকে ডিটারমাইন করতে হবে। চলো, আচ্ছা ভি এর জায়গায় কি পুট করবে? 3u পুট করবে, মানে এইখানে এর জায়গায় 3u পুট করবে, ওটা যেহেতু রিয়েল ইমেজ ফর্ম করছে সো এগেইন নেগেটিভ, আর এইটা তোমার -15 পুট করবে, তাতে করে ইউ এর ভ্যালু বেরিয়ে যাবে। চলো নেক্সট পেজ। কোশ্চেন নাম্বার 7 বলেছে এক্সপ্লেইন দ্য ফলোইং, why do magnetic field lines forms continuous closed loop। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেন কন্টিনিউয়াস ক্লোজড লুপ ফর্ম করে? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কেন কন্টিনিউয়াস ক্লোজ লুপ ফর্ম করে? এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাথে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের। কি একটা ফিল্ড লাইন্স কখনো ওপেন পাথে এরকম কমপ্লিট করে না, পুরো পাথটা কমপ্লিট করে। অ্যান্ড সেখানে পোলারিটি আমরা কি বলি? এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ হয়, নর্থ থেকে বেরিয়ে সাউথে টার্মিনেট করে। সো এটা একটা কমপ্লিট ডিসকাশন যদি করতে হয় তাহলে আউটসাইড দ্য ম্যাগনেট বলবো নর্থ পোল থেকে রিলিজ হয়ে সাউথ পোলে টার্মিনেট করে, আর ইনসাইড দ্য ম্যাগনেট সাউথ টু নর্থ মুভ করে। তাহলে সিম্পল এর একটা ক্লোজড লুপ ফর্ম করে। তার কজ কি? কারণ ম্যাগনেটিক চার্জ বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ম্যাগনেটিক চার্জ যেরকম ইলেকট্রিক চার্জ একটা হয় না, যে ইলেকট্রিক চার্জের জন্য তুমি এটা বলতে পারো যে এর ক্ষেত্রে তোমার এক্সাক্ট একটা সোর্স আছে যে এর থেকে ফিল্ড লাইন্সগুলো বেরোবে আর টার্মিনেট করবে ওইখানে এসে। যদি পজিটিভ চার্জ হয় ওখান থেকে রিলিজ হবে, নেগেটিভ হলে ওখানে এসে টার্মিনেট করবে। বাট ম্যাগনেটের ক্ষেত্রে ওরকম অ্যাজ ইফ কোনো ম্যাগনেটিক পোল এক্সিস্ট করে না। আমরা হাইপোথেটিক্যালি ওটাকে ডিফাইন করি যে এই জায়গাটায় পুরো চার্জ যেন কনসেন্ট্রেটেড, কিন্তু চার্জ বলে কিছু হয় না, ম্যাগনেটিক পোল ডাজ নট এক্সিস্ট, সিম্পল কথা। সেটার জন্য কন্টিনিউয়াস কোনো জায়গা থেকে এরকম স্টার্ট করতে পারবে না, এরা কন্টিনিউয়াস পুরো লুপ। মানে অ্যাকচুয়ালি ওই সলিনয়েড হচ্ছে কোনো একটা বার ম্যাগনেটের ইনসাইডের স্ট্রাকচার। সো এর ক্ষেত্রে কোনো পোল বলে একটা ডেফিনেট জায়গা নেই, জাস্ট একটা ইনফ্লুয়েন্স এক জায়গা থেকে এফেক্ট করে। সেখানে ফিল্ড লাইন্স কোনোগুলো কিন্তু কন্টিনিউয়াস ছাড়া ওপেন পাথে যেতে পারবে না।
ম্যাগনেটিক পোল এক্সিস্ট করে না, ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। চলো নেক্সট, হোয়াই আর দ্য ফিল্ড লাইন্স প্যারালাল, আচ্ছা প্যারালাল এক্সপেল যেটা, when a diamagnetic material is placed in a external magnetic, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে why the field lines repelled, একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও, আমি যদি ইউনিফর্ম একটা ফিল্ড বলি, কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল যদি প্লেসড হয়, তার ভেতরে ফিল্ড লাইন্স গুলো রিপেলড হয়, মিন্স সেপারেটেড হয়ে যায়। কেন হয় সেটার কজ যদি বলা হয়, সেটার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড উইক হয়। ইনসাইড আ ম্যাগনেটিক ফিল্ড, যদি কোথাও বলছি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ছিল, এই ম্যাগনেটিক ফিল্ডে ফিল্ড লাইন্স গুলো প্রত্যেকটা ইউনিফর্মলি মুভ করছিল, ধরে নাও প্রত্যেকটা ফিল্ড লাইন্স এরকম মুভ করছে। তো এই ইউনিফর্ম ফিল্ড লাইন্সের মাঝে তুমি হঠাৎ করে একটা, সাপোজ ভাবো যে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল ইনসার্ট করলে, এই ম্যাগনেটিক মেটেরিয়াল সাডেনলি কি করবে, ফিল্ড লাইন্সটাকে একটু মডিফাই করবে, ফিল্ডের অ্যারেঞ্জটাকে পুরো চেঞ্জ করে দেবে। কেমন হবে না, এর ভেতর দিয়ে যে ফিল্ড লাইন্সগুলো যাচ্ছিল, কিছু ফিল্ড লাইন স্ট্রেট যাবে, কিছু একটু অ্যাভয়েড করতে ট্রাই করবে, কিছু একটু অ্যাভয়েড করতে, দ্যাট ইজ ডেনসিটি একটু উইক হয়ে যাবে, ফিল্ড লাইন্স একটু উইক হয়ে যাবে। তার মানে ক্লিয়ারলি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের মাঝে কোনো ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল প্রেজেন্ট থাকলে সেখানকার ফিল্ড লাইন্সগুলো উইক হয়। এটার কজ হচ্ছে ইনসাইড আ ডায়াম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড ইজ লেস দেন বি, ইনসাইড যদি বলি লেস দেন বি নট। বি নট কি, এখানকার ম্যাগনেটিক ফিল্ড যদি আমি ভি নট বলি আর মেটেরিয়াল ইনসাইডে যদি বি বলি, তাহলে সেখানে আমি বলবো যে আমার বি কিন্তু মেটেরিয়াল যেটা ফিল্ড সেটা কিন্তু বাইরের থেকে বি এর ভ্যালু লেস দেন ভি নট। বি নট হচ্ছে স্পেসের আর আউটসাইডের ফিল্ড, আর বি হচ্ছে ইনসাইডের ফিল্ড, যেখানে ফিল্ড লাইন্স কম হবে। অ্যাজ উই নো কি ম্যাগনেটিক ফিল্ড ইয়া ইলেকট্রিক ফিল্ড যাই বলো, হচ্ছে প্রপোর্শনাল টু ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি, যেখানে যত ফ্লাক্স ডেন্স হবে সেইখানে ম্যাগনেটিক ফিল্ড তত স্ট্রং হবে, যেখানে যত ডেনসিটি অফ ফিল্ড লাইন্স বেশি হবে তত ফ্লাক্স স্ট্রং হবে। চলো নেক্সট কোশ্চেন, শো দ্যাট লেন্স ল ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা শো করা বলতে বেসিক্যালি 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে শো দ্যাট লেন্স ল ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অফ কনজারভেশন, এটাকে ফার্স্টে থিওরিটিক্যালি একটু এক্সপ্লেন করবে, দেন বাকিটা প্র্যাকটিক্যালি মানে ক্যালকুলেশন বেস করতে হবে। কারণ দেখো এটা 3 মার্কসের কোশ্চেন আছে, সো 3 মার্কসের কোশ্চেন মানে ন্যাচারালি তোমার বুঝতেই পারছো 3 মার্কস ফুল পেতে গেলে কতটা লেখার দরকার। তো ফার্স্টে এটা যেটা করবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ফেনোমেনাতেই আমরা এটা বলে দিই যে মেকানিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি। কি করে না, একটা সিম্পল ভাবো, এক্সাম্পল দিয়ে বোঝাই, যে একটা কয়েলের দিকে একটা কয়েল প্লেট আছে, সেখানকার তার দিকে যদি একটা বার ম্যাগনেট অ্যাপ্রোচ করে, সেই বার ম্যাগনেটটা অ্যাপ্রোচিং এর সময় কি হবে না, যে এক্সটার্নাল এজেন্ট এই বার ম্যাগনেটটাকে মুভ করে, ধরে নাও নর্থ পোলটাকে কেউ ধরে নিয়ে আসছে, তাহলে সে কিন্তু মুভমেন্টের সময় রীতিমতো প্রবলেম ফেস করবে। এই বার ম্যাগনেটের রিপালশন, এই বার ম্যাগনেটটা রিপেলড হবে বাই দ্য লুপ, এন্ড সেই লুপে যে কারেন্টটা ইনডিউস হবে, সাপোজ আমি বলছি সেই লুপে যে কারেন্টটা ইনডিউস হবে, সেই কারেন্ট দিয়ে ম্যাগনেটিক প্রপার্টি জেনারেট করে ওই কয়েল ম্যাগনেটটাকে রিপেল করবে। এই রিপালসিভ ফোর্সের এগেইনস্টে যে মেকানিক্যাল ওয়ার্ক করবে এক্সটার্নাল এজেন্ট, সেই ওয়ার্কটাই এখানে ইলেকট্রিসিটি হয়ে ডেভেলপ হবে, ইলেকট্রিক এনার্জি হিসেবে অ্যাপিয়ার হবে। সো এটা পিওরলি কনভার্সন অফ এনার্জি রাদার কনজারভেশন, তো অবভিয়াসলি যে এখানে কনভার্টেড হচ্ছে, কোনো এনার্জি ডিরেক্টলি ক্রিয়েট হচ্ছে না, কোনো ক্রিয়েশন অফ এনার্জি নয়, সিম্পল কনভার্সন অফ এনার্জি। মেকানিক্যাল এনার্জি ইউজড বাই দ্য এক্সটার্নাল এজেন্ট যে কিনা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করছে, সেটাই অ্যাপিয়ার হচ্ছে অ্যাজ ইলেকট্রিক এনার্জি। ক্লিয়ার ব্যাপারটা? আর এটা যদি তোমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাও, অবভিয়াসলি করতে হবে, দেখো মার্কস দেখে আনসার করতে হবে। 3 মার্কসের তুমি এইটা যদি বলো থিওরিটিক্যাল এই এক্সপ্লেনেশনের জন্য তুমি ম্যাক্স টু ম্যাক্স 1 or 1.5 বলতে পারো, তার বেশি তো এক্সপেক্টেড নয় কখনোই। তাহলে তোমাকে ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন যেতে হবে, সেটা হচ্ছে ওই মোশনাল ইএমএফ এ যেটা করা হয়েছিল। মোশনাল ইএমএফ এ বইতে দেখবে এইটা আমরা করে থাকি, যে এইটার ডিরাইভেশন করি, যে মোশনাল ইএমএফ হচ্ছে বিএলভি, তারপরে ওখানে আমরা একটা কাজ করি ইলেকট্রিক পাওয়ার ইনডিউস, যেটা
এটা যদি আমি বলি যে ভি স্পিডে কোনো একটা বার মুভ করছে, ধরে নাও একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, সেটা আমরা ইএমএফ ইনডিউসড কত বলি, বিএলভি করি না। তারপরে আমরা বলি এখানে যে এই পুরো সার্কিটটা যদি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর, তাহলে পাওয়ার ইলেকট্রিক্যাল কি বলি না, ইলেকট্রিক্যাল পাওয়ার যেটা আমরা বলি ডেভেলপড, এটা ডেভেলপড ইলেকট্রিক্যাল পাওয়ার, সেটা হচ্ছে আই স্কোয়ার আর। আই মানে ইয়া ভি স্কোয়ার বাই আর করো তো, ইএমএফ ইনডিউসড মানে আমি ভি স্কোয়ার বলতে পারি। সো ইএমএফ স্কোয়ার বাই রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট, হোল এই ক্লোজ লুপটার যদি রেজিস্ট্যান্স আমি আর ধরে নিই, তাহলে এটা আসবে তোমার বি স্কোয়ার ভি স্কোয়ার এল স্কোয়ার আপন রেজিস্ট্যান্স। এইটা আমার ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপড। whereas তোমার মেকানিক্যাল এনার্জি কতটা লস হলো, মেকানিক্যাল পাওয়ার লস্ট, মেকানিক্যাল পাওয়ার লস্ট, কতটা মেকানিক্যাল পাওয়ার লস হলো না, পি মেকানিক্যাল লস যদি আমি বলি তাহলে সেখানে বলবো এইটাতে যে অ্যামাউন্টে ইলেকট্রিক কারেন্ট ডেভেলপ হচ্ছে, এইটাতে যে অ্যামাউন্টে ইলেকট্রিক কারেন্ট ডেভেলপ হচ্ছে সেটা আমরা চাইলে বের করে ফেলতে পারি। হবে না ভি আর করলে ইলেকট্রিক কারেন্ট বেরিয়ে গেল। এই কারেন্টটার জন্য এই কারেন্ট ক্যারিং ওয়্যার একটা ম্যাগনেটিক ফোর্স এক্সপেরিয়েন্স করবে, দ্যাট উইল বি এগেইনস্ট দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য কন্ডাক্টর। এই ফোর্সটা কি হবে, কন্ডাক্টর যেদিকে মুভ করছে তার এগেইনস্টে একটা ফোর্স অ্যাক্ট করবে। এই ফোর্সটা ওভারকাম করতে গেলে, এই ম্যাগনেটিক ফোর্সটাকে করতে গেলে এক্সটার্নাল এজেন্টকে অতটাই ফোর্স অ্যাপ্লাই করতে হবে যেটা ম্যাগনেটিক ফোর্স জেনারেট হচ্ছে। এই ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশন কি, আচ্ছা মেকানিক্যাল পাওয়ার ডিফাইন করে নাও। মেকানিক্যাল পাওয়ার হচ্ছে জানি নিশ্চয়ই, মেকানিক্যাল ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, মেকানিক্যাল পাওয়ার ফোর্স ইনটু ভেলোসিটি, সো এফ ইনটু ভি। আচ্ছা এফ মানে ম্যাগনেটিক ফোর্স, কারেন্ট ক্যারিং কোন ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি হয়, বিআইএল, ফোর্স ইকুয়ালস টু বিল। সো এখান থেকে আমরা লিখে দিতে পারি বিআইএল ফোর্সের জন্য, আর ভি স্পিডে মুভ করতে গেলে ভি। বি আই কত লিখেছো না, ইএমএফ বাই আর। ইএমএফ মানে ইএমএফ এর এক্সপ্রেশন একটু দেখো না, আই এর ডাইরেক্ট এক্সপ্রেশন করে দিয়েছি, বিএলভি বাই আর করে দাও, বিএলভি বাই আর ইনটু এল আর পড়ে আছে। সো আলটিমেটলি আমার এসে গেল বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার আপন আর। ফর্মুলা সেম হয়ে গেছে কিনা, আমরা ম্যাথমেটিক্যালি তাহলে শো করলাম যে ইলেকট্রিক্যাল পাওয়ার যতটা ডেভেলপ করলো, মেকানিক্যাল পাওয়ার লস বাই দ্য এক্সটার্নাল এজেন্ট অতটাই হলো। তাহলে আমরা এটা কনফার্ম করতে পারি যে যতটুকু মেকানিক্যাল এনার্জি ডেভেলপ হয়েছে সেটা কনভার্ট হয়ে, সরি যতটুকু ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হয়েছে সেটা কনভার্টেড হয়েছে রাদার ফ্রম মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি লস যতটা সেটাই কনভার্টেড হয়ে অ্যাপিয়ার হয়েছে ইলেকট্রিক সার্কিটে, ইলেকট্রিক এনার্জি হিসাবে। চলো তাহলে এখানে তোমার এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি, এইটা ফ্রি স্পেস, গিভেন ইটস টু অ্যাপ্লিকেশন, গিভ ইটস টু অ্যাপ্লিকেশন। তাহলে এখানে ফার্স্টে সিম্পল থিং ফ্রিকোয়েন্সি বের করা, ওয়েভলেন্থের সরি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ বের করতে হবে। ভি ইকুয়ালস টু এফ আমরা জানি না, স্পেসে বলেছে তো সি ইকুয়ালস টু আমার ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ হবে। তাহলে তোমার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আসছে সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা, সি হচ্ছে 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এন্ড ল্যামডা হচ্ছে তোমার সরি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ বার করতে হবে। সো এখানে ওয়েভলেন্থ বার করতে গেলে আমাকে ল্যামডা ইকুয়ালস টু লিখতে হবে সি বাই এফ, সি মানে 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 8 এন্ড এফ মানে হচ্ছে 5 ইনটু 10 টু দ্য পাওয়ার 10, 5 ইনটু 10 টু দ্য পাওয়ার 10। এটা এসে যাচ্ছে তোমার কত, 6 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 মানে 6 মিলিমিটার, 6 মিলিমিটার ওয়েভলেন্থ রেঞ্জের। তো 6 মিলিমিটার ওয়েভলেন্থ রেঞ্জের রেডিও না মাইক্রো, এটা চারটা কিন্তু কমপ্লিটলি মুখস্থ রাখতে হবে। দেন তোমাকে জাস্ট টু অ্যাপ্লিকেশন বলতে হবে, দুটো অ্যাপ্লিকেশন কি কি হবে সেটা লিখে দিতে হবে। ওকে মানে দুটো ইউজ জাস্ট। কোশ্চেন নাম্বার 10, 10 এ বলেছে হোয়াট ইজ দ্য এফেক্ট ইন দ্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জ অন আ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হোয়েন, ফার্স্ট একটা দিয়েছে দ্য উইথ অফ দ্য সোর্স স্লিট ইজ ইনক্রিজড। ইন্টারফারেন্স ফ্রিঞ্জের উপর এফেক্ট, আচ্ছা ইন্টারফারেন্স ফ্রিঞ্জের উপর এফেক্ট বলতে ফ্রিঞ্জ উইথ যদি বলি তাহলে বিটা, বিটা ইকুয়ালস টু আমরা কি লিখি ডি ল্যামডা আপন স্মল ডি। তাহলে এখানে কোন কোন ফ্যাক্টরের এফেক্ট দেখতে পাচ্ছি, এখানে ক্লিয়ারলি তিনটে ডিরেক্ট ফ্যাক্টর দেখতে পাচ্ছি, ডিরেক্ট ইনডিরেক্ট কিছু নেই, ডিরেক্টই সব। সেটা হচ্ছে তোমার
separation between slit and screen, wavelength of the light used, and separation between two slits. সো কোনোটাই কিন্তু এর মধ্যে পড়ছে না। বলে দিয়েছে দেখো, the width of the slit, the width of the source slit completely different জিনিস। কি জিনিস বলো? width of the source slit বলতে আমরা যেটা বোঝাই সেটা বেসিক্যালি এটা যদি আমার মানে এখানে যদি স্ক্রিন হয় তাহলে আমরা যেটা করি এটা হচ্ছে তোমার সোর্স, এই এই তাহলে এইটা হচ্ছে উইথ অফ দ্য স্লিট, যেটা খুব কম কথা হয়। এটা দিয়ে আমরা এই উইথ দিয়ে কি ডিসাইড করি না, এখান দিয়ে কতটা ইন্টেন্সিটি লাইট পাস করবে, এখান দিয়ে কতটা ইন্টেন্সিটি লাইট পাস করবে সেটা ডিসাইড করি। ইন্টারফারেন্সের ফ্রিঞ্জ উইথের বেলায় ওর কোনো রোল নেই কিন্তু কোথাও। সো আমরা ন্যাচারালি বলতে পারি অন দ্য স্ক্রিন যে প্যাটার্ন ক্রিয়েট হবে তার ফ্রিঞ্জগুলোর উইথ কেমন হবে সেটা একদমই ডিপেন্ড করবে না, সেটা অনলি ডিপেন্ডেন্ট অন ক্যাপিটাল ডি, স্মল ডি অ্যান্ড ওয়েভলেন্থ অফ দ্য লাইট ইউজ। সো একদমই ডিপেন্ড করবে না। আর কি ফ্যাক্টর দিয়েছিল? বি তে দিয়েছিল দ্য মনোক্রোমাটিক সোর্স ইজ রিপ্লেসড বাই আ সোর্স অফ হোয়াইট লাইট। কি বলেছে? হোয়াট ইজ দ্য এফেক্ট অন ইন্টারফারেন্স ফ্রিঞ্জ? ফ্রিঞ্জ, তাহলে আমি কি বলতে পারি যে এখানে তোমার ফ্রিঞ্জ উইথের কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট কেসটা বলতে পারি the width of the source lead is increased। আচ্ছা, width of the source lead যদি ইনক্রিজ করা হয়, আচ্ছা width of the source lead ইনক্রিজ করলে, আচ্ছা ফ্রিঞ্জ উইথের ব্যাপারে বলেনি, মেনশন করে জাস্ট ফ্রিঞ্জ প্যাটার্নটা কেমন হবে, ফ্রিঞ্জ প্যাটার্নে ওভারঅল কি চেঞ্জ হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার করো, যদি দুটোই অ্যাট এ টাইম ইনক্রিজ করি, দুটোই যদি উইথ আমি অ্যাট এ টাইম ইনক্রিজ করি তাহলে উইথ ইনক্রিজে ইন্টেন্সিটি অফ প্যাটার্ন ইনক্রিজ করবে। উইথ না চেঞ্জ হলেও ইন্টেন্সিটি মানে এইটাকে আমরা বলছি ইন্টেন্সিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন উইল ইনক্রিজ। যদি আমরা উইথ বাড়াতে পারি বেশি ইন্টেন্সিটি লাইট পাস করবে, দুটো যদি অ্যাট এ টাইম বাড়ে তাহলে কিন্তু ইন্টেন্সিটি অনেকটা বেটার ইমপ্রুভ করবে পুরো প্যাটার্নটার। ইন্টেন্সিটি অফ প্যাটার্ন বলছি, ফ্রিঞ্জ প্যাটার্নের ইন্টেন্সিটি বললাম। সেকেন্ড পার্টে কি বলেছে? মনোক্রোমাটিক লাইট ইজ রিপ্লেসড বাই হোয়াইট লাইট। এটা তোমাকে ফার্দার ওই হোয়াইট লাইট ইউজিং যে ইন্টারফারেন্স প্যাটার্ন সেইটা তোমাকে ডিটেলে জানতে হবে। ইন্টারফারেন্সে হোয়াইট লাইট ইউজ করলে কি হয়? হোয়াইট লাইট ইউজ করলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট হয় সেপারেটলি, অ্যান্ড প্রত্যেকটা কালারের ডিফারেন্ট প্যাটার্ন কন্টিনিউয়াসলি ওভারল্যাপ করে একটা কন্টিনিউয়াস কালার ইলুমিনেশন ক্রিয়েট করে, ডিফারেন্ট অর্ডার অফ ম্যাক্সিমা ফর ডিফারেন্ট কালার ওভারল্যাপ করে, সো পুরো একটা হ্যাপাজার্ড প্যাটার্ন ক্রিয়েট করবে। সেটা একটু বই থেকে রেডি করবে। এটা ইন্টারফারেন্স প্যাটার্নের উপর ওভারঅল এফেক্ট চেয়েছে, ফ্রিঞ্জ উইথ ব্যাপারে বলেনি। ফ্রিঞ্জ উইথ বলতে কিন্তু ফ্যাক্টর ছিল, এখানে ওয়েভলেন্থের ফ্যাক্টর যদিও খানিকটা ছিল, কিন্তু উইথ অফ দ্য স্লিটের উপর একদমই ফ্রিঞ্জ উইথ ডিপেন্ড করে না। তাহলে এটা হোয়াইট লাইট দিয়ে ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা হয় বইতে রেডিমেড লেখা আছে পুরো, একটু ভালো করে দেখে নেবে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, একদমই স্কিপ করা যাবে না। যে কোশ্চেনগুলো বলছে সেগুলো খুব ভালো করে রেডি রাখবে। নেক্সট বলেছে দ্য ইন্টেন্সিটি অ্যাট দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ইন ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সেট আপ ইজ আই নট। কি বলেছে? intensity at central maxima in young double slit experiment setup is I naught. I naught intensity হচ্ছে central maxima তে। বলেছে show that the intensity at a point where difference is 1/3, আচ্ছা path difference is 1/3 of wavelength হবে এটা। এক মিনিট, show that path difference যদি 1/3 হয়, এটা ইন্টেন্সিটি একদম ডাইরেক্ট রেডিমেড ফর্মুলা যেটা আছে ওইটা আমরা ইউজ করতে পারি, মনে আছে না? I ইকুয়ালস টু যেটা বলি সেটা হচ্ছে I নট ইনটু I ইকুয়ালস টু আমরা যেটা লিখি সেটা হচ্ছে I নট, I ইজ ইকুয়ালস টু, ঠিক নয়, এখানে কি মেনশন করেছিল দেখো, এখানে তোমাকে I নট বলেছিল। সো ম্যাক্সিমা যেটা বলছো সেটাকে যদি I হলো, এটা অ্যাকচুয়ালি I ম্যাক্স ইনটু cos স্কয়ার অফ 5/2। এই ফর্মুলা ইউজ করবে। ফাই এর ভ্যালু কত বলছে না 1/3 অফ পাথ ডিফারেন্স ইজ 1/3 অফ ওয়েভলেন্থ হওয়া উচিত, রাইট? 1/3 অফ ওয়েভলেন্থ হলে তাহলে ওই জায়গাটায় জাস্ট পুট করবে ফাই এর ভ্যালু হবে আমার 1/3 অফ ওয়েভলেন্থ মানে 2π/3, তার হোল ভ্যালু পুট করবে, এখানে π/3 হোল স্কয়ার করলে অটোমেটিক্যালি চলে আসবে। এটা ক্লিয়ার? এখানে পুট করে দেখো I নট যেটা আসছে ইনটু π/3 কে হাফ করলে কত আসবে বলো? এটা যদি তোমার
120 হয় 60 ডিগ্রি, cos 60 হাফ, হাফের হোল স্কোয়ার 1/4, তাহলে I0/4 এসে গেছে। সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে λ/3 হতো। সো 1/3 মানে বোঝাই যাচ্ছে ওয়েভ লেন্থের 1/3। ওকে, সো এটা শো করে দিলাম। জাস্ট ওই ফর্মুলা ইউজ করলে, এক স্টেপ করলে অটোমেটিক্যালি তোমার আনসার চলে আসবে। এই যে I = I0, I0 মানে ম্যাক্সিমা ইয়া ব্রাইট ফ্রিঞ্জের ইন্টেন্সিটি ইনটু cos স্কয়ার 5/2। ফাইটা একটু আইডেন্টিফাই করতে হবে ওয়েভ লেন্থের টার্মসে। ওয়েভ লেন্থ ল্যামডা হলে হয় 2। এবার যত লেন্থ বলবে λ/3 যদি করসপন্ডিংলি হবে কত না 2π/3, সেটা আমরা চুজ করলাম এন্ড তাকে হাফ করে ফর্মুলা পুট করতে হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে বলে Einstein photoelectric equation state clearly the three salient feature between photoelectric effect which color change করি, explain on the basis of this equation। আচ্ছা, এখানে আইনস্টাইন photoelectric equation ফার্স্টে লিখতে বলছে clearly the three salient feature observed in photoelectric effect which can explain on the basis of this equation। আচ্ছা, ইলেকট্রিক ইকুয়েশন তিনটে টাইপ আছে, আমরা যে কোনো একটা লিখবি, তবে মেনশন স্পেশালি তিনটে পরপর লিখলে বেটার হয়, বেস্ট। এবার সেইখানে তোমাকে সেখানে কিন্তু তিনটে এফেক্ট গুলো এক্সপ্লেন করতে হবে, যে ফটো ইলেকট্রিক এফেক্ট কি ওয়েতে এক্সপ্লেন করছে আমার এই পার্টিকেল নেচারটা। আমরা ই ইকুয়াল কি বলি বলো, ফটো ইলেকট্রিক আইনস্টাইন ইকুয়েশন কি বলে না, এনার্জি ইনসিডেন্ট তার থেকে ওয়ার্ক ফাংশন অ্যামাউন্টে ইউজড, যা রিমেইন বেঁচে সেটাকে আমরা হাফ এম ভি স্কয়ার বলি। এটা প্রত্যেক কটা ডিফারেন্ট টার্ম লেখা হয়, এইচ নিউ, এটাকে এইচ নিউ নট, এটাকে ই ভি নট বলি, এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা নট ইজ ইকুয়ালস টু ই ভি নট। তিনটে ইকুয়েশনে পরপর লিখে দেবে। আর এখানে যে তিনটে পয়েন্ট লিখবে, এক নম্বর হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, দু নম্বর ওয়ার্ক ফাংশন, ফার্স্টে ওয়ার্ক ফাংশন বলতে পারো, থার্ড হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল। পয়েন্ট ওয়াইজ লিখবে, মার্কস পাওয়ার চান্স অনেক বাড়বে তাতে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, the maximum kinetic energy of the photoelectron get doubled when the wavelength of light incident on the surface changed by এটা λ1 to λ2, change from λ1 to λ2 তে আমার কি বলেছে, এনার্জি অফ ফটোইলেকট্রন। কাইনেটিক এনার্জি অফ ফটোইলেকট্রন কি হয়, লাস্ট যে ফর্মুলাটা লিখলাম সেটা একটু আবার লিখি, কি হবে না, ই ইকুয়ালস টু আমরা যেটা লিখেছি দেখো, ই ইকুয়ালস টু আমরা লিখি, সরি ই মাইনাস ডব্লিউ নট ইকুয়ালস টু হচ্ছে কাইনেটিক এনার্জি কে হাফ এম ভি স্কয়ার। ওকে, এবার বলেছে কাইনেটিক এনার্জিটা ডাবল হয়েছে ওয়েভলেন্থ অফ লাইট ইনসিডেন্ট যখন λ1 থেকে λ2 তে চেঞ্জ হয়েছে। ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ λ0 এন্ড ওয়ার্ক ফাংশন ফর দ্য মেটাল সারফেস। তাহলে ইকুয়েশন গুলো কি হবে বলো, যদি আমি ই এনার্জি বলি, আচ্ছা ওয়েভলেন্থ যখন আমরা λ1 থেকে λ2 করলাম, তাহলে ওয়েভলেন্থের টার্মসে আমাদের ইকুয়েশন লেখা উচিত। ইটাকে ওয়েভলেন্থের টার্মসে লিখলে কি হবে না, hc বাই λ1 মাইনাস w0 ইকুয়ালস টু, তাহলে কে বলো, এক্সপ্রেশন ফর থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। আচ্ছা, তাহলে w0 টাকে আমাদের মেনশন করে দেওয়া উচিত যে hc বাই λ0 এর টার্মসে, hc বাই λ0 ইজ ইকুয়ালস টু কে। এবার বলেছে সেকেন্ড কন্ডিশন, যে যদি λ2 ওয়েভলেন্থে লাইট ইউজ করি, দেন আমাদের বলছে যে hc বাই λ2 ইউজ করলে এগেইন সেই hc বাই λ0 এ আমার আসছে 2k। ফার্স্ট লিখে দিয়েছ দেখো, কাইনেটিক এনার্জি অফ দ্য ফটোইলেকট্রনস গেটস ডাবলড। ডাবল কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে যখন আমরা কিনা ওয়েভলেন্থ λ1 থেকে λ2 এ শিফট করছি। সো λ1 এর করসপন্ডিং কাইনেটিক এনার্জি যদি k হয়, λ2 এর করসপন্ডিং 2k হবে। মাঝে যে ওয়ার্ক ফাংশন ফ্যাক্টর আছে ওটা অবভিয়াসলি সেম থাকবে, তাহলে ওয়ার্ক ফাংশন সেম থাকছে, শুধু ওয়েভলেন্থটা λ1 থেকে λ2 ডাবল করলে, λ2 করলে কাইনেটিক এনার্জি ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন দুটোকে সলভ করবে, অটোমেটিক্যালি আমার এক্সপ্রেশন বেরিয়ে
শুধু দেখো এখানে আমার ল্যামডার এক্সপ্রেশন চেয়েছে ইন টার্মস অফ ল্যামডা 1 এন্ড ল্যামডা 2, তাহলে কেটাকে আউট করতে হবে। সো ইকুয়েশন 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তার থেকে ইকুয়েশন 2 সাবট্রাক্ট করব, অটোমেটিক্যালি তোমার সলিউশন চলে আসবে। সেকেন্ড, ওকে, নেক্সট কোশ্চেন বলেছে দ্য এনার্জি লেভেল ডায়াগ্রাম অফ অ্যান এলিমেন্ট ইজ গিভেন বিলো। এইটা প্রত্যেকটা ভ্যালু মেনশন করা আছে এখানে। দেখো ফার্স্ট গ্রাউন্ড লেভেল, এটা হাইড্রোজেনে বোঝাই যাচ্ছে, -13.6 ইভি, তারপরে -3.4 ইভি, তারপরে -1.5, তারপরে -0.85 ইভি। আইডেন্টিফাই বাই ডুইং দ্য নেসেসারি ক্যালকুলেশন হুইচ ট্রানজিশন করেসপন্ডিং টু দ্য এমিশন অফ স্পেকট্রাল লাইন অফ ওয়েভলেন্থ 102.7 ন্যানোমিটার। তাহলে ফার্স্ট কাজ আমার হবে এই ওয়েভলেন্থ করেসপন্ডিং এনার্জি, এটা একটা ফোটন, তো এমিশন মিন্স ফোটন, একটা স্পেকট্রাল লাইন, সেইটা যদি আমি বলি এই ফোটনের এনার্জি করেসপন্ডিং টু কত 102.7, তাহলে আমি যদি বলি ল্যামডা ইজ ইকুয়ালস টু 102.7, ল্যামডা ইজ ইকুয়ালস টু যদি 102.7 হয়, তাহলে এটার জন্য, এটা ন্যানোমিটারে আছে, এইটার জন্য আমাকে ই বের করতে হবে। আচ্ছা, এটার একটা শর্টকাট আছে, মাথায় আছে কি? এইটা কিন্তু ইউজ করলে অনেকটা টাইম বেঁচে যাবে। 1240 বাই ল্যামডা, এইখানে তোমাকে মাথায় রাখতে হবে যদি ল্যামডা ইন ন্যানোমিটার এই ফর্মুলাতে পুট করা হয় অ্যান্ড এনার্জি ইন ইভিতে ডিটারমাইন করতে চাও, তাহলে কিন্তু এটা আমাদের ফর্মুলা। ই ইকুয়ালস টু, তাহলে আমি যদি পুট করি 1240 ডিভাইডেড বাই ওয়েভলেন্থ, ন্যানোমিটারে আছে এই কারণে আমি ফর্মুলাটা লিখলাম। সো 102.7 এইটা করে আসছে ই, এটা সার্টেন 10 পয়েন্ট সামথিং আসবে, এটা রাদার 12 পয়েন্ট সামথিং চলে আসবে, 12 পয়েন্ট সামথিং। এবার এখানে তুমি জাস্ট কোন লেভেলের সাথে কোন লেভেল ম্যাচ করছে সেটা একটু আইডেন্টিফাই করতে পারো। এই লেভেলের সাথে যদি এটা আইডেন্টিফাই করার কথা বলা হয়, তাহলে প্রবাবলি এইটা ম্যাচ করবে। ক্যালকুলেশনটা একটু ডিটেল করে নিও, তাহলে এটা তোমার মিলে যাবে। 13.6 and 1.5 হলে 12.1 মতো আসছে, ওটা 12 এর আশেপাশে, 12.1 এর আশেপাশে চলে আসে, হয়েছে? চলো নেক্সট, এটা ক্যালকুলেশনটা একটু ডিটেলে করবে। এই ক্যালকুলেশন করলে ওটা এনার্জি গ্যাপ জাস্ট রেডিমেড একদম এনার্জি লেখা আছে, সো কোন এনার্জিটা পারফেক্ট ম্যাচ করছে ওই ডিফারেন্সের সাথে সেটা রিলেট করলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 13 এ বলেছে এক্সপ্লেন দ্য প্রসেস অফ নিউক্লিয়ার ফিশন এন্ড নিউক্লিয়ার ফিউশন বাই ইউজিং দ্য প্লট অফ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়স ভার্সাস দ্য মাস নাম্বার। এই গ্রাফটা প্রত্যেকটা বোর্ডের জন্য ভীষণ 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 রকম ইম্পর্টেন্ট, কিন্তু বাইন্ডিং ফ্র্যাকশন যেটাকে বলে, এই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়স, এটাকে বলে বাইন্ডিং ফ্র্যাকশন ভার্সাস মাস নাম্বারের যে গ্রাফটা আছে, এটা কিন্তু এক্সামে আসার 95 চান্স বলে দিলাম। এটা ফ্রিকুয়েন্টলি আসে এক্সামে প্রত্যেকটা বোর্ডে, সো রেডি রাখবে ভালো করে উইথ, এটা বলে লেভেল ডায়াগ্রাম, মানে লেভেলিং গ্রাফ, যেটা বলে প্রত্যেক কটা জায়গায় একটু প্রপারলি আমরা এখানে দেখবে এই গ্রাফটার মানে মেইনলি সবার একটা প্রবলেম মনে হয় যে অনেক কটা কিছু লেখা আছে এখানে ওখানে, কোনটা মনে রাখবো কিছু মাথায় থাকে না, কিন্তু সিম্পল দেখবে এইখানে 1H1 বলি আমরা, তারপরে 1H2 থেকে স্টার্ট হয়, 1H2 থেকে স্টার্ট হয় 1H3, 2He4, ওপরে এগুলো দেখবে, নিচে এগুলো সব ইভেন্ট গুলো, এগুলো সব অড গুলো, পরপর আপ এন্ড ডাউন থাকে। পিকে কি হয় সেটা একটু মেনশন করে দিতে হবে, যেটা হচ্ছে Fe56 আর লাস্ট হয়ে তোমার U239, এই কটাটুকু মেনশন করতে হবে। এইগুলো পিকের দেখছি, ওপরে গুলো সব ইভেন অ্যান্ড নিচে যেগুলো সবগুলো অড গুলো, এই জায়গাগুলো একদম সিম্পল। দেখো এখানে হিলিয়াম আছে, তারপরে আছে লিথিয়াম 6, কার্বন 12, 6C12, নাইট্রোজেন 14, সব অড গুলো, মানে 7 7 হয়ে 14 হয়েছে না, আর এটা তোমার 6 6 হয়ে 12। তাহলে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার যেগুলো ইভেন পেয়ার সেগুলো উপরে থাকবে, আর যেগুলো অড পেয়ার সেগুলো দেখবে নিচে থাকবে, রাইট? তারপরে উপরে এখানে তোমার নাইট্রোজেন হয়ে গেল, এখানে অক্সিজেন 16, এখানে তোমার F19। এই করলে আমার কমপ্লিট। এইখানে শুধু লেভেল একটু লিখে দেবে, এটা তোমার 8.7 মতো হয়, 8.5 মতো, 20 to 200 ইয়া 180, ডিফারেন্ট বইতে ডিফারেন্ট লেখা থাকে, ওটা অতটা ম্যাটার করে না, এক্স্যাক্টলি তোমাকে লিখতেই হবে এরকম 20 to 200 মেনশন করে দিতে পারো। অ্যান্ড লাস্ট ওয়ান U239 এ ওটা 7.6 মতো, এটা মেনশন। এইটুকু ড্র করলে কিন্তু 2 মার্কস, এটা 2 মার্কসের গ্রাফ পেতে পারো।
তার সাথে কোশ্চেন জুড়ে দেয়, যেটা এইখানে আমরা দেখছি। কি বলেছে, এই গ্রাফ থেকে এক্সপ্লেন করতে হবে যে নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন কি করে হয়। গ্রাফটা ভালো করে রেডি রাখবে, এক্সামের জন্য শুধু সেপারেটলি গ্রাফ ড্র করতে আসে। আর এখানকার জন্য ফিশন এন্ড ফিউশন কি না, ওই জিনিসটা যে এই রিজিয়নে নিউক্লিয়ার বাইন্ডিং ফ্র্যাকশন যেটা এফ বি বাইন্ডিং ফ্র্যাকশন এটা লো। সো এইরকম লাইটার নিউক্লিয়াই গুলোর অ্যাপ্রোচ হয় এরকম যে কম্বাইন হয়ে গিয়ে একটু হেভিয়ার নিউক্লিয়ার ফর্ম করতে। সো তাদের টেন্ডেন্সি দুটো নিউক্লিয়াস ফিউজ হয়ে গিয়ে জুড়ে গিয়ে একটা হেভিয়ার নিউক্লিয়ার ফর্ম করা, দ্যাট ইজ নিউক্লিয়ার ফিশন। অ্যান্ড সেম ওয়েতে নিউক্লিয়ার ফিউশন, আর এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। ফিশনে কোনো হেভি নিউক্লিয়াস স্প্লিট করে গিয়ে টু অর মোর ফ্র্যাগমেন্ট ইয়া সেপারেট নিউক্লিয়াইতে ব্রেক করছে। সেটাতে হবে কি না, মডারেট রেঞ্জের দিকে চলে আসবে। যখন একটা হেভি নিউক্লিয়াই স্প্লিট করবে দুটো আর তিনটে নিউক্লিয়াইতে, তখন এটা মডারেট রেঞ্জে চলে আসবেন, তখন বাইন্ডিং এনার্জিটা ইনক্রিজ করবে। সো বাইন্ডিং এনার্জি ইনক্রিজ করলে এনার্জি রিলিজ হবে প্রত্যেকটা কেসে, ফিশনে বলো বা ফিউশনে বলো। এইটা এক্সপ্রেশন ওই গ্রাফ থেকে এক্সপ্লেন করতে হয়। চলো নেক্সট, এই পেজটা তাহলে কমপ্লিট হয়েছে। চলো নেক্সট। A charge moving with a velocity v in presence of both electric and magnetic field, magnetic field and electric field দুটোর প্রেজেন্সে একটা চার্জ পার্টিকেল মুভ করছে, দিয়ে ফোর্সের এক্সপ্রেশন দিয়ে দিই। তোমরা লরেন্জ ফোর্সের এক্সপ্রেশন জানি, q into e v cross b. If electric and magnetic fields are perpendicular to each other and also perpendicular to the velocity of the particle, কিছু ফিল আসছে, এটা কিন্তু তোমার ভেলোসিটি সিলেক্টরের কন্ডিশন, যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তার সাথে ডাইরেকশন অফ ভেলোসিটি তিনটে যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, এটাকে বলা হয় ভেলোসিটি সিলেক্টরের কন্ডিশন যদি পারফেক্টলি ম্যাচ। ইফ দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার and also perpendicular to the velocity of the particle, the electric and magnetic forces are in opposite direction. If we adjust the value of the electric and magnetic fields such that the magnitude of two forces is equal, the total force on the charge is 0 and the charge will move the field undeflected. ফিল্ডের প্রেজেন্সে আনডিফ্লেক্টেড মুভ করবে কোন কন্ডিশনে, যদি দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট হয়ে ক্যান্সেল হয়ে যায়। সেখানে তোমাকে কি কি দিয়েছে, আ পয়েন্ট চার্জ কিউ, আচ্ছা ও এটা তোমার স্টেটমেন্ট আছে, এটার বেসিসে কোশ্চেন আছে। ফার্স্টে, if the charge q is moving under the field, the force acting on the charge depend on the magnitude of the field as well as the velocity of the charge particle. What kind of field the charge is moving? তাহলে ফার্স্ট থিং, এখানে আমরা দুটো ফোর্স বলবো, ইলেকট্রিক ফোর্সের ভ্যালু কত হয়, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু কত হয়, কিউ ইনটু ভি ক্রস বি, হ্যাঁ কি না? সো এইটা একমাত্র ভেলোসিটি ডিপেন্ডেন্ট, এটা একদমই ভেলোসিটি ডিপেন্ডেন্ট নয়। ইলেকট্রিক ফোর্সটা ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, অনলি ম্যাগনেটিক ফোর্সটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আমরা বলবো what kind of field the charge is moving, velocity dependent magnetic field. ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশনে ক্লিয়ারলি আমাদের ফোর্স ইনভলভড আছে, সো ফোর্স ম্যাগনেটিক ফোর্স উইল বি velocity dependent. সেকেন্ড পার্টে বলেছে the magnetic force acting on the charge q placed in a magnetic field will vanishes if অপশন সি। এইটা আমরা লাস্ট পার্টেও ডিসকাস করেছি যে এফএম ইকুয়ালস টু কি হয় না কিউ ভিবি সাইন থিটা, কিউ ভিবি সাইন থিটা। থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় আর 180 ডিগ্রি হয়, তখন আমরা দেখি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কন্ডিশনে ম্যাগনেটিক ফোর্স 0 হয়। তাহলে ন্যাচারালি আমি প্যারালালি যদি মুভ করি, ভেলোসিটিটা যদি প্যারালাল টু ফিল হয়, তাহলে কিন্তু আমার ফোর্সটা 0 হয়ে যাবে। থার্ডটাতে বলেছে ইফ অ্যান ইলেকট্রন অফ চার্জ মাইনাস ই ইজ মুভিং অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যালং পজিটিভ জেড ডাইরেকশন, then the magnetic force acting on the electron will be along. আচ্ছা এগেন তাহলে আমাদের এই ভেক্টর ফর্মটা একটু ফলো করতে হবে। চলে আসি, কোন কোন ডাইরেকশনে একটু বলছে কনসিডার করে নাও। ফার্স্ট অফ অল ইলেকট্রন নেগেটিভ চার্জের হয়, এটা একটু প্রবলেম হয়। ইলেকট্রন যেদিকে মুভ করে তার উল্টো দিকে কারেন্ট লাইক ট্রিট করতে হয়। পজিটিভ ডাইরেকশনে মুভ করছে, সো আমরা এই যে মুভিং অ্যালং পজিটিভ ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ড অ্যালং পজিটিভ জেড ডাইরেকশন, পজিটিভ জেড ডাইরেকশন ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ফোর্সটা কোন দিকে হবে? আমরা এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি যদি বলি, এফ এম কি লিখবো? ফার্স্টে কিউ এর জন্য একটা মাইনাস ই এসে গেছে, ভি ক্রস বি, ভি কোন দিকে না আই ক্যাপের ডিরেকশনে,
ক্রস, আমি জাস্ট ডাইরেকশনটা বলছি, বি এর ডাইরেকশন কোন দিকে বলেছে, প্লাস কে ক্যাপ, আই ক্রস কে কি হয়, আই জে কে সিকোয়েন্সে হলে পরপর আসে না, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস আই হলে জে হতো, বাট আই ক্রস কে মানে অপোজিট অর্ডারের, তার মানে আমি বলবো মাইনাস জে হয়ে ও গেছে ই জে ক্যাপ, মানে ই ভি বি জে ক্যাপ। দেখো এখানে ক্যাপ আসছে মাইনাস জে মাইনাস মিলিয়ে এটা প্লাস হয়ে গেল, প্লাস এখানে এসে, সো প্লাস জে ক্যাপ মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস হবে আনসার। সিম্পল ডাইরেকশনটা ফলো করলে আমার আনসারটা চলে আসবে। দেখো এখানে ভেলোসিটিটা মুভ করছে অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন, ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ জেড ডাইরেকশন, whereas চার্জটা কিন্তু নেগেটিভ, সো একটা লাস্ট ডাইরেকশন চেঞ্জটা খেয়াল রাখতে হবে, মিস্টেক হয়ে যাবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, দ্য ভেক্টরস হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ইন দ্য রিলেশন ফর ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন আ চার্জ পার্টিকেল আর, কোনটা পারপেন্ডিকুলার, দ্য ভেক্টরস হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার ইন দ্য রিলেশন অফ ম্যাগনেটিক ফোর্স অ্যাক্টিং অন আ চার্জ পার্টিকেল আর, চার্জ পার্টিকেলের উপর এই যে ফোর্সের পুরো এক্সপ্রেশন ম্যাগনেটিক ফিল্ডের, এখানে কোনগুলো পারপেন্ডিকুলার, দেখো ভি ক্রস বি, এটা তো তোমার চয়েসে তুমি ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেল এন্টার করাবে, সো সেখানে র্যান্ডম কোনো অ্যাঙ্গেল থাকতেই পারে, whereas তার রেজাল্টে যেটা এফএম আসবে, ক্রস প্রোডাক্টের সিগনিফিকেন্স হচ্ছে ক্রস প্রোডাক্টের রেজাল্ট ইজ এফএম ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি, বোথ বি এর সাথেও পারপেন্ডিকুলার অ্যান্ড সেপারেটলি ভি এর সাথেও পারপেন্ডিকুলার, so fm is perpendicular to b and v, the vectors which are perpendicular to each other in the relation for magnetic force acting on a charged particle. আচ্ছা এখানে অল অফ দিস হবে না, কারণ বি অ্যান্ড ভি কম্পালসারি নয়, আগেও বলেছি যে বি অ্যান্ড ভি তোমরা চুজ করতে পারো, মিন্স কোন একটা ফিল্ডে একটা চার্জ পার্টিকেল র্যান্ডম কোনো অ্যাঙ্গেল এন্টার করতে পারে, শুধু 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ফোর্স হবে না, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ফোর্স হবে না, আদার সব অ্যাঙ্গেলে ফোর্স হবে, সো এটা কোনো র্যান্ডম অ্যাঙ্গেলের জন্য হতেই পারে, বাট এইটা সিও ক্রস প্রোডাক্ট মানেই হচ্ছে দুটো ভেক্টরের সাথে রেজাল্ট পারপেন্ডিকুলার হবে, তাহলে অপশন এ অ্যান্ড বি রাইট হচ্ছে, অল অফ দিস তো হবে না, এফ ইজ পারপেন্ডিকুলার টু বোথ বি অ্যান্ড ভি। চলো নেক্সট, 5 বলেছে a particle moves in a region having uniform magnetic field and parallel electric field. At some instant the velocity of the particle is perpendicular to the field direction, the path of the particle will be. ফার্স্টে বলেছে পার্টিকেল মুভ করছে ইন আ রিজিয়ন যেখানে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অলসো অ্যাক্ট করছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই অ্যাট এ টাইম অ্যাক্ট করছে, ওই ফিল্ডে দুটোই অ্যাট এ টাইম অ্যাক্ট করছে, ই অ্যান্ড বি। একটা চার্জ পার্টিকেল মুভ করছে, moves in a region having electric and uniform electric and magnetic field. At some instant the velocity of the particle is perpendicular to the field direction. এইটা হচ্ছে velocity. The path of the straight line, circle, helix with uniform pitch, helix with non-uniform pitch. Interesting. দেখো ফার্স্টে একটা চার্জ পার্টিকেল এন্টার করলো, ইলেকট্রিক ফিল্ড এইরকম ভাবে যদি এন্টার করে, ইলেকট্রিক ফিল্ড ওকে ইনফ্লুয়েন্স করে ওই ডাইরেকশনে মুভ করাবে, ওর ডিফ্লেকশন করিয়ে দেবে, এই ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার মানে এরকম একটা টার্নিং হবে, ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারলি চার্জ পার্টিকেল এন্টার করলে সেটা একটা সার্কুলার মোশন হয়, ফিল্ড ওকে এই ডাইরেকশনে ফোর্স করবে, সো ওভারঅল কিন্তু একটা হেলিক্যাল পাথ, ফিল্ড ওকে কন্টিনিউয়াসলি ফোর্স করছে, সো স্পিডেড আপ হবে। শুধু ম্যাগনেটিক ফিল্ড হলে একটা অ্যাঙ্গেলে এন্টার করলে সেটা হেলিক্যাল পাথ হয়, বাট ইলেকট্রিক ফিল্ডও যখন প্রেজেন্ট থাকছে সেখানে হেলিক্যাল পাথটার পিচটা ইনক্রিজ করবে, কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের স্পিডটাকে ইনক্রিজ করাবে কন্টিনিউয়াসলি, স্পিড ইনক্রিজিং হওয়ার জন্য হেলিক্যাল পাথটার পিচটা বাড়বে, সো প্রত্যেকটা টার্নের মাঝে গ্যাপ কিন্তু পরপর বাড়বে আর বাড়বে, কারণ আর ইকুয়ালস টু হচ্ছে এমভি বাই কিউবি, আর পিচ পি ইকুয়ালস টু হচ্ছে ভি কস থিটা যে কম্পোনেন্ট অ্যালং দ্য ফিল্ড টু টাইম, সো এই কম্পোনেন্টটা বাড়ছে, টাইম থাকবে, টাইম ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট, whereas অ্যালং দ্য ফিল্ড যে কম্পোনেন্ট সেটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ইনক্রিজ করছে, সো আমরা বলতে পারি পিচটা ইনক্রিজ করবে, পিচ ইনক্রিজ করবে অ্যান্ড রেডিয়াসও ইনক্রিজ করবে, সো নন ইউনিফর্ম, লাস্ট হেলিক্স উইথ নন ইউনিফর্ম পিচ, লাস্ট অপশন কারেক্ট হচ্ছে।
চলো পরেরটা বলেছে the following paragraph and answer the following question that follow. According to Huygens principle, each point of the wave front in source of secondary disturbance and the wavelength and the wavelets emitting from this point spread out in all direction with speed of these wavelets emitting from the wavefront are usually referred to secondary wavelets as normally jeta ache common tangent at all points to obtain the new position of the wavefront at a later instant. Okay, first দিয়েছে Huygens geometrical instruction plane wave propagating to the light. Huygens geometrical construction for a plane wave propagating to the right আচ্ছা ওকে propagating to the right বলেছে ওকে Huygens geometrical construction for a spherical wave according to Huygens principle the surface of constant phase is called front wave front এর ডেফিনেশন কি সেম ফেজের পয়েন্টগুলোকে কানেক্ট করে যেটা হয় লোকাস অফ দ্য পয়েন্টস হ্যাভিং সেম ফেজ সো সিম্পল আমি বলতে পারি ওয়েভ ফ্রন্ট কল ওয়েভ ফ্রন্ট সেকেন্ডটাতে বলেছে front of light one incident on a thin convex lens another on a refracting surface of thin prism after refraction at them the emerging wave front respectively become ফার্স্টে বলেছে কি একটা প্লেন ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট হচ্ছে কার উপর কনভেক্স লেন্সের উপর প্লেন ওয়েভ ফ্রন্ট যখন ইনসিডেন্ট হয় তাহলে প্যারালাল রে ধরে ফোকাস করবে প্যারালাল রে কি হয়ে যায় কনভার্জ করে যায় রে কনভার্জ করে মানে হয়ে যায় ওটা মানে ওটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টে কনভার্ট হবে তাহলে আমি বলবো কনভেক্স লেন্সের জন্য স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট whereas যদি আমি প্রিজমে ইনসিডেন্ট হতে দেখি তাহলে প্রিজমে প্লেন ওয়েভ ফ্রন্ট এরকম রে গেলে কি হয় এরকম ভাবে পাস করে তাহলে তার জন্য আবার প্লেন থাকবে সো প্রিজমে প্লেন থেকে প্লেন থাকবে whereas কনভেক্স লেন্সের জন্য প্লেন থেকে ওটা স্ফেরিক্যাল কনকেভ ওয়েভ ফ্রন্টে কনভার্ট হবে সো স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এন্ড প্লেন ওয়েভ ফ্রন্ট অপশন সি হচ্ছে নেক্সট পরেরটাতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনা সাপোর্ট দ্য ওয়েভ থিওরি অফ একদম ওয়েভ থিওরি ইন্টারফারেন্স আমাদের সিলেবাসে যেটা আছে ডিফ্রাকশন absolutely ওই সেকেন্ডারি ওয়েভলেটের কনসেপ্ট velocity of light in a denser medium is less than the velocity of light in the rarer medium এটা 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 কি ওয়েভ থিওরি কম্পালসারি স্ক্যাটারিং তো পার্টিকেল নেচার একদমই হবে না স্ক্যাটারিং তো পার্টিকেল নেচার হবেই না ওয়েভ যখন আমরা ওয়েভ ফ্রন্টের ব্যাপারে বলি যখন একটা ওয়েভ ফ্রন্ট ইনসিডেন্ট হচ্ছে ভেবে নাও এরকম ভাবে রে গুলো একটা ইন্টারফেসে ইনসিডেন্ট হলে এই রেসটা তাতে ওয়েভ ফ্রন্টটা এরকম হয়ে যায় তাতে স্পিড কমে যায় আমরা যেটা হাইগেন্স প্রিন্সিপালে রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের ব্যাপারে দেখেছি না রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের ব্যাপারে দেখেছি দেখবে ওইখানে আমরা এই জিনিসটা বুঝি যে এখানে স্পিড কমে যাওয়ার জন্য ওয়েভ ফ্রন্টের এই বেন্ডিং হয় রেটা বেন্ড করে সেই কারণে আমরা লাস্ট অপশন দেখছি ভেলোসিটি অফ লাইট ইন আ ডেন্সার মিডিয়াম ইজ লেস দেন দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্য রেয়ারার মিডিয়াম সো অপশন 2 3 4 which of the 2 3 4 নেক্সট বলেছে the rectilinear propagation of in a medium is due to rectilinear propagation মানে সোজা যেটা ট্রাভেল করে due to its high frequency its high velocity the refractive index of the medium its short wavelength its high frequency high velocity the refractive index of the medium আচ্ছা refractive index of the medium এর সাথে rectilinear propagation এর কোনো রিলেশন আছে কি হাই ফ্রিকোয়েন্সি লাইটের ফ্রিকোয়েন্সি হাই ওয়েভলেন্থ শর্ট ভেরি শর্ট হাই ভেলোসিটি কোনটা পারফেক্ট হবে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না সো স্পিড অনেক হাই তাই তো তাহলে অপশন সি অনেক স্পিড হাই হওয়ার জন্য রেক্টিলিনিয়ার প্রপাগেশন হয় শর্ট ওয়েভলেন্থ হাই ফ্রিকোয়েন্সি rectilinear propagation of light in a medium is due to এটা শর্ট ওয়েভলেন্থ প্রেফারেবল হবে
শর্ট ওয়েভ লেন্থ হলে ডেভিয়েট করার চান্স কম থাকে, সো শর্ট ওয়েভ লেন্থটা প্রেফারেবল হবে। নেক্সট 5 বলেছে দ্য ওয়েভ ফ্রন্ট ডিউ টু আ সোর্স at infinity, ইনফাইনাইট ডিস্টেন্সের কোন সোর্স থেকে যে ওয়েভ ফ্রন্ট প্রডিউস হয় সেটা কি বলে? প্লেন ওয়েভ ফ্রন্ট। পয়েন্ট সোর্স থেকে প্রডিউস হয় স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, লাইন সোর্স থেকে প্রডিউস হয় সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, পয়েন্ট সোর্স থেকে স্ফেরিক্যাল, লাইন সোর্স থেকে সিলিন্ড্রিক্যাল, এন্ড এরাই যখন অনেক দূর ট্রাভেল করতে থাকে তখন এটা প্লেন হয়ে যায়। সো আমরা যখন লার্জ ডিস্টেন্সের কোনো ওয়েভ বলবো, মানে সোর্স যখন ইনফাইনাইট ডিস্টেন্সে, তখন আমরা বলতে পারি ওটা প্লেন ওয়েভ ফ্রন্ট, মানে প্লেনার। চলো নেক্সট, পরে বলছে এক্সপ্লেইন ব্রিফলি উইথ দ্য হেল্প অফ আ ডায়াগ্রাম the forward and the reverse bias of a PN junction diode. It is a theoretical question also. Characteristic: normally PN junction, a PN photodiode fabricated from a semiconductor with band gap 2.8 can it detect 600 nanometer? আচ্ছা, এটা 6000 হবে না, কারণ ন্যানোমিটার নরমালি 100 অর্ডারের হয় নরমাল ভিজিবল রেঞ্জে যদি বলো। তাহলে তোমাকে সিম্পল চেক করতে হবে এর এনার্জির সাথে এর এনার্জি কতটা হচ্ছে। আমরা আগে চেক করে ফেলেছি এনার্জি ইন ইভি, ইন ইভি যদি করতে হয় তাহলে সেখানে তোমার 1240 লাগাবে বাই ল্যামডা ইন ন্যানোমিটার পুট করবে, সেটা চেক করে কম্পেয়ার করবে। এই এনার্জির থেকে যদি বেশি এনার্জি তোমার ই হয়, যদি ই গ্রেটার দেন 2.8 হয় তাহলে সেন্সিটিভ হবে, দ্যাট ইজ ডিটেক্ট করতে পারবে, না হলে ডিটেক্ট করতে পারবে না। ওকে চলো নেক্সট বলেছে টু নিউক্লিয়াস হ্যাভিং মাস নাম্বার কত? 1:2। হোয়াট ইজ দ্য রেশিও অফ নিউক্লিয়ার ডেন্সিটি? এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। নিউক্লিয়ার ডেন্সিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার, যেটা ইভেন প্রুফ করতে আসে। নিউক্লিয়ার ডেন্সিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার। নিউক্লিয়ার ডেন্সিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার। মাস নাম্বারের উপর ডিপেন্ড করে না নিউক্লিয়ার ডেন্সিটি, একদম 1:1 হবে। এটা মেনশন করে দেবে, দিয়ে লাস্টে লিখবে সো দ্য ডেন্সিটি উইল বি 1:1। ড্র দ্য গ্রাফ শোয়িং দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন ফ্রিঞ্জ। এটা তোমার থিওরিটিক্যাল কোশ্চেন। হোয়াট ইজ দ্য উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ইন কম্পেয়ার টু দ্যাট অফ সেকেন্ডারি ম্যাক্সিমা? সেকেন্ডারি ম্যাক্সিমা আমার সেন্ট্রাল ম্যাক্সিমার উইথটা বলতে হবে। তাহলে সেকেন্ডারি ম্যাক্সিমা কার জন্য বলেছে? ডিফ্রাকশন। এটা তো আমরা জানি যে বিটা নট সেন্ট্রাল ম্যাক্সিমার যা উইথ হয় সেটা হয় 2:2 দ্যাট অফ এনি আদার ম্যাক্সিমা। যে কোনো ম্যাক্সিমা থেকে সেন্ট্রাল ম্যাক্সিমা ডাবল উইথের হয়, এটা আমরা জানি, আমরা শো করতে হবে না, এটা জাস্ট লিখতে আসবে। হোয়াট ইজ, তো সিম্পল বলবে উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা ইজ 2:2 দ্যাট অফ এনি আদার ম্যাক্সিমা। লেট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, পরে কোশ্চেন, লেট electromagnetic wave propagating along the x direction, the magnetic field oscillating with frequency 10 to the power 10 hertz and has an amplitude 10 to the power -5 t acting along positive y direction. So magnetic field এর পুরো ডিটেইল দিয়ে দিয়েছে, কতটা ম্যাগনেটের কি ফ্রিকোয়েন্সি এন্ড কোন ডাইরেকশন অ্যাক্ট করছে। Then compute the wavelength of the wave. Also write down the expression for the electric field in. Okay, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোন দিকে যাচ্ছে বলো? পজিটিভ এক্স ডাইরেকশন। কিছু বলেনি মানে পজিটিভ এক্স ডাইরেকশন। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পজিটিভ এক্স ডাইরেকশনে প্রপাগেট করছে, ম্যাগনেটিক ফিল্ডটা পজিটিভ ওয়াই ডাইরেকশনে, কিছু বলেনি মানে গেন পজিটিভ ডাইরেকশনে। দেন কম্পিউট দ্য ওয়েভলেন্থ, ফার্স্টে ওয়েভলেন্থ বের করতে হবে। ওয়েভ থেকে পাবো, ওয়েভলেন্থের ভ্যালু কোথা থেকে পাবো আগে বলো? এক্স ডাইরেকশনে প্রপাগেটিং ওয়েভটা, ম্যাগনেটিক ফিল্ড পজিটিভ ওয়াই ডাইরেকশন। তাহলে আগে বলো ইলেকট্রিক ফিল্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড ক্রস করলে কি আসে? ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে ক্রসে আসে তোমার ওয়েভ ভেক্টর, ওয়েভ ভেক্টরের ডাইরেকশন। সো আই ক্যাপ কোথা থেকে আসবে? ওয়াই জেড না, একদমই নয়। আমার ইলেকট্রিক ফিল্ডটা ফার্স্ট সিকোয়েন্সে থাকবে, ম্যাগনেটিক ফিল্ড নেক্সট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের বেলায় যদি আমাকে চুজ করতে হয় তার আগে বলে দাও ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশনে আছে না, ম্যাগনেটিক ফিল্ড বলেই দিয়েছে ওয়াই ক্যাপে মানে জে ক্যাপে। আমাকে ওয়েভটা আই ক্যাপ বানাতেই হবে। ওয়াই এক্স ডিরেকশনে ওয়েভ প্রপাগেট করছে, তাহলে এখানে বলতে পারি কে ক্রস জে করলে মাইনাস আই এসে যাবে, সো মাইনাস কে হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, মাইনাস কে হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। দেন আমরা করলে আমরা এটা আই ক্যাপ পাবো, যে প্রপাগেটিং ইলেকট্রিক ফিল্ডটা হবে, প্রপাগেটিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হবে অ্যালং এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ আই ক্যাপ। তার আগে বলো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি যদি এটা হয় তাহলে ক্লিয়ারলি বলছি ম্যাগনেটিক ফিল্ডের যেটাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি ওটাই।
ম্যাগনেটিক ফিল্ডে যেটা ফ্রিকোয়েন্সি সেটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি, সেটাই তোমার ইলেকট্রিক ফিল্ডের ফ্রিকোয়েন্সি, রাইট? সবার ফ্রিকোয়েন্সি ওটাই কমনলি। তাহলে সেখান থেকে আমি ল্যামডা ইকুয়ালস টু সি বাই ভি, সি বাই এফ, এখান থেকে ওয়েভলেন্থ অফ দা ওয়েভের এক্সপ্রেশন পেয়ে যাবো। সি তো আমরা জানি স্পেসে মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি ভ্যালু পুট করে বেরিয়ে যাবে। অলসো রাইট ডাউন দ্য এক্সপ্রেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ডিসাইড হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি পেয়ে গেছো, মানে আমরা কি লিখবো এটার জন্য? ই ইকুয়ালস টু, ইলেকট্রিক ফিল্ডে যদি এক্সপ্রেশন লিখতে হয় তাহলে কি লিখবো বলো? ই ইকুয়ালস টু হচ্ছে নট ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। কেন এক্স অ্যাক্সিসে মুভ করছে? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ, আর কে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, যেটা আমরা ল্যামডা বের করে ফেলতে পারবো। আর এখানে তোমার সবই হয়ে গেছে। propagating along, let's the electromagnetic wave propagating along x direction, এইটা তো আচ্ছা ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। ম্যাগনেটিক ফিল্ডের যদি ম্যাগনিটিউড দেওয়া থাকে, ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড যদি দেওয়া থাকে, তাহলে আমি চাইলে এটাকে ইলেকট্রিক ফিল্ডে কনভার্ট করতে পারি। কি করে? না, ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বাই ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড। সো ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাগনিটিউড হবে সেটা হবে সি টাইমস অফ ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড, এখানে পুট করবে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডে এক্সপ্রেশন হয়ে যাবে। ওকে না? চলো নেক্সট। ওকে, এখানে একটা পার্ট বাকি থেকে। নেক্সট বলেছে টু নিউক্লিয়াই হ্যাভ মাস নাম্বারস 8:125, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নিউক্লিয়ার রেডিয়াই? নিউক্লিয়ার রেডিয়ার ক্ষেত্রে ফর্মুলা কি আছে বলো? নিউক্লিয়ার রেডিয়ার ক্ষেত্রে আর প্রপোর্শনাল টু জানি না, a টু দ্য পাওয়ার 1/3 রেডিয়াস অফ নিউক্লিয়াস, ক্যাপিটাল আর বলতে পারো, রেডিয়াস প্রপোর্শনাল টু a টু দ্য পাওয়ার 1/3। সো r1 বাই r2 কত আসবে? r1 বাই r2 ইজ ইকুয়ালস টু হচ্ছে a মানে 8, আর একটা আসছে 125 হোল টু দ্য পাওয়ার 1/3 যদি করি, এটা হচ্ছে 2:5। 2:5 ইজ দ্য রেশিও অফ নিউক্লিয়ার রেডিয়াস। তারপর হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম -13.6, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ প্রোটন ইন দিস স্টেট? হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ প্রোটন ইন দিস স্টেট? তাহলে কাইনেটিক এনার্জি কি হয় না, টোটাল এনার্জির ইকুয়াল হয়, শুধু অপোজিট সাইনের, মানে নেগেটিভ অফ টোটাল এনার্জি হয়ে যায় কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে না, ওই স্টেটে কিন্তু বলেছে, সো ভ্যালু চেঞ্জ হবে না, শুধু সাইনটা প্লাস হয়ে যাবে। কত হবে? মাইনাস অফ -13.6, সো প্লাস 13.6, প্লাস 13.6 EV ইজ দ্য আনসার। ক্লিয়ার না? তারপর বলেছে an alpha particle and a proton are accelerated from rest by the same potential, find the ratio of their de Broglie's wavelength. Alpha particle and proton, first alpha particle and then proton। চলো আলফা পার্টিকেল এন্ড প্রোটনের ব্যাপারে যদি বলি, তাহলে ফার্স্টে বলি সেম পোটেনশিয়াল দিয়ে অ্যাক্সিলারেট করানো হয় যদি কোনো চার্জ পার্টিকেলকে, তাহলে তার যে কাইনেটিক এনার্জি হয় 1/2 mv², সেটা তার চার্জ ইনটু পোটেনশিয়ালের ইকুয়াল হয় কি, কিউ ইনটু ভি। ভি পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, ফার্স্টে আলফা দেন প্রোটন। আলফার জন্য তাহলে কি আসবে? আচ্ছা এটা মানে কি জানি, এইটা মানে কিন্তু আমরা p²/2m জানি। সো ন্যাচারালি পি লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু হয়ে যায় 2m ইনটু কিউ ভি। চলো তাহলে আলফা পার্টিকেলের জন্য, আচ্ছা লাস্টলি আমি কি বলবো, লাস্টলি তোমার ডি ব্রগলি ওয়েভলেন্থ, সো ল্যামডা ইকুয়ালস টু h/p, ল্যামডা ইকুয়ালস টু h/2m QV, 2m QV রুট ওভার, রাইট না? তাহলে এই কটা টার্ম যদি আমি ইউজ করি আলফা অ্যান্ড প্রোটনের জন্য, তাহলে ল্যামডা ফর আলফা, ল্যামডা ফর প্রোটন, মাস অ্যান্ড পোটেনশিয়াল, নো পোটেনশিয়াল নয়, mass and charge is the different factor. So আমি বলতে পারি root of is equals to mass of a proton, charge of a proton divided by mass of alpha, charge of alpha. Lambda inversely proportional, তাহলে lambda of alpha by lambda of a proton is equals to, আমি যদি বলি তাহলে প্রোটনের জন্য পুট করব m মাস, আলফার জন্য 4m মাস, আর এদিক থেকে কিউ অফ প্রোটন যদি ই হয়, কিউ অফ আলফা 2e হবে। এগুলো রেসপেক্টিভ ভ্যালুগুলো মাথায় আছে আশা করি। সো এখান থেকে এলে একটা 1/2√2 আসছে, 1/2√2 ইজ দ্য আনসার। প্রোটনের ওয়েভলেন্থ বেশি হবে, রেশিও চেয়েছে সিম্পল 1/2√2, 2 4 থেকে 2√2 আর সব কেটে গেছে। ওকে, এই পেজটা কমপ্লিট। নেক্সট পেজে চলো। নেক্সট পেজে বলেছে আ ব্লু ল্যাম্প মেনলি এমিট light of wavelength 4500
অ্যাংস্ট্রম, 4500 অ্যাংস্ট্রমের লাইট এমিট করছে। দ্য ল্যাম্প ইজ রেটেড অ্যাজ 150 ওয়াট and 8% of the energy is emitted as visible light. How many photons are emitted by the lamp per second? তাহলে 8%, ফার্স্টে এটা বলো, এইটার only 8% এফেক্টিভ, সো এনার্জি প্রডিউস কত বলবো, এনার্জি পার সেকেন্ড কত আসছে, না এনার্জি হচ্ছে, না রাদার পাওয়ার এফেক্টিভ বলে দাও, এটা এনার্জি না বলে পাওয়ার বলাটা বেটার, কারণ যা বলছে 1 সেকেন্ডে বলছে। সো পাওয়ার এফেক্টিভ কতটা, না এফেক্টিভ পাওয়ার হচ্ছে 150 ওয়াটের, 150 ওয়াটের কত, না 8% অনলি। সো 8/100 করে দিলে 0, 1.5, 12 আসছে, 12 ওয়াট হচ্ছে আনসার। এবার তো সরি আনসার নয়, এখানে কি চেয়েছে দেখো, বলেছে হাউ মেনি ফোটনস আর এমিটেড পার সেকেন্ড। আচ্ছা এইটা মানে পার সেকেন্ডের কথা হচ্ছে, সো এটাকে আমি এনার্জি ইন 1 সেকেন্ড বলতে পারি, ই ইন 1 সেকেন্ড, ই ইন 1 সেকেন্ড বললে এটাই হবে। সো এবার তুমি দেখো এক একটা ফোটনের এনার্জি, তুমি যে এই ইটা বলছো সেটা হচ্ছে এন নাম্বার অফ ফোটন যদি ইনভলভ থাকে ইনটু এক একটা ফোটনের এনার্জি বললে পেয়ে যাবো। তাহলে এটা 12 ওয়াট মানে 12 জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। So 12 joule energy produced from how many number of photons is having energy? এনার্জিটা বার করতে হবে hc বাই ল্যামডা, প্রত্যেক কটা কনস্ট্যান্ট কোশ্চেনের সামনে দেওয়া থাকবে, সব পুট করলে বেরিয়ে যাবে। এটা 12 এসে যাবে আনসার, সরি এটা ভ্যালু 12 গিভেন আছে, জাস্ট n এর ভ্যালুটা আমার আননোন থেকে যাবে, n এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে। সো n টা শুধু ডিটারমাইন করতে হবে, n ইকুয়ালস টু হাউ মাচ, ওটাই হবে নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড। সেকেন্ড পার্টে বলেছে ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট লাইট অন আ মেটাল সারফেস ইজ ডাবলড, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস বি ডাবলড? ওকে, এক্স্যাক্টলি নয়, কেন, কারণ আমি যদি বলি যদি কোনো একটা, আচ্ছা কি লিখেছে, উইল, উইল দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস বি ডাবলড? নো, কেন, কারণ যেটুকু এনার্জি আমি দেব তার থেকে ওয়ার্ক ফাংশন সাবট্রাক্ট করবে, যা হবে কে হবে, ক্লিয়ার না? তুমি এবার কি বলেছো, এখানে বলা হয়েছে যে যদি ফ্রিকোয়েন্সি ডাবল করা হয়, ফ্রিকোয়েন্সি ডাবল করলে নেক্সট কেসে কি হয়ে যাবে, না 2e হয়ে যাবে, 2e মাইনাস w নট ইজ ইকুয়ালস টু কি হবে, না k ড্যাশ, পাল্টে যাবে কাইনেটিক এনার্জি, বাট ওয়ার্ক ফাংশন কিন্তু আমার সেম। সো এখানে যদি আমি পুট করি, দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, তাহলে এখানে আমি দেখাতে পারি যে এটাকে যদি ডাবল করে দিই, এই ইকুয়েশনটাকে যদি আমি ডাবল করি তাহলে কি আসছে দেখো, 2e করলে এটা 2e করলে তাহলে তোমার 2k আসছে, ওকে না? বাট এটার সাথে এটা যদি কম্পেয়ার করি, এই 2e থেকে সাবট্রাক্টেড, 2e থেকে 2w সাবট্রাক্টেড হলে তাহলে 2 কি হতো, বাট এখানে 2e থেকে সাবট্রাক্টেড অনলি w, সো k ড্যাশ আমার কিন্তু w এর থেকেও বেশি, কারণ w এর ডাবল সাবট্রাক্টেড হলে আমার 2k হতো, বাট সাবট্রাক্টেড হচ্ছে অনেক কম, সো 2k থেকে k ড্যাশ বেশি হবে, k ড্যাশ শুড বি গ্রেটার দ্যান 2k, ক্লিয়ার না? তাহলে আমরা বলতে পারি গিভ রিজন, জাস্ট ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করে দেবে। পরে পার্টে বলেছে figure shows the variation of stopping potential with frequency for two photosensitive metal m and n, small m and capital m এর জন্য, এটার জন্য এবার বলেছে why the slope are same, কারণ কেন স্লোপ, কেন, কারণ স্লোপ থেকে আমরা জানি যদি স্টপিং পোটেনশিয়াল ভার্সাস ফ্রিকোয়েন্সি বলা হয় তাহলে স্লোপ থেকে কি পাই, না h/e, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর ইলেকট্রনের চার্জ, সো এগুলো অ্যাবসলিউটলি কনস্ট্যান্ট, কোনো চান্স নেই এগুলো ডিফার করার। পরের পার্টে বলেছে ফর হুইচ মেটেরিয়াল উইল emitted electron have greater kinetic energy, আচ্ছা for the incident radiation of same incident radiation মানে সেম এনার্জি প্রোভাইড করছো, তার থেকে ওয়ার্ক ফাংশন যত কম হবে তত আমি কে গ্রেটার বলবো না, যত কম সাবট্রাক্টেড হবে, কার ওয়ার্ক ফাংশন কম, না যেই মেটেরিয়ালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি f নট, f বলছো তো এটা f নট 1, এটা হচ্ছে তোমার f নট 2, যার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কম তার ওয়ার্ক ফাংশন কম, সো ক্যাপিটাল এম মেটালের জন্য ওয়ার্ক ফাংশন কম, দ্যাট মিন্স এনার্জি রিকোয়ার্ড কম, সো রিলিজ এনার্জি অনেক বেশি হবে, তাহলে ওয়ার্ক ফাংশন বেশি হবে ফর ক্যাপিটাল এম মেটাল, ক্লিয়ার? জাস্টিফাই ইউর অ্যান্সার, বাস ওটাই। ওকে, নেক্সট পেজ। আচ্ছা এইটা তোমার সিবিএসসি কমপ্লিট হলো, সো 2 মিনিটের একটু ব্রেক, দেন আমরা ব্যাকে আসছি।
তো ওয়েলকাম ব্যাক। চলো নেক্সট আমরা তাহলে কন্টিনিউ করছি নেক্সট পেপারটা। নেক্সট পেপারে আছে তোমাদের আইএসসি। এবার একটু ফাস্ট যেতে হবে, অনেকটা ডিটেল হয়ে গেছে, একই টাইপের কমন টাইপের কোশ্চেন তো দেখেই বুঝতে পারছো সবই, শুধু এমসিকিউটা একটু টাইম দিয়ে ডিসকাস করব তারপরে। চলো এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে অন চার্জিং বাই ইন্ডাকশন। একটা বডিকে ইন্ডাকশন দিয়ে চার্জ করার ক্ষেত্রে ইন্ডাকশন দিয়ে চার্জিং এ কোন টাইপের বডি প্রেফারেবল? বলছে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, মাস্ট। কন্ডাক্টর ছাড়া ইনডিউস এফেক্ট হয় না কারোর জন্য, সো কন্ডাক্টর কম্পালসারি, একদম বডি মাস্ট বি কন্ডাক্টর। নেক্সট বলেছে a circular loop of radius r carries a current I, produce a magnetic field B at its center O if the coil is opened and rewound such that the radius of the newly formed coil is r by 2। এইরকম একটা লুপ ছিল, এটাকে r by 2 করেছো। আচ্ছা একটু ভেবে দেখো, r by 2 করলে কিন্তু টার্নও বেড়ে যাবে, রিওন্ড করছো না, তাহলে একটাকে ওপেন করে যখন ডাবল রেডিয়াস হাফ রেডিয়াস বানাচ্ছো তাহলে ডাবল টার্ন হয়ে যাবে। সেম কারেন্ট পাস করলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তাহলে এখানে বি এর এক্সপ্রেশন কত ছিল না, মিউ নট আই বাই 2r, হ্যাঁ কি না? এখন ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বলি বি ইকুয়াল টু কত বলবো না, নাম্বার অফ টার্নস বেড়ে গেছে, সো এখানে একটা এক্সট্রা নাম্বার অফ টার্নস বেড়ে গেছে মানে 2 ফ্যাক্টর আসবে। 2 ফ্যাক্টর আসা মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে রেডিয়াসও কমে গেছে, মিউ নট আই আপন 2r বাই 2। তোমরা কিন্তু জেনারেলি এটা মিস করে যাবে, এই 2 ফ্যাক্টরটা নাম্বার অফ টার্নসের জন্য, এটা আমি বলতে পারি। সো ম্যাগনেটিক ফিল্ড 4 টাইমস বেড়ে যাবে, তাহলে আমি বলতে পারি বি যেটা হবে সেটা হবে বি ড্যাশ যেটা হবে সেটা হবে কত না 4 টাইমস অফ v1, 4 টাইমস অফ b1 আমরা আনসার বলতে পারি। তাহলে b1 বলতে বি বলছি জাস্ট 4 টাইমস অফ বি, তাহলে বি ড্যাশ হবে 4b, অপশন বি আনসার। নেক্সট বলেছে দেখো 3 তে বলেছে assertion mass of a body decreases slightly when it is negatively charged। একদমই রং assertion, কারণ হচ্ছে মাস ডিক্রিজ করে নেগেটিভলি চার্জ হলে। নেগেটিভলি চার্জ কখন হয় একটা বডি না, যখন একটা বডিতে কিছু ইলেকট্রন এক্সেস ঢোকে বাইরে থেকে, সো ন্যাচারালি সেখানে কিছু মাস স্লাইড একটা ইনক্রিজ, ইলেকট্রনের মাস নেগলিজিবল। এখন আমরা থিওরিটিক্যালি বলছি ন্যাচারালি, যে এটা থিওরিটিক্যালি যদি লজিক বলা হয় যে ইলেকট্রনের মাস কি নেগেটিভ চার্জ কন্ডিশনে বাড়ে নাকি, সরি বডির মাস না নিউট্রাল কন্ডিশনের থেকে বডি যখন নেগেটিভলি চার্জ গেইন করছে, নেগেটিভলি চার্জ হচ্ছে মিন্স কিছুটা ইলেকট্রন কালেক্ট করছে, ইলেকট্রন কালেক্ট করা মানে কিছু মাস অ্যাড হওয়া, সো সেখানে মাস ইনক্রিজ করবে, কখনো ডিক্রিজ হবে না। চলো রিজনে কি বলেছে, চার্জিং ইজ ডিউ টু দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন, এটা ঠিক আছে, সো রিজন রাইট আছে, কিন্তু অ্যাসারশন একদমই রাইট নয়, বোঝা গেছে আশা করি। তারপরে আচ্ছা এখানে তোমার লেখাই আছে কোনটা কি হবে, অ্যাসারশন কারেক্ট আছে, incorrect, but the reason is correct, option D, option D। পরে the ratio of output frequency of a half wave rectifier and a full wave rectifier when the same input is applied। আচ্ছা রেশিও অফ আউটপুট ফ্রিকোয়েন্সি টু দ্যাট অফ ইনপুট ফ্রিকোয়েন্সি, একটু ভেবে দেখো হাফ ওয়েভের আর ফুল ওয়েভের ডিফারেন্স কি? হাফ ওয়েভে না এরকম কিছুক্ষণ মিসিং থাকে, আবার কিছুক্ষণ বাদে বাদে আসে, হ্যাঁ কি না, গ্যাপ দিয়ে দিয়ে আসে না। whereas ফুল ওয়েভ যদি করি তাহলে প্রত্যেকটাতে তোমার কিন্তু তুমি আউটপুট পাবে, প্রত্যেকটাতে আউটপুট পাবে। তাহলে আমি এটা বলতে পারি যে এখানে কিন্তু এর একটা পালস হতে হতে ওর দুটো পালস হয়ে যাবে, একটা পালস দুটো পালস, তাহলে এর কিন্তু ফ্রিকোয়েন্সি ডাবল, কারণ এটা কিন্তু একটা আবার রিপিট আবার রিপিট, এর তো নেগেটিভ নেই, সো নেগেটিভে গেলে যেটা সাইকেল কমপ্লিট যেটা আমরা বলি, মানে ইনপুটে আউটপুট যেটা বোঝায়, এই ইনপুটে যেটা প্লাস মাইনাস বোঝায়, এটা একটা সাইকেল, whereas এর ক্ষেত্রে কিন্তু এটা আমার সাইকেল কমপ্লিট। সো এখানে আমি বলে দিতে পারি যে এইটা 1 2 দুটো কমপ্লিট করে ফেলেছে, whereas এ মাত্র একটাই দেখিয়েছে, সো আমরা বলতে পারি এর ফ্রিকোয়েন্সি 1 এর 2, মানে রেশিও হচ্ছে 1:2, ইনপুটের থেকে আউটপুট ডাবল হবে, সরি হাফ ওয়েভের থেকে ফুল ওয়েভ ডাবল ফ্রিকোয়েন্সির আউটপুট দেবে। রেশিও অফ আউটপুট ফ্রিকোয়েন্সি অফ হাফ ওয়েভ টু ফুল ওয়েভ ডাবল হবে, দ্যাট ইজ 1:2 আনসার। নেক্সট পেজে যাব, নেক্সট পেজে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ট্রানজিশন ইন আ হাইড্রোজেন অ্যাটম এমিটস ফোটন অফ লংগেস্ট ওয়েভলেন্থ, কোনটা সবচেয়ে বেশি ওয়েভলেন্থ? লংগেস্ট ওয়েভলেন্থ কথাটা মানে বোঝো, লংগেস্ট ওয়েভলেন্থ মানে সবচেয়ে মিনিমাম এনার্জি, কারণ ই ইকুয়ালস টু আমরা কি জানি না hc/λ, সো ই মিনিমাম সবচেয়ে কম এনার্জি গ্যাপ, সবচেয়ে কম এনার্জি গ্যাপ কার হবে? যে কোনো হায়ার লেভেলের সাথে। আচ্ছা ফার্স্ট অফ অল কিন্তু ট্রানজিশন এমিট
এমিট কথাটা দেখবে একটু। এমিট মানে হায়ার টু লোয়ারে আসতে হবে, তার মানে আমাদের ফার্স্টেই কিন্তু 2 থেকে 3 একদমই অ্যালাউড নয়, 4 থেকে 2, 2 থেকে, এটা ঠিক আছে। এবার তোমাকে সবচেয়ে কম এনার্জি গ্যাপ মানে 4 থেকে 2, 1 এর থেকে গ্যাপ অনেক বেশি হয়, এটা হবে না। 2 এর থেকে 4, 2 এর থেকে 5, 2 এর থেকে 4টা একটু কম হবে, 2 এর থেকে 5 একটু বেশি, সো অপশন সি কারেক্ট হচ্ছে। এমিশন মানে হায়ার টু লোয়ারে আসতে হবে, সো কখনো 2 থেকে 3 তে হতে পারে না, ওটা এক্সাইট করানো হচ্ছে, রাদার ওটা অ্যাবজর্পশন হচ্ছে, এমিশন নয়। তাহলে অপশন বিটা আমাদের, এই অপশন সিটা আমাদের কারেক্ট হচ্ছে। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট বলেছে, ইন দ্য ফিগার দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ডিটারমাইন করতে বলেছে। তাহলে ফার্স্টে আমি এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝে কোনো ক্যাপাসিটর দেখছি, আমরা এটাকে জুড়ে দিতে পারি, এটাকে বি পয়েন্ট বলতে পারি, এটাকেও সেম লজিকে এটা জয়েন করে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এখান থেকে একটা ক্যাপাসিটর, এইটা সিরিজে হয়ে গেলে এটা আরেকটা ক্যাপাসিটর, এইটা হয়ে গেলে আরেকটা ক্যাপাসিটর। তাহলে আমি বলছি তিনটে ক্যাপাসিটর প্যারালালে আছে, 1 1, আর 1 and 1 সিরিজে থাকলে সেটাকে হাফ বলবো। সো প্যারালালে কারা, 1 1 and হাফ, তাহলে আলটিমেটলি আসছে 1 + 1, 1 পয়েন্ট, 1 + 1 2 and 0.5, 2.5 হচ্ছে আনসার, অপশন সি। এই পয়েন্টটা সেম পোটেনশিয়াল চিপকে দাও, এই পয়েন্ট সেম পোটেনশিয়াল চিপকে দাও, তাহলে এটা একটা করে নাও আগে, এটা 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 তিনটে প্যারালালি কানেক্টেড, জাস্ট সাম। ফোকাল লেন্থ অফ আ ইকুইকনভেক্স length is equal to the radius of curvature of the emitter surface, to the either surface, যে কোনো একটা সারফেসে থাকে। এটা যদি কনভেক্স লেন্স হয়, যদি ইকুই কনভেক্স বলা হয় দুটো রেডিয়াস সেম, এটা আর, আমরা যদি কনভেক্স বলি এটা পজিটিভ রেডিয়াস বলি, এটাকে আমার নেগেটিভ রেডিয়াস বলা হয়, জানা আছে আশা করি। সো সেখানে আমি যদি 1 / ফোকাল লেন্থ বলেছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা ফোকাল লেন্থ সেটা রেডিয়াসের ইকুয়াল, আমাদের ফর্মুলা কি ছিল, 1/f = μ - 1 × 1/r প্লাস আর মাইনাস 1/-r, -1 নেগেটিভ আর সেকেন্ড সারফেস, সো এটা 2/r হয়ে যাবে। তাহলে μ - 1 × 2/r যদি হয় 1/r এর ভ্যালু, তাহলে এখান থেকে μ = দেখে নাও, μ = এখান থেকে এসে যাচ্ছে কত না 3/2, 1.5, 3/2 হচ্ছে আনসার। তার মানে আমি বলতে পারি অপশন বি। এটা ক্যালকুলেট করলে এসে যাবে যে ফোকাল লেন্থ = রেডিয়াস অফ কার্ভেচার, ওয়ান অফ দা সারফেসের রেডিয়াস অফ কার্ভেচারের ইকুয়াল বলছে। পরে পেজ নেক্সট বলেছে, an EMF of 2 volt is induced in a coil, 2 volt induce হচ্ছে when current in it is changed from 0 to 10 ampere in 0.4 second, find the self inductance find করতে বলেছে। ও এটা কোশ্চেন আছে। সো ফার্স্টে সেলফ ইন্ডাকটেন্সের জন্য ফর্মুলা বলো। তাহলে এক নম্বর বলছে সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা কার মনে আছে, সেলফ ইন্ডাকটেন্স না ইএমএফ ইনডিউসড আমরা জানি যে L × del I/del T, সো সেলফ ইন্ডাকটেন্স L = হবে EMF del I/del T, কারেন্টের রেট অফ চেঞ্জ del I/del T। ইএমএফ ইনডিউস কত বলেছে দেখে নাও একটু, ইএমএফ ইনডিউস বলেছে 2 ভোল্ট, কারেন্ট যখন 0 থেকে 10 in 0.4, 10 ভোল্ট, সরি 2 ভোল্ট ইনডিউস হয়েছে 0 থেকে 10, মানে 10 চেঞ্জ ইন 0.4 সেকেন্ড, তাহলে এটা এসে যাচ্ছে কত দেখো, 2 ভোল্ট ইনডিউস হয়েছে 0 থেকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জের জন্য ইন 0.4 সেকেন্ড। ভেরি গুড। চলো এটা পুট করলে কত আসছে, এটা 4 2, এটা আমাদের এসে যাবে 0.8, ওপরে গিয়ে বাই 10 করলে 0.08 হয়ে গেল, 0.08 আনসার। নেক্সট পরের কোশ্চেন বলেছে, a simple microscope with focal length 5 cm forms an image at the near point, এ ইমেজ ফর্ম করছে, find the magnification, এটা
তো নেক্সট, এবারে আচ্ছা একটু অডিও প্রবলেম হচ্ছিল প্রবাবলি। ওকে, সো এখানে যেটা হচ্ছিল দেখো বার্নস ল ভেক্টর ফর্ম, যেটা আমি দেখালাম নেক্সট পেজে। নেক্সট বলেছে শূন্য স্থানে 600 অ্যাংস্ট্রম তড়িৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে 600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় তাহলে এটা আগে করেছি। কি বলেছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়ালস টু কি হয়, এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, শূন্যস্থান মানে এটা। আর যেহেতু তোমার 600 ন্যানোমিটার আছে, তাহলে 600 ন্যানোমিটার মানে আমি ক্লিয়ারলি 3 × 10⁸ বসাবো, আর ওয়েভ লেন্থের জায়গা 6000 অ্যাংস্ট্রম মানে 6 × 10⁻⁻7 বসাবো। এটা ক্যালকুলেট করলে ফ্রিকোয়েন্সি ইন হার্জ ইউনিট চলে আসবে। ওকে, হয়ে গেল। পরিবাহী কুণ্ডলিতে অন্তরিত স্তরযুক্ত মজ্জা ব্যবহার করলে যেটা হচ্ছে তোমার এডি কারেন্ট। এডি কারেন্ট মানে ঘূর্ণি প্রবাহ কমাতে গেলে, কারণ আমরা জানি ঘূর্ণি প্রবাহ প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন। এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এরিয়া অফ ক্রস সেকশনের সাথে প্রপোর্শন। প্রমাণ করো যে একটি সম্পূর্ণ চক্রে পরিবর্তী প্রবাহের গড় মান 0। এটা প্রুফ ভালো করে দেখে রাখবে। ওই যে I average is equals to I dt ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই টি টোটাল 0 টু টি টাইমের জন্য। এটা করলে দেখবে I নট বাই টি বাইরে বেরিয়ে আসবে, সাইন থিটা সাইন ওমেগা টি ডিটি ইন্টিগ্রেট করবে 0 টু টি বা 0 আসবে। এটা শো করতে হবে। নেক্সট বলেছে কোন ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য 4000, ধাতুটির উপর 2000 তরঙ্গ দৈর্ঘ্য আলো নির্গত হলে আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে। নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, তাহলে কি বলছি এইখানে সিম্পল ই, আমরা ফর্মুলা কি জানি না, যতটা এনার্জি পড়বে তার থেকে W নট এনার্জি অ্যাবজর্ব হবে, রিমেনিং যা হবে সেটা হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, যেটাকে সর্বোচ্চ গতিশক্তি বলছো। এইটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। এইটার ভ্যালু পুট করবে ল্যামডার জায়গায়, এটা বসিয়েছো তোমার 2000 আর এটা দিয়েছে 4000 অ্যাংস্ট্রম। সো অ্যাংস্ট্রমকে তোমাকে কিন্তু 10⁻⁻10 করে কনভার্ট করতে হবে, 10⁻⁻10 করে কনভার্ট করতে হবে কিন্তু আমার এটা ল্যামডা নটের জায়গায় 4000 আর ল্যামডার জায়গায় 2000 পুট করলে আমার এটা বেরিয়ে যাবে। হয়েছে। নেক্সট বলেছে নিবৃত্তি বিভবের সঙ্গে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ভর। ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নিবৃত্তি বিভব, একদম ডিরেক্ট রিলেশন কি আছে, ডিরেক্ট রিলেশন কি আছে বলো না, W নট নিবৃত্তি বিভব যেটাকে ওয়ার্ক ফাংশন বলে ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে এইচ ইন্টু নিউ নট, এইচ ইন্টু নিউ নট সরি ইলেকট্রনের চার্জ ইন্টু স্টপিং পোটেনশিয়াল, এটাকে বলে নিবৃত্তি বিভব স্টপিং পোটেনশিয়াল। এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন মানে তোমার না নিবৃত্তি বিভবের সাথে সর্বোচ্চ গতিশক্তি করছি। নিবৃত্তি বিভব মানে হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল ই ভি নট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এইটা রিলেশন, জাস্ট সর্বোচ্চ গতিশক্তি বলতে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ওটা লিখলেই হবে। নেক্সট চলো পরে পেজে, নেক্সট পেজে বলেছে ধারক কাকে বলে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। ইজি একদম ডিরেক্ট করবে, একটি ধারককে ভি ভোল্টে আহিত করলে প্রয়োজনীয় কৃতকার্য ওই হাফ সি ভি স্কোয়ার। একটি গোলকের ব্যাসার্ধ 2v হলে তার ধারকত্ব কত। এটা ক্যাপাসিটরের জন্য, স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে স্ফেরিক্যাল ক্যাপাসিটরে C ইকুয়ালস টু হয় 4πε0 ইন্টু আর। 4πε0 কত হয় না 1/9 ইন্টু 10⁻9 আর 2 মিটার রেডিয়াস বলে দিচ্ছে, সো 2 ইন্টু 2/9 ইন্টু 10⁻⁻9 ফ্যারাড। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যাপাসিটরটার। নেক্সট বলেছে এসআই ইউনিট, দ্বিমেরু ভ্রামকের, দ্বিমেরু ভ্রামকের এসআই ইউনিট কি হবে না কারেন্ট ইন্টু অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, কারেন্ট ইন্টু এরিয়া। একটি তড়িৎ ক্ষেত্রের প্রান্তর অবস্থানে মানে এন্ড অন পজিশন, যেটা আমরা আগে ডিসকাস করেছি আগের কোশ্চেনে, বিভব অ্যান্ড তড়িৎ ক্ষেত্র দুটোই নির্ণয় করতে বলেছে।
আচ্ছা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসিডি বর্গক্ষেত্রে 4টি আধান বসানো আছে। এবার বলেছে কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে বিভব প্রভেদ নির্ণয় করো। 100 150 30 20 প্লাস মাইনাস প্লাস প্লাস, এরকম 4টে আধান আছে। এইখানে ফিল্ড বের করতে হবে কি কি আছে বলো, কি কি আধান দেওয়া আছে। এখানে 100 আমি সিকোয়েন্সে পরপর নেব, -50 দেব, অ্যান্ড এখানে তোমার আসবে +30 +20, এই না +30 +20 ইএসইউ সব আছে। আচ্ছা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হচ্ছে সাইড, 10 সেন্টিমিটার হচ্ছে এক একটা সাইড। তাহলে এক একটার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এদিকে, এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এদিকে। ই আমি 1 2 3 4 বললাম, তাহলে E1টা এদিকে, E3 এইদিকে, E2টা ওর দিকে, E4টাও ওইদিকে, E2 অ্যান্ড E4 সেম ডাইরেকশনে। E13 কোন দিকে হবে, এইটাকে আমরা বলছি E13। E13 কতটা হবে, কে ইন্টু, কে বলতে এখানে 1 সিজিএস ইউনিটে করব, জাস্ট কিউ আপন আর স্কোয়ার। কিউ কত, এই দিকে, এটা উল্টো দিকে, তো 100 -3, 100 -30 করলে কি হবে, এটা এইদিকে ফিল্ড কোনটা 30, এটা এইদিকে, এটা স্ট্রং হবে। সরি এই ডায়াগ্রামটা ভুল হয়েছে, এটা এইদিকে হবে E1 - E3 যেটা, সেটা এইদিকে, আর E2 E4 একই দিকে, এইদিকে, এটাকে E2 + E4 বললাম। এটা নেট ভ্যালু আমরা করব স্কোয়ার সাম। এটা ভ্যালু কত, আচ্ছা বাই কত, বাই হচ্ছে স্মলার, স্মলার কি সেন্টার থেকে এই ডিসটেন্সটাকে স্মলার বলছি, আপাতত থাক। ইলেকট্রিক ফিল্ড বলছি কে আর স্কোয়ার, হয়ে গেছে। একই ওয়েতে যদি আমি ভাবি পরেরটা বলবো E24 বলবো, অ্যাডিশন হয়ে যাবে সেম ডিরেকশন বলে, একটা নেগেটিভ তার দিকে, পজিটিভ তার দিকে, পজিটিভ তার থেকে অ্যাওয়ে। সো এটা আসবে কত না 20 + 50 মিলিয়ে 70 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দুটো সেম হচ্ছে, নেট ই কত আসবে, দুটো পারপেন্ডিকুলার আছে 90 ডিগ্রিতে আছে, মানে রেজাল্টেন্ট হবে √E13 স্কোয়ার প্লাস E24 স্কোয়ার ইজ ইকুয়ালস টু √2 টাইমস অফ এইটা, এটা কত না 70 ইএসইউ বাই আর স্কোয়ার। এবার আর এর ভ্যালু মনে রাখবে হাফ অফ দ্য ডায়াগোনাল, হাফ অফ দ্য ডায়াগোনাল, ডায়াগোনাল কত, হাফ অফ √2a, এ বলতে আমার 10 দেওয়া আছে সাইডস, এ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার লেখা আছে, ঠিক আছে, পুট করবে বেরিয়ে যাবে, হয়ে গেছে। অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র থিওরিটিক্যাল কোশ্চেন ভালো করে রেডি করবে, সলিনয়েডের জন্য ইম্পর্টেন্ট আছে ভালো করে। নেক্সট আমরা বলছি চৌম্বকের প্রবণতা গ্রহিতা কাকে বলে, প্রবণতা আর গ্রহিতা কাকে বলে, ওই যে যেটাকে আমরা বলছি কাইএম ইজ ইকুয়ালস টু কি হয় না H/m, তার মানে ম্যাগনেটিক চৌম্বক প্রাবল্য আর ম্যাগনেটাইজেশনের রেশিও। লরেঞ্জ বল ডিরেক্টলি F ইকুয়ালস টু QV × B, QV × B, এটা হচ্ছে লরেঞ্জ বল। প্রিজমের, এটা তো ডিরেক্ট বইতে থিওরিটিক্যাল কোশ্চেন। তারপরে এটা প্রুফ, হ্যাঁ এটা একটা নিউমেরিক্যাল কোশ্চেন, বলছে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব কোথায় ফর্ম করবে না, এখানে বলেছে 8 সেন্টিমিটার দূরে পর্দায়, তার মানে বস্তু থেকে, তাহলে U + V মিলিয়ে কত 8। আর একটা জিনিস হচ্ছে তোমার 3 গুণ বিবর্ধিত বলতে V/U = 3, তাহলে এখান থেকে V = 3U এসে যাবে, এইটা পুট করলে এই ইকুয়েশনে সলভ হয়ে যাবে U and V এর ভ্যালু, দেন 1/V 1/F = 1/ লেন্স বলেছে, সো 1/V - 1/U পুট করে আমরা সলভ করে ফেলবো। এই দুটো এই ইকুয়েশনে পুট করে দাও, দেন সলভ হয়ে যাবে, তারপরে তোমার ভ্যালুটা বেরিয়ে আসবে লেন্স ফর্মুলা থেকে। পূর্ণ প্রতিফলক প্রিজম কাকে বলে না রাইট অ্যাঙ্গেল প্রিজম, যেটা 90 ডিগ্রি আইসোসেলাস, এখানে 45 এখানে 45 ইকুয়াল হবে রাইট অ্যাঙ্গেল, তাকে পূর্ণ প্রতিফলক প্রিজম বলে। আর অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে একটি টেলিস্কোপের কার্যপ্রণালী, ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্মেশন, বই থেকে রেডি করবে এটা। নেক্সট ওইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, যেটা ইনফাইনাইট ডিস্টেন্সে মানে ওই যে অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে টেলিস্কোপের অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে ইমেজ ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, একটু ভালো করে রেডি রাখবে। তারপরে বলেছে
আলোক তড়িৎ প্রবাহ, ফটো ইলেকট্রিক কারেন্ট, মানে আলো আপতিত হলে কোনো মেটাল সারফেসের উপর, কোনো কন্ডাক্টিং সারফেসের উপর আলো আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন এমিটেড হয়, সেই ইলেকট্রনগুলো যদি তড়িৎ প্রবাহে ইউজ হয় তাতে যা তড়িৎ উৎপন্ন হয় সেটাকে বলে আলোক তড়িৎ। দুটো বৈশিষ্ট্য ফটো ইলেকট্রিক এফেক্টের, দুটো বৈশিষ্ট্য। ডি ব্রগলি প্রকল্প, ডিরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন। কার্য অপেক্ষক W নট দেওয়া আছে 4 eV। কত দৈর্ঘ্যের আলোক সর্বোচ্চ কত করতে পারে, সর্বোচ্চ কত দৈর্ঘ্যের আলোক এটার বিকিরণ করতে পারে। ওয়ার্ক ফাংশন কত আছে না 4 eV। আমরা আগে এটা করেছি যে W নট ইজ ইকুয়ালস টু কি হয় না hc বাই ল্যামডা নট। সো ল্যামডা নট কত হবে না hc বাই W নট। ক্যালকুলেটর তোমাদের অ্যালাউড আছে, সো ইউজ করতে পারো। 6.63 ইন্টু 10 টু দ্য পাওয়ার -34, 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই তোমার আসছে W নটের ভ্যালু দেওয়া আছে 4 eV করলে হবে না, 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার -19 করবে, যা আসবে অত মিটার আনসার। 10 টু দ্য পাওয়ার সামথিং থাকলে ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম করে দেবে। এটা হবে ম্যাক্সিমাম। আর ল্যামডার, এটা হচ্ছে ল্যামডা নটের ভ্যালু, ল্যামডা শুড বি লেসার দেন ল্যামডা নট। সো এটা আমরা যেটা বলেছি সেটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। যত ওয়েভলেন্থ কম করব তত বেটার এনার্জি হবে, তো আরো চান্স বাড়বে। আমরা যেটা ডিটারমাইন করলাম ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। বোরের স্বীকার্যগুলি লেখো। তাপীয় ইলেকট্রন যেটা বললাম যে নর্মাল অ্যাটমসফিয়ারিক রেঞ্জে, মানে ঘরের উষ্ণতায় যে রকম গ্যাস মলিকুলগুলোর মোশন হয় সেই রকম টাইপের মোশন বা সেই অর্ডারের স্পিডে মুভিং ইলেকট্রনকে আমরা বলছি থার্মাল ইলেকট্রন। নিউক্লিয়াসে বন্ধন শক্তি ভর ত্রুটির মধ্যে সম্পর্ক, এটা আমরা গ্রাফ দিয়ে বলেছি পুরো ব্যাপারটা ভালো করে, না সরি, বন্ধন শক্তি ও ভর শক্তি, ভর ত্রুটি। ভর ত্রুটি মানে কি করেছি বলো, ভর ত্রুটি বলতে আমরা বলি মাস ডিফেক্ট, ডেল এম ইন্টু সি স্কোয়ার করলে বন্ধন শক্তি হয়, মানে বন্ধন শক্তি ইকুয়ালস টু মাস ভর ত্রুটি ইন্টু আলোর বেগের স্কোয়ার। চলো নেক্সট, এটা হচ্ছে সম্পর্ক যে ইবি বন্ধন শক্তি হচ্ছে কতটা, ভর ত্রুটি ইন্টু সি স্কোয়ার। আচ্ছা, সংকট ভর, ক্রিটিক্যাল মাস, এগুলো বই থেকে ডেফিনেশন দেখবে। শৃঙ্খলা বিক্রিয়া কাকে বলে, চেন রিঅ্যাকশন ডিসকাস করা হয়েছে। ফটোডায়োড হয়ে গেছে সবগুলো। অর্ধপরিবাহী, এই যে পূর্ণ তরঙ্গ খুবই ইম্পর্টেন্ট, পূর্ণ তরঙ্গ একমুখী কারক খুব ইম্পর্টেন্ট আছে এলসিআর এর ক্ষেত্রে এটা। আচ্ছা, অনুনাদের কম্পাঙ্ক, অনুনাদ মানে রেজোনেন্স, সেখানে কম্পাঙ্ক কি হয় না আমরা বলি W নট ইজ ইকুয়ালস টু 1/√LC, আগেও এটা ফেস করেছি। এন্ড সেখান থেকে F নট কত আসবে না ওমেগা নট বাই 2 করলে যা আসে। আচ্ছা, কিউ ফ্যাক্টর, কিউ এর ফর্মুলা হচ্ছে 1/√L/C, ফর্মুলা পুট করবে বেরিয়ে যাবে। 0.5 সেকেন্ডে একটি কুণ্ডলিতে প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে +2, তাহলে ডেল আই কত, ডেল আই আপন ডেল টি যদি বলি তাহলে কারেন্ট 2 থেকে -2 হয়েছে, মানে 4 চেঞ্জ। ইন টাইম কত 0.5, মানে হাফ সেকেন্ডে পুট করলে আমার এসে যাচ্ছে 8 এ যদি 8 ভোল্ট হয় আমরা জানি ইএমএফ ইনডিউসড ইকুয়ালস টু L ইনটু ডেল আই আপন ডেল টি, এটা পুট করলে তাহলে L ইকুয়ালস টু আসছে 1 হেনরি। সো 1 হেনরি ইজ দা সাবেশাঙ্ক, কুণ্ডলী সাবেশাঙ্ক তাহলে 1 হেনরি বলতে পারি। হয়ে গেছে, চলো পরেরটা। এখানে বলেছে পটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের তড়িৎচালক বলে তুলনা, বর্তনী বইতে একদম রেডি আছে। দুটি বৈদ্যুতিক লাইনের রোধ হচ্ছে 0.2 ওহম এবং একটি মিল 220 ভোল্টের 100 কিলোওয়াটের ক্ষমতা সরবরাহ করতে কত কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতা এখানে তুমি সিম্পল দেখো, এত কিলোওয়াট দেবে, তার মানে পি আউট কত না, পি আউট মানে আউটপুটের ক্ষমতা হচ্ছে, বহির্বর্তনী ক্ষমতা হচ্ছে এত কিলোওয়াট। পি ইনপুট কত হবে না, আগে লস বলো, আগে এটা করো যে লস, পি লস কত না, পি লস হচ্ছে ভি স্কোয়ার বাই আর করে দাও। ভি স্কোয়ার কত 220 ভোল্ট, 220 ভোল্টে যদি আর বলি ভি স্কোয়ার আর হচ্ছে 0.2 ওহম করে দিলে এইটার আনসার যেটা আসবে, এটা পাওয়ার লস। তাহলে এটা হচ্ছে আউটপুট, তাহলে পি ইনপুট কত হবে না, পি ইনপুট হচ্ছে পি আউটপুটে যা পেয়েছি প্লাস এতটা লস হয়ে গেছে, পি লস। তাহলে এখানে কর্মদক্ষতা এফিসিয়েন্সি যেটা বলে সেটা হচ্ছে পি আউট বাই পি ইন, পি আউট বাই পি ইন করলে যা আসবে ইনটু 100% করলে আমার এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। ওকে, মিটার ব্রিজের প্রান্তিক ত্রুটি
এন্ড কারেকশন যেটা বলে বইতে আছে, ত্রুটি কিভাবে সংশোধন করা যায়, দুদিকে চেঞ্জ করে, মানে এ বাহু বি বাহু এদিক ওদিক চেঞ্জ করলে। 2 মিটার দৈর্ঘ্যের একটি পটেনশিওমিটার তারে বিভব প্রভেদ 2 ভোল্ট, তড়িৎ কোষে তড়িৎচালক বল মাপতে গিয়ে দেখা গেল পটেনশিওমিটার 150 সেন্টিমিটারে নিস্পন্দ বিন্দু দেখায়, কোষটি তড়িৎচালক বল কত? তাহলে একদম সিম্পল, 2 ভোল্ট কততে আছে বলো, 2 ভোল্ট কোথায় আছে, 2 ভোল্ট আছে, তাহলে 2 ভোল্ট কোথায় না 2 মিটারে, 2 মিটার মানে 200 সেন্টিমিটারের উপর 2 ভোল্ট, 1 সেন্টিমিটারের উপর 2/200 ভোল্ট বাই সেন্টিমিটার, তোমার আসছে 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার হবে 2/200 আপন 150, যেটা আসবে 0, 5 4 যা 5 3 যা 6 upon 4, 3/2, 1.5, 1.5 ভোল্ট ইজ দ্য আনসার। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারি এইটা ট্যানজেন্ট গ্যালভানোমিটারে ক্ষুদ্র চুম্বক শলাকা কেন? কারণ গ্যালভানোমিটারে যে কয়েল থাকে তার ভেতরে ছোট্ট জায়গায় কয়েল মানে নিডল রাখলে এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, বিটা সব জায়গায় মানে থ্রু আউট বিটা ইউনিফর্ম হবে, ছোট্ট রিজিয়নে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য আমরা ওটা ছোট সাইজের চুম্বক শলাকা ব্যবহার করি। এবার বলেছে ভূপৃষ্ঠে কোন স্থানে বিচ্যুতি ও বিনতি কোণ, বিচ্যুতি ও বিনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি। ওকে, অনুভূমিক উপাংশ বলছে ভূচুম্বকের অনুভূমিক উপাংশ 2 × 10⁻⁴ টেসলা হলে ভৌগোলিক মধ্যতল বরাবর ওই স্থানে অনুভূমিক ও উল্লম্ব উপাংশ নির্ণয় করো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল যদি ওখানকার বিনতি 60 ডিগ্রি দেওয়া আছে, বিচ্যুতি দেওয়া আছে 30 ডিগ্রি, চলো তাহলে বিচ্যুতি 30 ডিগ্রি, তাহলে বিচ্যুতি যদি 30 হয়, বিচ্যুতি 30 ডিগ্রি, ধরো আমি আলফা বললাম আর বিনতি থিটা বললাম, বিনতি থিটা বললাম, থিটা ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড কত দেওয়া আছে? দেখো অনুভূমিক উপাংশ মানে হরাইজন্টাল কম্পোনেন্ট 2 × 10⁻⁴ টেসলা, 2 × 10⁻⁴ টেসলা যদি বি হয়। এবার তোমাকে ভৌগোলিক মধ্যতলের ক্ষেত্রে, ভৌগোলিক মধ্যতলের ক্ষেত্রে কি বলেছে? ওই স্থানের অনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান হবে ভৌগোলিক মধ্যতল বরাবর ওই স্থানে অনুভূমিক। ফার্স্ট থিং, এইটা যদি কম্পোনেন্ট হয়, ফার্স্টে বিভি, ভার্টিক্যাল কম্পোনেন্ট কখনো চেঞ্জ হয় না, বিভি। আচ্ছা, এটা জানি নিশ্চয়ই বিভি, বিভি বাই বিএইচ, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল হলে বিনতি কোণ যেটা সেটার ট্যান থিটা, ট্যান অফ বিনতি কোণ তাহলে ট্যান 60 ডিগ্রি, তাহলে এখান থেকে বিভি ভার্টিক্যাল বেরিয়ে গেল। ভার্টিক্যাল কম্পোনেন্ট কখনো চেঞ্জ হয় না, সো ভৌগোলিক মধ্যতলেও সেম থাকবে, কত হবে বিএইচ ইন্টু ট্যান 30 ভ্যালু ট্যান 60 √3, সো এটা আসবে 2 × √3 ইন্টু 10⁻⁴, 10⁻⁻, হরাইজন্টাল এটা আছে ভার্টিক্যালের থেকে, ইয়া হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এবার ভার্টিক্যাল কম্পোনেন্ট বেরিয়ে গেল। এবার আমাকে বলতে হবে যদি তোমাকে বি হরাইজন্টালের ড্যাশ ভ্যালু বের করতে হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট ড্যাশ ভ্যালু মানে তুমি যদি ভৌগোলিক মধ্যতলে আসতে চাও তাহলে ফার্স্টে আমাকে আসতে হবে বিএইচ এর যেটা ছিল, বিএইচ এর হরাইজন্টাল কম্পোনেন্ট যার ছিল সেখান থেকে তোমাকে কম্পোনেন্টে ব্রেক করতে হবে কত, বিচ্যুতি যতটা, তার মানে আমি বলবো cos of 30 ডিগ্রি। বিচ্যুতি মানে একটা প্লেন থেকে একটা প্লেনে যখন চেঞ্জ করা হয় তখন বিচ্যুতি কাজ করে, আর একই প্লেনে যখন কম্পোনেন্ট ব্রেক করা হয় তখন বিনতি কাজ করে। একই জায়গায় কম্পোনেন্ট ব্রেক করার ক্ষেত্রে তখন বিনতি কাজ করে, আর বিচ্যুতি হচ্ছে একটা প্লেন থেকে অন্য প্লেনে, একটা প্লেনে মাপলে সেখান থেকে ভৌগোলিক মধ্যতলে যদি যেতে চাও তাহলে তোমাকে বিচ্যুতি কোণ দিয়ে চেঞ্জটা করতে হবে, দেন দুটো ভ্যালু বেরিয়ে যাবে, জাস্ট ফর্মুলা পুট করলে বেরিয়ে যাবে দুটো ভ্যালু। ওকে,
ভূচুম্বক ক্ষেত্রে উপাদানগুলি এগুলো ডিরেক্টলি বইতে লিস্টেড আছে। লরেন্স ফোর্স আগেও দেখেছি, একই রিপিট হয়ে গেছে প্রবাবলি। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রে প্রাবল্য উল্লম্ব উপাংশ, ভূচুম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অনুভূমিক উপাংশের √3 গুণ, মানে বিভি ভার্টিক্যাল বলেছে √3 টাইমস অফ বিএইচ বিনতি কোণ। তাহলে আমি বলবো এটা জানি বিভি বাই বিএইচ ইজ ইকুয়ালস টু tan থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু √3 হয়ে যাচ্ছে এখানে, সরি এটা বিএইচ, তাহলে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা সমাবর্তন কোণ মানে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন, এখান থেকে মিউ ইকুয়ালস টু tan থিটা জানি, প্রতিসরাঙ্ক বের করতে বলে মিউ ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, tan 60, তাহলে মিউ ইকুয়ালস টু হচ্ছে √3, √3 মানে 1.732 হয়ে গেল। ব্যতিচার ঝালরের প্রস্থ কমানোর একটি উপায় বলেছে। ব্যতিচার ঝালরের প্রস্থ আমরা জানি বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা আপন ডি, তাহলে সেপারেশন বিটুইন মানে দুটো উৎসের মধ্যেকার দূরত্ব বাড়াতে পারো, পর্দাকে উৎসের দিকে নিয়ে আসতে পারো, এগুলো এক একটা হতে পারে। আচ্ছা একটি রেখাচিত্রের দ্বারা গঠিত ফ্রনফার ডিফ্রাকশন রৈখিক বেদের রাশিমালা, এটা তোমার ডিফ্রাকশনের বিটা বলেছে। স্থায়ী ব্যতিচার সৃষ্টির দুটি শর্ত, এগুলো তো থিওরিটিক্যাল। স্থায়ী ব্যতিচার সৃষ্টির দুটো শর্ত, একই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ইউজ করতে হবে, দুটোর কি বলি অ্যামপ্লিটিউড কাছাকাছি সেম হতে হবে, আর মানে তুমি ইন্টেন্সিটিও বলতে পারো, অ্যামপ্লিটিউড বলতেই হবে এরকম ব্যাপার নেই, অ্যামপ্লিটিউড ইন্টেন্সিটি দুটো সেম কাছাকাছি হতে হবে, আর দুটোকে তোমার একটা নির্দিষ্ট দশা পার্থক্য থাকতে হবে। লোক ও ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে? থিওরিটিক্যাল। ইয়ং পরীক্ষার ঝালর প্রস্থের বেদ কিভাবে বাড়ানো যায়, এক্ষুনি করলাম। ঝালর প্রস্থে বাড়ানোর ক্ষেত্রে এটাকে কমানো হবে, এটাকে বাড়ানো হবে, এটাকে বাড়ানো হবে। বেশি ওয়েভলেন্থের লাইট ইউজ করে কম সেপারেশন মানে উৎস দুটির মধ্যে দূরত্ব কমিয়ে, আর উৎস থেকে পর্দার দূরত্ব বাড়িয়ে, যে কোনো একটা ওয়ে বললেই হবে। কিভাবে বাড়ানো যায় তিনটেই লিখে দেবে পরপর, বাস এই হলে আমাদের খতম। অনেকটা তাড়াহুড়ো করে হলো, অতটা প্রপার একটু গন্ডগোল হলো, অতটা ভালো হলো না, মানে যেরকম ভাবে করতে চাইছিলাম। বুঝতেই পারছো আজকে শেষ করতেই হতো, কিছু করার নেই। নেক্সট অনেকগুলো ভিডিও বানাতে হবে, তোমাদের চলছে, ম্যারাথন চলছে। সবাই একটু প্রসেস ওয়াইজ পড়তে থাকো, কারণ হচ্ছে যেগুলো আমরা ডিসকাস করলাম এগুলো কিন্তু অনেকটাই সাজেস্টিভ, মানে খুব ইম্পর্টেন্ট টাইপের প্রবলেমগুলোই আমরা কোশ্চেন বলো প্রবলেম বলো সবই দেওয়া হয়েছে। সো এক্সাম একদম তার সামনেই, খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক সবার জন্য, টাটা, গুড নাইট।